অনিক, বয়স 24, তবে কথা শুনে মনে হতে পারে বয়সটা আরো বেশি। চাকুরিজীবী বাবা মোহাম্মদ আব্দুল ওহাব, গৃহিণী মা আলেয়া বেগমের 4 সন্তানের মধ্যে সবচেয়ে ছোট অনিক। ছোটবেলা থেকেই বেশ জেদি আর দুরন্ত ছিলেন, তাই বাবা মা শাসন করতেও একটু ভয় পেত। বুঝতে শেখার পর থেকেই চলচ্চিত্রের প্রতি বেশ আগ্রহ। মূলত এখান থেকেই রূপালী পর্দার প্রেমে পড়ে যান। তাই লেখাপড়া আর খেলাধুলার চেয়ে পাড়া মহল্লার বিভিন্ন নাটকে অভিনয় করতে বেশ ভালোবাসতেন অনিক। সেজন্য অবশ্য বেশ কিছু হারাতেও হয়েছে এবং পরিবারের মানুষদের কাছে বকাও খেয়েছেন অনেক। বকা খেয়ে প্রয়োজনে পরিবার থেকে দূরে সরেছেন, কিন্তু অভিনয় থেকে নয়। আর সরবেনই বা কিভাবে, কারণ এতদিনে তো এটা তার স্বপ্নে পরিণত হয়ে গেছে। অবসর সময়ে কবিতা লিখতে পছন্দ করেন আর খেতে ভালোবাসেন যে কোনো বাঙালি খাবার। তার ছোটবেলার স্বপ্ন ছিল অভিনয় শিল্পী হওয়া। বর্তমান ইচ্ছা রূপালী জগতের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখা। আদৌ কি পেরেছেন রূপালী জগতের রঙিন আলোয় জীবন রাঙাতে? সেই কথা জানাতে আজ অনিক হাজির হয়েছেন যাহা বলিব সত্য বলিবর মঞ্চে। আসলে আমার জীবনের লাইফটা এমন একটা লাইফ, মূলত কথা আমি একটা মধ্যবিত্ত ঘরের সন্তান। তো আমার বাবা একজন ছোটখাটো বন বিভাগে চাকরি করে, রাবারের টেস্টে। বন বিভাগে চাকরি করতে? হ্যাঁ, রাবারের টেস্টে চাকরি করে। তো উনার আয়ের উৎসের মাধ্যমে আমরা 4 ভাই বোন লেখাপড়া করতাম একসাথে। আমি সবার ছোট। তো ছোট ছিলাম বিধে আমি একটু দুষ্ট ছিলাম। বাবা মায়ের কথা আমি শুনতাম। বাবা মা আমাকে খুবই আদর করতো, বা এখনো কথা বা শুনি নেই বিধে আজকে আমার এই পরিণতি। তো যাই হোক, বাবা মা আমাকে লেখাপড়া করতে দিচ্ছে প্রথমে একটা আরবি লাইনে। আমাকে একটা বড় মাওলানা বানানোর তাদের ইচ্ছা ছিল, কিন্তু সেই ইচ্ছাটা আমি পূরণ করতে পারিনি। আচ্ছা। পরবর্তীতে বাবা মা বাংলা লেখাপড়ার দিকে চাপ দিলে আমি বাংলা লেখাপড়া করি। 2004 সালে আমি এসেছি পরীক্ষা দিই। পরীক্ষা দেওয়ার পরে এখানে আরেকটা কথা আছে, সেটা হলো যে আমার ছোট থেকে একটা ইচ্ছা ছিল, সেটা হলো চলচ্চিত্র জগতে আমি অভিনয় করব, বা একজন অভিনয় শিল্পী হিসেবে আমি প্রকাশ করব। এটার খুবই ইচ্ছা, যে ইচ্ছাটা আমার ভিতরে এখনো আছে। এবং আপনি আমাকে একটু বলবেন যে চলচ্চিত্র শিল্পী হিসেবে নিজেকে যে আত্মপ্রকাশ করবেন, এই ধারণাটা আপনার মধ্যে কেন জন্ম নিল? এই ধারণাটা কেন জন্ম নিল, এখানে আমি অনেক গুণী শিল্পীদের অভিনয় দেখছি, বা আমি এলাকায় যখন একটা মঞ্চ নাটক হইতো, একটা যাত্রা হইতো, বা একটা থিয়েটারে কাজ করতো, তাদেরকে যখন দেখতাম আমার কাছে ভালো লাগতো। বা টিভি একটা প্রোগ্রাম দেখলে ওই প্রোগ্রামটা ভালো লাগতো, বা অভিনয় করতেছে তাদের কত একটা খ্যাতি বা সুনাম, এই সুনামটা খ্যাতির জন্য আমার একটা ছিল, আগ্রহ ছিল। হ্যাঁ, বেশি ছিল। ওকে। বিভিন্ন মঞ্চ নাটক বা থিয়েটার বা গ্রাম্য যে নাটকগুলো হয় রাত্রে, শীতের দিনে বেশি হয় এটা, তো এই নাটকগুলোতে আমি অ্যাটেন্ড করতাম। বিদায় 2004 সালে যখন পরীক্ষা হয় আমার ইংরেজি পরীক্ষার আগের দিন রাত্রে আমার একটা নাটক ছিল এলাকার বাহিরে। তো অ্যাটেন্ড না করলে হবে না, আমার বন্ধু বান্ধব বা আমাদের টিমে যারা ছিল তারা আমাকে বললো। তো এখন আমার বাবা মাকে আমি এগুলো বলতাম না, বা আমি বাড়ির বাইরে গেলে আমার বাবা মা কখনো একটা জিনিস জিজ্ঞেস করতো না যে তুমি কোথায় আছো বা কি আছো, কারণ আমি রাগী বা একটু অন্য মুভমেন্টের বিধে আমাকে এটা জিজ্ঞেস করতো না। পরবর্তীতে আপনার ওই নাটকটায় আমি গেলাম পরীক্ষার চিন্তা না করে। তো নাটকটা শেষ করে ভোর 4টার দিকে আমি আসার পরে ঘুমাইলাম। ঘুমের থেকে 9:30 উঠে আমি পরীক্ষা দিতে গেলাম। পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষার রেজাল্ট যখন হওয়ার পরে আমি দেখি যে ইংরেজিতে ফেল করছি। এখানে কারণটা হলো যে আমি খুবই মেধাবী ছাত্র ছিলাম, কেউ কখনো আশা করে নাই যে আমি ফেল করব। এখন এখানে ফেল করার কারণটা হলো যে আমি ওইখানে নাটকটা করলাম, বা এই জন্য আমি ফেল করছি। এরপরে বাড়ি থেকে একটু চাপ করছে বা মনোমালিন্য হয়েছে, বাবা মার সাথে রাগারাগি করে আমি আমার জেলা শহর বা আমার সদর শহর যে শেরপুর, সেখানে আমি শহরে চলে যাই রাগারাগি করে। পরে আমি ওইখানে স্থায়ীভাবে কিছুদিন 5-7 বছর বসবাস করি। 5-7 বছর বসবাস করার পর আবার আমি কারিগরি বোর্ডে। ওই 5-7 বছর আপনি কিভাবে ছিলেন ওখানে? 5-7 বছর কিভাবে ছিলাম, ওইখানে আমি টিউশনি করাইতাম, বিভিন্ন নাটক, থিয়েটার বা চারুকলা একাডেমি, ঠিক আছে, এগুলোর সাথে আমি জড়িত ছিলাম। কি কাজ করতেন আপনি এদের সাথে? আমি বিভিন্ন সময় নাটকে যখন হয়তো নাটকের অভিনয় করতাম, ওই ছোট অভিনয় প্লাস ওই নায়কের ছোট চরিত্র। তো যাই হোক, এখান থেকে আমি ওইটা করে প্রায় 5-7 বছর আমি রাগ করে কেটে কাটাই দিয়ে লেখাপড়া করি না। পরে আমি আবার ভর্তি হই কারিগরি বোর্ডে, ভোকেশনাল যেটা। তো এটাতে আমি ভর্তি হয় 2008-এ, রেজিস্ট্রেশন করে হয় আমার 10-এ। আমি পরীক্ষা দিয়ে বাড়ি থেকে না বলে বাবা মাকে বলার পরে আমি বলছি ঢাকায় চলে যাবো, আমি পলিটেকনিক্যাল লেখাপড়া করবো, আমার কারিগরি বোর্ড নিয়ে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন আছে, বা আমি থিয়েটার নিয়ে কাজ করতেছি, থিয়েটার নিয়ে আমার একটা বড় স্বপ্ন আছে, কারণ ঢাকা নিয়ে গেলে আমার স্বপ্নটা বাস্তবায়ন নাও হতে পারে। তো পরবর্তীতে আমি ঢাকায় আসবো, বাবা মা সবাই আমাকে বলতেছে যে তুমি ঢাকায় যাবা, ঢাকায় কোনো কার কাছে উঠবা না, কিভাবে থাকবা। আমি বাড়ির সবার ছোট ছেলে বিদে আমাকে আসতে দিতে চায় না। তারপর আমি ঢাকাতে আমার ইচ্ছা স্বপ্ন
প্লাস আমার স্বপ্নটাকে আমি মূলত করি যে স্বপ্নটা পূরণ করার জন্য আমি ঢাকাতে চলে আসি। ঢাকাতে চলে আসার পরে আমি তেজকুনিপাড়া একটা এলাকার নাম আছে, তো ওই এলাকায় একটা বাসা নিয়ে বাসাতে আমি এখন আমার আত্মীয় স্বজনের কোনো বাসায় যাই না। ওই তেজগাঁও বাসাটা ভাড়া নিলাম। বাসাটা ভাড়া নেওয়ার পরে ওইখানে একটা চাকরি নিয়ে আমি প্রিন্টিং পেয়েছে, প্রিন্টিং প্রেস। হ্যাঁ, প্রিন্টিং প্রেস চাকরি নেওয়ার পরে ওখানে বেশ কয়েকদিন আমি বেশ 2-3 মাস কাজ করলাম। কাজ করার পর আমার তো ইচ্ছা একটাই, আমি এফডিসির সামনে দাঁড়ায় থাকি বা বিভিন্ন শুটিং হইলে ওখানে আমি যাই বসে থাকি, কারণ আমার ইচ্ছা একটা যে আমি চলচ্চিত্র জগতে কাজ করবো, এই জগতে কোথায় কি আছে আমি দেখবো। তো এভাবে চলতে থাকার পর আমার একটা অফার আসলো, সেটা হলো ছোটখাটো একটা পদে একটা চাকরি হলো অফিস সহকারী হিসেবে। ওটা বেতনটা ভালো ছিল যদি আমি ওইখানে চলে যাই। ওইখান থেকে একটা লোক আমার সাথে পরিচয় হয়, তখন সে আমাকে বললো যে তোমার যে চলাফেরা বা তোমার আচার ব্যবহার, তোমার যে কমিউনিকেশন বা তোমার যে চলার গতি, এটা তুমি একটা বিজনেস করলে ভালো হবে। সে আমাকে একটা উপদেশ দিল। তো আমি বললাম যে ভাইয়া কি বিজনেস করবো, আমার তো ক্যাশ নেই, আমি তো মধ্যবিত্ত ঘরের একটা সন্তান, আমি কি করবো। তারপর আমি বাড়ি থেকে রাগ করে আসছি, আমাকে তো ফ্যামিলি এতটা ক্যাশ দিবে না, সেটা আমাকে সে করলো। পরে বলতেছে ক্যাশ দিবে না, তোমাকে আমি কিছুদিন শিখাবো বা তোমাকে আমি এটা গাইডলাইন আমি দেবো। আমি বললাম যে দেখি আমি কয়েক মাস চাকরি করি। এভাবে কয়েক মাস চাকরি করার পরে আমি চলচ্চিত্র জগৎ নিয়ে দৌড়াদৌড়ি করি, শুটিং দেখি। ওই রূপগঞ্জের দিকে শুটিংটা একটু অনেক সময় হয়তো বা বেশি হয়। তারপরে আপনার গাজীপুরের পুবাইলে এখানে আমি ছুটে আসতাম, যেতাম। কারণ হলো আমার ইচ্ছা আমি কোনো না কোনো ভাবে আমি এটা এনভলভ হবই। তো আস্তে আস্তে এনভলভ হওয়ার পরে আমার একটা এনভলভ হয়ে গেল, সেটা থিয়েটারের সাথে। এখানে মাসুদ ভাই নামে একটা মানুষ ছিল, সে বয়স অনেক সিনিয়র হবে, তার সাথে পরিচয়, তার সাথে কমিউনিকেশন। সে থিয়েটারে আমি কাজ করব, তখন সে আমাকে সময় দিতে পারলো না। তারপর আমি আমার কর্ম ব্যস্ততার কারণে আমিও সময় দিতে পারলাম না। তো এভাবে অনেকদিন চলে যাওয়ার পরে আমি আবার ওই যে আমাকে বিজনেসের কথা বললো, ওর নাম ছিল মিঠু, আল মাহমুদ মিঠু। ওই মিঠু ভাইয়ের সাথে আমি যোগাযোগ করি। যোগাযোগ করার পরে সে আমাকে তার প্ল্যান প্রোগ্রাম যে আমি কিভাবে বিজনেস করব সবকিছু আমার দেখাইলো। এটা বিজনেসটা হলো ফিজিওথেরাপি নিয়ে। ফিজিওথেরাপি ইলেকট্রনিক্স যে ডিভাইস গুলো আছে এটা নিয়ে। আচ্ছা, এটা চীন থেকে নিয়ে আসতে হবে, বাংলাদেশে বিক্রি করবে। আচ্ছা, বা বিভিন্ন। আপনার কাজটা কি হবে ওখানে? এখানে আমার কাজটা হবে, আমাকে সে পাঠাবে চীনে পাঠাবে, তার অ্যারেঞ্জের মাধ্যমে সে পাঠাবে। পাঠানোর পরে ওইখান থেকে ডিভাইস গুলো নিয়ে আসবো। নিয়ে আসার পরে বাংলাদেশের মার্কেটিং বা এখানে আমাকে একটা অংশীদারও করবে বলছে, বা পরবর্তী মার্কেটিং এর দায়িত্ব আমার উপরেই ছিল। তো আমাকে একটা পাসপোর্ট করতে বললো। তারপরে আমাকে বললো যে তুমি চীনের কিছু শব্দগুলো। থেরাপি তো আমি যতদূর জানি যে এটা ডাক্তারি কোনো বিষয়। হ্যাঁ, এটা ডাক্তারি বিষয়। তাহলে এই কার সঙ্গে আপনি তাহলে পরিচয় হচ্ছে যে ফিজিওথেরাপির ব্যাপারে আপনাকে কাজে লাগাচ্ছে? কে ভদ্রলোকটি কি আসলে? উনি একজন বিজনেসম্যান। তো উনি ফিজিওথেরাপির কি মেশিনগুলো নিয়ে আসবে নাকি ফিজিওথেরাপি মানে ফিজিওথেরাপির ব্যাপারটা আপনাকে একটু ক্লিয়ার করেন, উনি আসলে কি করতে চাচ্ছে? উনি মেশিনগুলা নিয়ে আসবে। মেশিনগুলা বাংলাদেশে এখনো প্রচার আছে বা এখনো চলে। একটা ফিজিওথেরাপি হলো আপনার প্র্যাকটিক্যাল, যারা থেরাপিস্ট করে প্র্যাকটিক্যাল পাবে। আর ফিজিওথেরাপি এটা হলো আপনার সেম, আমরা হাতে প্র্যাকটিক্যাল না করে এটা মেশিনের মাধ্যমে করা যায়। যেমন এই যে দৌড়ানোর জন্য যে একটা মেশিন আছে, ঠিক আছে, এটাও ফিজিওথেরাপির আন্ডারে পড়ে। ওকে, আপনার এই যে মেশিনারি টুলস গুলো আছে সেই টুলস গুলো সে চায়না থেকে আমদানি করবে। হ্যাঁ হ্যাঁ, তো সেখানে আপনাকে সে ব্যবহার করছে, কাজ দিচ্ছে, এবং চায়না থেকে এই জিনিসগুলো নিয়ে আসার জন্য আপনাকে সে ওখানে পাঠাতে চাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, হ্যাঁ, তার পরবর্তীতে আমি ওইখানে ওই চায়নার কিছু কথা বলা বা ইংরেজি কিছু ভালো, আমি তেমন একটা, যেহেতু এসএসসি পাস, আমার লেখাপড়াটা ওইখানে বিজনেস এর ভিতরে যাওয়ার পর আর করা হয় নাই। ঢাকা পলিটেকনিক্যালে অ্যাপ্লাই করছিলাম, সেখানে চান্স হয়েছে। চান্স হওয়া সত্ত্বেও এই বিজনেস এর কারণে আমি একমাত্র করতে পারিনি। কারণ যখন চলচ্চিত্র জগতে আমি গেছি, যে চলচ্চিত্র জগতে টাকা ছাড়া কিছু হয় না, যেখানে যাবো টাকা লাগবে, তখন আমার ইচ্ছা হলো যে কিভাবে টাকা ইনকাম করবো। টাকা ইনকাম করে আমি চলচ্চিত্র জগতে কাজ করবো। আপনি বিজনেসে কি করলেন? হ্যাঁ, এটা আমি বলতেছি। উনি আমাকে চীনে পাঠানোর ব্যবস্থা করলো। আমি চীনে গেলাম। চীনে যাওয়ার পরে ওইখানে থেকে ফ্যাক্টরিতে আমার ঠিকানা সবকিছু এখান থেকে কমপ্লিট করে দিছে। চীন থেকে আমি ফিজিওথেরাপি নিয়ে এসে অর্ডার করে স্যাম্পল টেম্পল কি করে আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে বাংলাদেশে প্রচার শুরু করলাম। প্রথমে আমাদের ফার্স্ট প্রচার হয় ঢাকাতে, ঢাকার পরে চট্টগ্রাম, খুলনা, তারপর রাজশাহী, দিনাজপুর, রংপুর, ময়মনসিংহ, এগুলো অঞ্চলে প্রথমে প্রচার শুরু হয়। পরবর্তীতে এভাবে আমার ব্যবসা অনেক ভালো চললো। চলার পর প্রায় 1 বছরের মতো আমি ব্যবসা করলাম। সে আমাকে যে লাভ্যাংশ গুলো দিচ্ছে, তো এইভাবে আমার ভালো একটা ক্যাশ হয়ে গেল। তখন আমি চিন্তা করলাম যে আমি বিজনেসটা আরো বড় করব। তো মিঠু ভাই উনি আমাকে কখনোই খারাপ যুক্তি দেন
দেননি, উনি ভালো যুক্তি দিচ্ছে, এখন পর্যন্ত ভালো যুক্তি দেয়, তার সাথে এখন আমার সম্পর্ক ভালো আছে। তো উনি ভালো যুক্তির ভিতরে একটা যুক্তি আমাকে দিয়েছে, সেটা হলো তুমি এখন দেখো আমি তোমাকে বিজনেস শিখাইছি, তুমি এই বিজনেসটাকে নিয়ে একটা নিজের করার চিন্তা ভাবনা করো, আর কিছুদিন আমার এখানে কাজ করে তুমি অন্য একটা ডিভাইস নিয়ে এই মডেলটা চেঞ্জ করে আরেকটা মডেল নিয়ে আসার ব্যবস্থা করো, বা অন্য একটা জিনিস নিয়ে তুমি কাজ করো। তো আমার ফ্যামিলিতে আমি বললাম, ফ্যামিলিতে বলার পরে ফ্যামিলি থেকে ক্যাশ দিবে, আমি বললাম যে ক্যাশ দাও, বা আমি ব্যাংক থেকে এখান থেকে কিছু লোন নেবো, বা তোমরা একটু ক্যাশ দিলে আমি বিজনেসটা একটু বড় করতে পারি। ওকে। পরবর্তীতে আমার বোন জামাই, উনি সেনাবাহিনীতে আছে, সেনাবাহিনী চাকরি কর্মজীবী বর্তমানেও। তো উনি আমাকে সবকিছু দেখে উৎসাহ করে যে আমি তোমাকে ক্যাশ দেবো আর কেউ না দিক। সে আমাকে কিছু ক্যাশ দেয়, আমার বাবা আমাকে কিছু ক্যাশ দেয়, তারপর আমার ফ্যামিলিগতভাবে কিছু ধার নেই এবং ব্যাংক থেকে কিছু লোন নেই। এভাবে আমি বিজনেসটা শুরু করি। আচ্ছা, কত টাকা আপনি লোন নিলেন, কত টাকা ম্যানেজ করলেন? ব্যাংক থেকে লোন নিয়েছিলাম আমি প্রথমে 20 লাখ টাকা, এটা মিঠু ভাই ব্যবস্থা করে দিয়েছে। কত সালে আপনি লোন নিলেন এবং সেই সময়টাতে আপনার বয়স কত? আমার সার্টিফিকেটে বয়সে আপনার 18 মতো। আচ্ছা। আর রানিং বয়স ছিল তখন 21। ওকে, রানিং বয়স ছিল আপনার 21 বছর। আপনি 20 লাখ টাকা লোন নিলেন, এটা কি দেখি আপনি লোনটা নিয়েছিলেন? এটা ওই মিঠু ভাই তার ঢাকায় তার জমি আছে, তো জমি কাগজপত্র আর কিছু তার ডকুমেন্টস দিয়ে সে কিভাবে নিয়ে দিচ্ছে সেটা সেই ভালো জানে। সেই আপনাকে নিয়ে লোনটা নিয়ে সেই পাইয়ে দিচ্ছে আমাকে, এটুকু সেই পাইয়ে দিয়েছে 20 লাখ টাকা। হ্যাঁ, উনি ব্যাংক থেকে লোন নিয়ে লাইন গার্ড যেভাবে করা সে করে দিয়েছে আমাকে। আচ্ছা, পরবর্তীতে সে সুদ করার ব্যবস্থাও করে দিয়েছে। আপনাকে সে কেন দিবে? আমি তো কোনো লজিক খুঁজে পাচ্ছি না। ওয়াই? এখানে লজিক হলো একটা কথা, সেও আমার মতো একজন গরিব ছিল, সে এক বড় লোকের হাত ধরে আসছে, তার মেয়েটা বিয়ে করছিল। তো পরবর্তীতে সে তার একটা প্রতিবন্ধী ছিল শালী, সেই শালীটাকে আমাকে মানুষ করে সেই শালীটাকে আমাকে দিবে বা আমাকে বিয়ে দিবে, এটা তার মূল উদ্দেশ্য ছিল এটা। আচ্ছা, এই মূল উদ্দেশ্য, এটার কারণে সে আপনাকে চেনে না, জানে না, শোনে না ভালোভাবে, সে আপনাকে 20 লাখ টাকা লোন পাইয়ে সে 20 লাখ টাকা আপনার হাতে দিয়েছিল। 20 লাখ টাকা আমাকে একসাথে হাতে দেয়, বা ওই খরচ করার সময় বা আমি যখন চীনে যাই তখন সে ওই টাকাটা আমাকে ওইভাবে পাঠায়। প্রথম কথা হচ্ছে, অনেক আমাদের লিসনারদেরকে আপনি কনফিউজ করেন না। আমরা যদি বিলিভ করতে না পারি বা কোনো কারণে যদি আমাদের ঘটনাটা অবিশ্বাস্য মনে হয়, লজিক্যালি যদি প্রমাণ না হয়, আপনার ঘটনা এখানেই থেমে যাবে এবং এই ঘটনার আমরা সামনের দিকে নিব না। পুরো ব্যাপারটা আপনি ক্লিয়ার করুন। প্রিয় শ্রোতা, আমরা একটা এসএমএস বলে যেতে চাই, আমরা কনফিউজ। আপনি যদি চান আসলে ওর জীবনের যে অপ্রিয় সত্যগুলো সেটা আসলে অন্য ট্র্যাকের, কিন্তু ঘটনাক্রমে যে বিষয়টি আজকে এখানে নিয়ে এসছে 20 লাখ টাকার ব্যাপারে, আমরা জানি না যে এই ঘটনার সাথে ওর সামনের ঘটনাগুলো কোনো যোগসাজ আছে কিনা। কিন্তু যদি একটা সিঙ্গল জিনিসও যদি সে মিথ্যে বলে, কারণ অনুষ্ঠানের নাম হচ্ছে যাহা বলিব সত্য বলিব, এবং আমাদের লিসনাররা যদি সে ব্যাপারটাকে রায় না দেন এবং আমরা যদি ক্লিয়ার হতে না পারি কোনোভাবে যে ব্যাপারটা আসলে কি, তাহলে পুরো ঘটনায় যতটাই সত্য বলুক না কেন, পুরো ঘটনায় পলিউটেড এবং আমরা স্টোরি ড্রপ করে দিব। আমি আপনাকে আরো একবার চান্স দিচ্ছি পুরো ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার করবার জন্য। প্লিজ ক্লারিফাই দিস ম্যাটার। আপনি পুরো বিষয়টি 20 লক্ষ টাকার ব্যাপারটি পুরোপুরি ক্লিয়ার করেন, নইলে আমরা আপনার গল্প ড্রপ করব, আমরা আপনাকে নিতে পারবো না। আপনাকে দেখে এবং আপনার সবকিছু মিলিয়ে 20 লক্ষ টাকা ইজ নট এ ম্যাটার অফ জোক, এবং এটা আপনাকে দিবে ইজ ট্রুলি ইম্পসিবল। আপনি পুরো ব্যাপারটা ক্লিয়ার করুন যে আসলে কি বলেছেন আপনি। দিস ইজ ইয়োর লাস্ট চান্স, টেল মি দ্য ট্রুথ। সে লিগালি ভাবে আমার হাতে দেয়নি। ব্যাংকে প্রথমে সে তার যে ব্যাংক বিজনেসের কাগজগুলো আছে এগুলো শো করছে, তারপর আমার নামে একটা ট্রেড লাইসেন্স করানো হয়েছে, ট্রেড লাইসেন্স দিয়ে এবং আরো কি কি অনেকগুলো কাগজপত্র দিয়ে সে আমাকে লোনটা পাইয়ে দেয়। আপনাকে কবে এসে বলেছিল যে আমি আপনাকে ব্যাংক লোন দিতে চাই? সে আমাকে প্রথমে বলে নাই, প্রথমে আমাকে বলছে যে তুমি নিজে একা নিজে, আমি তো অনেকদিন তোমাকে হাঁটার শিখাইছি। কতদিন যাবত আপনি তার সাথে বিজনেস করেছেন? আমি বিজনেস বেশি দিন, 1 বছর। 1 বছরের মধ্যে সে আপনাকে বিশ্বাস করে 20 লক্ষ টাকা ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করবে? হ্যাঁ, এরকম ইয়ের ভিতরে। 1 বছরে আপনি তাকে কি এমন কাজ করে দিলেন যে সে আপনাকে 20 লক্ষ টাকা ম্যানেজ করে দিবে? সে কি, তার মার্কেটিং এর একটা দায়িত্ব ছিল, যে মার্কেটিং এ তার অনেক টাকা আমার কাছে ছিল, বা আমি যে চট্টগ্রামে যাইতাম বা আপনার খুলনাতে যাইতাম, রাজশাহীতে যাইতাম, তার বিজনেসের অনেক অংশীদারিত্ব আমার কাছে ছিল, যেটা আমার কাছে সে বিশ্বস্ত পাইছে। ফিজিওথেরাপিতে অনেকগুলো টুলস আছে, আপনারা কিসের টুলস বিক্রি করতেন? ফিজিওথেরাপির ইলেকট্রিক ডিভাইস। সেটা তো আমি বুঝতে পেরেছি, ইলেকট্রিক ডিভাইস, কিন্তু ইলেকট্রিক ফিজিওথেরাপি তো অনেক হাতের আছে, পায়ের আছে, পেটের আছে, বিভিন্ন রকমের জিনিসপত্র আছে। আমাদের মোটা ছিল 4টা। এটা হলো আপনার, একটা হলো হাতের কি ছিল এটা? হাতের ট্যাপ। আচ্ছা, ট্যাপের কোম্পানির নাম কি ছিল? আমার কোম্পানির নাম ছিল আপনার ম্যাকনম।
ওকে, এটা কি দেশীয় প্রোডাক্ট নাকি দেশের বাইরে থেকে আসে? এটা চীন থেকে প্রোডাক্ট আনা হয়। লেট মি সি, ম্যাগনম। ওকে, প্রিয় শ্রোতা, পুরো বিষয়টি আমার ক্লিয়ার হওয়াটা খুব জরুরি, যে কারণে বিষয়টি আমি একটু পেঁচাচ্ছি। আপনারা আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি একটু সার্চ করে দেখতে চাই যে ম্যাগনম নামে কোনো কোম্পানি, ফিজিওথেরাপি কোনো কোম্পানি আছে কিনা। আমি যে চিত্রগুলো এখানে পাচ্ছি গুগলে সার্চ দিয়ে, ওকে, যেটা আমরা পাচ্ছি ম্যাগনমে, সেটা হচ্ছে ম্যাগনম ইন্টারন্যাশনাল লিমিটেড, দ্য লিডার ইন ডেভেলপিং বেটার লাইফস্টাইল, ফাউন্ডেড in 2007. Our company markets are its product especially in the field of alternative medicine. We offer product through our network independent sales representative, or so it's called network marketing system. এটা তো কোম্পানি ফাউন্ড করেছে, বেসিক্যালি এটা চীন থেকে আপনারা আলটিমেটলি প্রোডাক্ট গুলো নিয়ে আসতেন, বাট কোম্পানি ফাউন্ড করা হচ্ছে বাংলাদেশি, যেটা বলছে যে অল্টারনেটিভ মেডিসিন। ওকে, কিছুটা বিশ্বাসযোগ্য, আমার কাছে কিছুটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। এমওএটাও ঠিক এরকমই কিছুটা, যেহেতু অল্টারনেটিভ মেডিসিনের সাথে ফিজিওথেরাপি এই টুলস গুলো যায়। দিস আর অল্টারনেটিভ। হ্যাঁ, আমরা এখানে সরবরাহ করতাম, আমরা এখানে ওদেরকে দিতাম আর কি। ওকে, ঠিক আছে, আমি বিলিভ করে নিলাম। হ্যাঁ, এখন একটু আমাকে বলেন তো যে 20 লাখ টাকাটা কিভাবে হলো? সে আমাকে কাগজপত্রগুলো, আমাকে ট্রেড লাইসেন্সটা করতে বলছিল, এক নম্বর কথা, এবং আমার যে একটা পান্থপথে একটা ঘর নেওয়ার কথা বলছিল, একটা রুম নেওয়ার কথা বলছিল, যে একটা ঠিকানা লাগবে, ঠিকানাটা উনি করে দেয়। পরবর্তীতে সে কিভাবে করছে, সে আমাকে একটু এই হেল্পটুকু করছে। সে বলছে আমি ব্যাংক থেকে নিয়ে দিচ্ছি, এবং আমি ব্যাংকের যে যখন তাকে আমি প্রতি মাসে মাসে যে টাকাটা দিতাম ব্যাংকের যে লোন পরিশোধ করার জন্য, আমি ব্যাংকে দেইনি, তার হাতেই দিয়েছি আমি। আপনি নিজেও কখনো ব্যাংকে যাননি? না না। এই 20 লাখ টাকা কি আপনাকে দিয়ে সে কখনো বলেছিল এটা তুমি তোমার বিজনেসের মতো করে বিজনেস? না, 20 লাখ টাকা দিয়ে বিজনেস করা যায় নাই। আমার নিজের ব্যক্তিগত এবং ফ্যামিলিগত ব্যাকগ্রাউন্ড দিছে। আমার বোন জামাই দিছে আমাকে 5 লাখ টাকা, আমার বাবা দিছে আমাকে 8 লাখ টাকা, ঠিক আছে। এভাবে আমি আর আমার ফ্যামিলিকে 1 লাখ। আপনার ফ্যামিলির যে অবস্থা, এই 5-7 একর জমি থেকে 5 লাখ টাকা, 8 লাখ টাকা, আপনারা তো আরো ভাই বোন আছে, আপনার বাবার এত টাকা ম্যানেজ করলো কিভাবে? আমার বাবা সরকারি চাকরিজীবী, উনি চাকরি করার পরে ব্যাংকে যে সাময়িকভাবে রাখতো, এই টাকাটা থেকে সেই টাকা প্রভিডেন্ট ফান্ড থেকে। হ্যাঁ, আর আমার বোন জামাই টাকাটা দিচ্ছে কিভাবে, সে সেনাবাহিনীতে শান্তি মিশনে গিয়েছিল। ওকে, শান্তি মিশন থেকে আসার পরে আমি বিজনেসটা দেখার পরে সে শান্তি মিশন থেকে যে টাকাটা পাইছে সেখান থেকে আমাকে টাকা দিচ্ছে, ইনভেস্ট করে এখানে। হ্যাঁ, ইনভেস্ট করে। ওকে, এই দুটো আমার কাছে বিলিভ হয়েছে, কারণ শান্তি মিশনে গেলে এই টাকাটা তার কাছে খুব বড় অ্যামাউন্টের টাকা না। আচ্ছা, এটা ঠিক আছে। আর 20 লাখ টাকা আলটিমেটলি হচ্ছে আপনার যিনি আপনার মিঠু ভাই, মিঠু, উনি আপনাকে 20 লাখ টাকা ম্যানেজ করে দিল। দেওয়ার পরে আপনি কি করলেন? তারপরে আমাকে ওই সে যেভাবে প্রতিবার চীনে পাঠাইতো সেভাবে আমাকে চীনে পাঠানোর পরে সে সবকিছু রেডি করে ওই প্রোডাক্ট গুলো নিয়ে আসতে বললো। আমি প্রোডাক্ট গুলো নিয়ে আসলাম এবং বাংলাদেশে বিভিন্ন কোম্পানিকে, বিভিন্ন শোরুমে বা আগের যে ডিলার গুলো ধরা ছিল তাদেরকে আমি প্রোডাক্ট দিতে শুরু করি। আচ্ছা, কোন কোন শোরুমে দিতেন এবং কোন কোন দোকানগুলোতে দিতেন? এখানে আপনার ওই চট্টগ্রামে আপনার বদ্দার হাটে দিতাম, ওইখানে একটা ডায়াগনস্টিক সেন্টার ছিল, ওইখানে ডাক্তাররা দিত এবং ডাক্তারে প্রেসক্রিপশন করে ফিজিওথেরাপি গ্রাহকদের কাছে বেচত, যারা ফিজিওথেরাপিস্ট রোগী ছিল তাদের কাছে বিক্রি করতো। কতজন লোক কাজ করতো আপনার দোকানে? আমার দোকানে বলতে না, আমার এখানে কর্মচারী ছিল 4 জন। ফিনান্সিয়াল যে ব্যাপারটা ছিল সেটা আমার কাছে ছিল, আদার্স মার্কেটিং এর লোক আর আমি বাড়াইছি 2 জন। ওকে, মিঠু ভাই আপনাকে যে টাকাটা ম্যানেজ করে দিল, বা মিঠু ভাই আপনাকে যেভাবে টাকাটা দিল আপনাকে, ওনার সবকিছু মিলিয়ে আপনার জানা মতো ওনার আর্থিক প্রপার্টি কি পরিমাণ ছিল? ওনার আর্থিক প্রপার্টি, ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, যেটা আমি বলি নাই। ব্রাহ্মণবাড়িতে অনেক জমি আছে, ঢাকাতে বাড়ি আছে, যেটা উত্তরাতে বাড়ি আছে, আদার্স আপনার এখানে সাভারে জমি আছে, আমার জানা মতো আর কি। উনি মোটামুটি প্রপার্টি, হ্যাঁ, উনি প্রপার্টি, উনি একজন বিজনেস ম্যান। উনি কয়েকটা বিজনেসের সাথে, জুটের বিজনেস আছে, গার্মেন্টস এর কিছু বিজনেস আছে, উনি কয়েকটা বিজনেসের সাথে জড়িত। ওনার সাথে কি আপনার ফ্যামিলির যোগাযোগ ছিল? ওনার সাথে আমার ফ্যামিলির যোগাযোগ পরবর্তী আমার বোন জামাইয়ের সাথে, যে সেনাবাহিনী চাকরি করে, তার সাথে আমার যখন 20 লাখ টাকা ম্যানেজ করে দেওয়ার সময় ওনার সাথে আমার বোন জামাই আসছিল। আমার বিশ্বাস করতে পারে না, আমার বোন জামাই আসার পরে সে ওনার সাথে কথা বলার পরে ওই সময় আমার বোন জামাই ওনার সাথে কথা বলার পরে উনি বিলিভ করছে যে আমার শ্যালক সে একটা বিজনেস করতে যাচ্ছে, তাকে 5 লাখ টাকা বা 10 লাখ টাকা দেওয়া যায়, এরকম মনে করছে। নাও কাম টু দ্য পয়েন্ট, প্রিয় শ্রোতা, এতক্ষণে বিষয়টা আমার কাছে কিছুটা হলো ক্লিয়ার হয়েছে। বিশ্বাস অবিশ্বাস আপনার হাতে ছেড়ে দিলাম, আমরা SMS পোলে যেতে চাই। পুরো ব্যাপারটাই আপনাদের সামনে তুলে ধরেছি, এবং আপনারা যদি মনে করেন যে ও যেটা বলেছে সেটা বিশ্বাস করা যায়, ওর অপ্রিয় সত্যটা আসলে কোন বিষয় নিয়ে সেটার সাথে রিলেটেড এখন পর্যন্ত কিছু আসেনি আমি বিশ্বাস করি, কিন্তু জীবনের প্রত্যেকটি ঘটনার সাথে রিলেটেড। ইন এ সেন্স এখানে যারা আসবেন তারা সবাই সবসময় সত্য কথা বলবেন, এক লাইন ওদিক ওদিক বাড়িয়ে বলার কোন সুযোগ। তারপর আপনার কি হলো? তারপর আমি বিজনেস শুরু করি, একে একে অনেক দিয়ে প্রায় বিজনেস করার পরে 4-5 মাস বিজনেস করার পরে আমার ক্যাশ মোটামুটি ভালো হয়েছে। ক্যাশ ভালো হওয়ার পরে এটা প্রায় 11 সালের কাছাকাছি, 2011 সালের কাছাকাছি, 10-এর লাস্টে 11 সালের কাছাকাছি। ওকে, তো এই কাছাকাছি তখন আপনার আমি বিজনেসটা একা একা করতেছি, মিঠু ভাই আমাকে দূরে থেকে হেল্প করতেছে আর কি।
মনে করেন যে সে আমাকে সম্পৃক্ত করতেছে এইটুকুই, ফোনে করতেছে। আমি বিভিন্ন জায়গায় কক্সবাজার, তারপরে চট্টগ্রাম, আপনার খুলনা, এগুলো জায়গায় দূরে দূরে আমি ব্যবসা করতেছি। তো এখন একটা ছেলে আমার কাছে ছিল, সে আমার কাছে খুবই বিশ্বস্ত হয়ে গেল, বা তার বাড়ি ছিল বরিশালে, ছেলেটার বাড়ি। তো সে বিশ্বস্ত হয়ে গেল, তাকে আমি আমার কিছু যে মার্কেটিং এর দায়িত্ব তাকে দিলাম, টাকা পয়সার দায়িত্ব তাকে দিলাম। আচ্ছা। তো প্রাথমিক পর্যায়ে সে আমাকে একটা হোস্টেলে ফেলে দেয়, সেটা হলো যে কিছু টাকা মেরে নিয়ে চলে যায়, তাকে মাল দিয়ে পাঠাই দিতাম, বা কিছু টাকা আমাকে ব্যাংকে দিত, অ্যাকাউন্টে পাঠাই দিত, বা একটা ছিল শুক্রবার, সেই শুক্রবারে সেই টাকাটা সে তার হাতে, এমনিতে আরো আগে টাকা নিয়ে আসছে, কিন্তু সেই টাকাটা সে নিয়ে আসেনি, সেই টাকার লোভ এসে ওই টাকাটা নিয়ে আমার ঢাকাতে ফিরানো, সে চলে গেছে। বা সে যে আমার কাছে ঠিকানাটা দিয়েছিল, তার বাড়ির ঠিকানা বা বায়োডাটাটা, যে চাকরি নেওয়ার সময় যে ঠিকানা, বায়োডাটা বা সার্টিফিকেট দিয়েছিল, যে ওগুলা ছিল ফলস। আমি ওই ঠিকানা অনুযায়ী বরিশালে ভুলাতে সেই ঠিকানা অনুযায়ী আমি গেছি, যাওয়ার পরে সেই ঠিকানাটা আমি পাই নাই। এর পরবর্তীতে যেভাবে আমার তো আগে বলছি যে আমার চলচ্চিত্র জগতে অভিনয় করা একটা স্বপ্ন ছিল। কত টাকা লস হয় আপনার সেই মুহূর্তে? সেখানে বেশি না, আপনার 2.5 লাখ 3 লাখ টাকার মতো। আচ্ছা। এটা আমার জন্য বড় লস, কারণ আমি ব্যবসা করতেছি নতুন, সেটার জন্য ওই সময়টাতে আপনার বড় লসই বলা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, 2.5 লাখ 3 লাখ টাকার ভিতরে সে এত টাকা নিতে পারে নাই, কারণ সে 1 টাকার জিনিস 8 আনা বিক্রি করছে, কারণ আমার ওই ডিলার পর্যন্ত পৌঁছায় না জিনিসটা। আচ্ছা আচ্ছা। অন্যদের কাছে অন্যভাবে বিক্রি করেছে এবং কম দামে বিক্রি করেছে। 2.5 লাখ টাকার জিনিস নিলেও আলটিমেটলি দেখা যাবে সে 1 লাখ টাকার মতো হয়তো সেভ করতে পেরেছে। হ্যাঁ হ্যাঁ, এটাই। তো পরবর্তীতে আমার চলচ্চিত্রের ইচ্ছা ছিল, এখানে আমি চলচ্চিত্রে যাই, অনেকের মাধ্যমে আমি যাওয়া শুরু করি, বা এখন টাকা পয়সা কিছু আমার হয়েছে বিধায় আমি ওইদিকে অগ্রসর হইতেছি। তো এদিকে চলচ্চিত্র জগতের দিকে আমি অগ্রসর হয়েছি, ওইখানে আমার কিছু টাকা লস গেছে। তো এইভাবে আমার বিজনেসটা চলে যায় বলতে আমি বিজনেসটা করতে পারি না। টাকায় ক্যাশটা মিঠোবার ঋণটা দেওয়া শেষ হয়ে গেছে, ব্যাংকের যে ঋণটা ছিল এটা দেওয়া শেষ হয়ে গেছে, কিন্তু আমার যে ফ্যামিলিগত ভাবে যে আর্থিক যে ঋণটা ছিল বোন জামাই থেকে নেওয়া, সেটা ফুল দেওয়া হয় নাই। আমার বাবার ঋণ তো দেওয়া হয় নাই, বা বাবার কাছে যেটা নিয়েছিলাম ফুল দিতে পারি নাই, হালকা কিছু দিছি, বা আমার আত্মীয় স্বজনদের কাছে থেকে নেওয়া সেই ঋণটা আমি দিতে পারি নাই। এই অবস্থা আমার বিজনেসটা শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে আমি পথিক হয়ে যায়। আমার আজকে যে বাসাটা ছিল সেটা আমি বলছি, এই বাসাটায় আমি ছিলাম একেবারে বিজনেস করা পর্যন্ত। তো ওই বাসা থেকে আমি শূন্য হাতে কি বের হই। এখন ফ্যামিলিগত ভাবে আমি যখন ফ্যামিলিকে বলি, তারা এত অ্যাকসেপ্ট করে না যে বিজনেস লস খাইছো, এটা কি করে। পরবর্তী আমি কাউকে মুখ দেখাইতে পারি না, বিধে আমি কোন আত্মীয় স্বজন বা কারোর কাছে আমি যাই না, আমি সরাসরি চলে যাই। আমার গাজীপুরে মালিকের বাড়ি আমার ফুপু থাকতো, দুঃসম্পর্কে একটা ফুপুর কাছে আমি চলে যাই। এখানে 4-5 দিন থাকলাম, থাকার পরে একটা চাকরি খুঁজছি, কোনো জায়গায় চাকরি পাই না, বা আমার যে লেখাপড়া অনুযায়ী সে অনুযায়ী আমি একটা ভালো চাকরি পাচ্ছি না। আগে যেখানে আমি চাকরি করছি বা ওইখানে আমি অনুভব করতেছি, কিন্তু পাচ্ছি না। এভাবে আমার এক পরিচিত লোক আছে, তার কাছে আমি বললাম যে এভাবে একটা চাকরি দরকার। সে বলতেছে যে এখন তো আসলে চাকরির বাজার খারাপ। তো আমি যখন প্রথমে ঢাকাতে আসছিলাম, তখন একটা চাকরি খোঁজার সময় একটা পত্রিকায় বিজ্ঞাপন দেখছিলাম। ঢাকাতে প্রথম যখন আসছিলাম, এই ঘটনাটা আমি রেখে আসছি, যে পত্রিকা বিজ্ঞাপনটা দেখেছিলাম এভাবে চলচ্চিত্র জগতে এই আপনার শুটিং এর কাজ করার সময় সহযোগিতার জন্য পিএস বা এপিএস বা সহকারী প্রয়োজন। তো এখানে লেখা ছিল যে শাহিন সুমন পরিচালক। তো শাহিন সুমন পরিচালক দেখে আমি তো খুবই অবাক হয়ে যাই, যেহেতু আমি ঢাকাতে প্রথম আসছি। তখন ওইটা দেখে আমি অবাক হয়ে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে অপার পোস্ট থেকে আমাকে বললো যে আমি শাহিন সুমন বলছি। তো আপনি আমি বলছি যে আমি অনেক বলছি তেজগাঁ থেকে, আমার বাড়ি অমুক জায়গায়। তো এভাবে বলার পরে সে বলতেছে যে আসলে আমি এখানে আপনার কাজ করতে যাচ্ছি, এখন কিভাবে আসতে হবে। সে বলতেছে যে এখানে যদি আপনি কাজ করতে চান, তাহলে আপনার 3 কপি পাসপোর্ট সাইজ ছবি, 2 কপি স্ট্যাম্প সাইজ ছবি, চেয়ারম্যান সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা সনদ, ভোটার আইডি কার্ডের ফটোকপি, আর এখানে আমাদের চলচ্চিত্র সদস্য হওয়ার জন্য একটা কার্ড করতে হবে, এফডিসি কর্তৃক অনুমোদিত। এই কার্ডের জন্য আপনার 1500 টাকা খরচ হবে। কিন্তু ওই সময় আমার কাছে 1500 টাকা ছিল না, 980 টাকা ছিল। তো 980 টাকা আমি বলছি যে ভাই আমি তো 1500 টাকা দিতে পারবো না, আমি 800 টাকা দিতে পারবো, কারণ 180 টাকা আমার খরচ লাগতে পারে। পরবর্তীতে আমি 900 টাকা 80 টাকা নিয়ে পরের দিন সকালে চলে যাই আমার এক ফ্রেন্ডকে নিয়ে। সে ফ্রেন্ডও করার ইচ্ছা ছিল, কিন্তু ফ্রেন্ডটা করে নাই, আমি নিজে একাই। এটা হলো টঙ্গী বাজারে। এখানে চলে যাওয়ার পরে ওরা একটা অফিসে আমাকে নিল। অফিসটা তেমন একটা গোছালো ছিল না। তখন আমার কনফিউজ হয়েছে যে এটা চলচ্চিত্র জগৎ না, কারণ এর আগে আমি চলচ্চিত্র জগতে বিভিন্ন অঙ্গে চলা
চলাফেরা করছি, শুটিং স্পটে যেহেতু চলছি সেই ক্ষেত্রে আমি ধারণা করতে পারছি। তারপর আমি বিলিভ করে গেছি, যেহেতু আমার চাকরি ছিল না। পরবর্তীতে আমি ওইখানে যাওয়ার পরে তারা আমাকে পাঠালো মিরের বাজার। তাদের পোস্ট আছে রাস্তায় সিকিউরিটি গার্ড হিসেবে, সিকিউরিটি কোম্পানি সেটা সিকিউরিটি গার্ড হিসেবে বলছে আমার এখানে 8 দিন ট্রেনিং করতে হবে। আমি বললাম যে ঠিক আছে, আমি 8 দিন ট্রেনিং করবো। সিকিউরিটি পোশাক পরে মিরের বাজারে রাস্তায় প্রতি রাত্রে আমি ডিউটি করতাম। এটার নাম হলো ট্রেনিং। তারা বলে ট্রেনিং করতে হবে। পরবর্তীতে আমি ট্রেনিং করলাম। ট্রেনিং করার পরে আমি তো চলচ্চিত্র জগতে কাউকে পাই না, বা শাহিন সুমন যে যার সাথে কথা বলছিলাম তাকে আমি ফোন দেই। ফোন দেওয়ার পরে সে বলতেছে ভাইয়া তুমি থাকো, আমি তোমাকে আইসে নিয়ে যাবো, তোমার ট্রেনিং শেষ হোক। 8 দিন চলে গেল, কিন্তু সেই শাহিন সুমন আর আসে না। তাকে ফোন দেই, সে আমাকে গালাগালি করে যে তুমি এখানে আসছো কেন, তোমাকে তো আমি নিয়ে আসি নাই, হ্যান ত্যান, তুই যদি বেশি করিস, আমাকে অনেক ধমক টমক দেয়। তো এগুলো শুনে আমি পরবর্তী টঙ্গীতে আবার ফিরে আসলাম। তারপর আমি অফিসে আসি। আসার পরে তাদের যে মালিক, মেন মালিক ওই কোম্পানির, সে হলো মাইনুল, এমডি মাইনুল। তার সাথে আমি কথা বলি, যে তাকে আমি স্যার বলে সম্বোধন করি, যে তোমার বয়সে, আমার বাবার বয়সে, যে বলতেছি স্যার এটা তো আসলে আমরা আসছিলাম একটা কাজে, আমরা কয়েকজন আসি একসাথে, 4-5 জন, যারা প্রতারণার শিকার। পরবর্তীতে যাকে বললাম, তো বলতেছে যে আসলে বাবা আমরা তো সিকিউরিটি কোম্পানি, এগুলো বিভিন্ন মিডিয়া, এই মিডিয়ারা বিভিন্ন কথা বলে বিভিন্ন ভাবে লোক নিয়ে আসে, আমাদের কাজ হলো আমরা লোক নেই, বা যে টাকাটা তোমরা দিয়ে কাজ করবা বা কাজ করো এটা ওরা নিয়ে নেয়। ওরা নেয় কিভাবে? উনি আমাকে বলতেছে ওরা কিভাবে নেয়, এটা ঊর্ধ্বতন কিছু লোক আছে তাদের মাধ্যমে নেয়, আমাদের মাধ্যমে নেয় না। তারা এই বিষয়টা আমাকে লুকাইছে। লুকাইলে বা আমি যদি বলি যে আমার টাকাটা ফেরত দেন, এজন্য সে কি করছে, আমার কাছ থেকে এই বিষয়টা আড়াল করছে। পরবর্তীতে আমাকে বলতেছে তোমাকে একটা রাস্তা দেই, তুমি আমার কোম্পানিতে চাকরি করো, তোমাকে বেতন দেবো। এখন আমার আসলে পথ ছিল না, আমি কিছুদিন চাকরি করি, 1-1.5 মাসের মতো। এটা আমার টঙ্গী, যেটাকে ট্রাক স্ট্যান্ড আছে, ট্রাক স্ট্যান্ড, রাত্রেবেলা ট্রাক থাকে, ওখানে তাদের পোস্ট ছিল। সেখানে আমাকে রাত্রেবেলা রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত আমার ডিউটি ছিল। তার আগে আপনি একটু বলেন তো, আপনার সাথে যে শাহিন সুমন নামে যে লোকটা কথা বললেন, উনি কি শাহিন সুমন ছিলেন? না, উনি পরবর্তীতে আমি জানতে পারি যে উনি শাহিন সুমন ছিলেন না, উনি মিডিয়া মাধ্যম, উনি যাকে শাহিন সুমন পরিচয় দিতেন, চলচ্চিত্র পরিচালক শাহিন সুমনের নাম বলতেন, আলটিমেটলি ওটা শাহিন সুমন ছিলেন না। না না, ওনার নাম ভাঙ্গে ওনাকে মানুষকে কনভিন্স করতেন প্রতারণার ফাঁদ। ওকে, হ্যাঁ, তারপর পরবর্তীতে আমি ওইখানে 1.5 মাস চাকরি করি। 1.5 মাসের ভিতরে আমাকে 1 টাকা বেতন দেওয়া হয় নাই। আমি তেজগাঁও থেকে যাই, ঢাকাতে থাকা খাওয়ার খরচ আছে, আমি বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে এসে বা বিভিন্ন ফ্রেন্ড সার্কেল থেকে ঋণ দেনা করে আমি চলি। এর পরবর্তীতে বেতন দেয় না, পরে আমি চাকরিটা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আবার ওই যে আমার বললাম যে পেজে, প্রিন্টিং পেজে চাকরি করলাম, বা ওই দামিজ করে চাকরি করি, বা বিজনেস করি। এটা হলো বিজনেসে 10 খাওয়ার পরবর্তীতে আবার ওইখানে আমার একটা পরিচয় হয় একজন লোকের সাথে, তার নাম হলো মুন্না, চট্টগ্রামে তার বাড়ি, সে সিকিউরিটি কোম্পানিতে চাকরি করে। সে আমার মতে আসছে। তো আমি যখন ব্যবসাতে লস খাই, তখন আমি ওই ফুপুর বাড়ি, মালিকের বাড়ি চলে যাই। ওইখান থেকে চাকরি খুঁজি, চাকরি পাই না, এভাবে চলতে চলতে প্রায় আমার 2 মাস চলে গেল। দুঃসম্পর্কে ফুপু তো, আশেপাশের লোকজন করে যে এই ছেলে কই থেকে আসছে, বসে বসে খাচ্ছে, এটা সেটা অনেক কিছু বলে। তো এগুলো শুনে একদিন রাগ করে আমি বললাম যে আজকে যদি হয় রিক্সা চালাবো, রিক্সাই চালাবো, যেটা হ্যাঁ কিছু একটা করবো। পরবর্তীতে ওই ছেলেটা না, ওই মুন্নার নাম্বারটা আমার কাছে ছিল, তাকে ফোন দিলাম। সে বললো যে আমি টঙ্গীতে আছি, তুমি টঙ্গীতে আসো। আমি টঙ্গীতে আসলাম। আসার পরে আমাকে বললো আমি তো এখন সিকিউরিটি গার্ডের চাকরি করি না, আমি একটা কাজ করি। এসে দেখি যে তার ফোনে বারবার ফোন আসতেছে, সে বিভিন্ন কথা বলে, মানুষের সাথে কথা বলতেছে সমান, বিভিন্ন, তার 2-3টা ফোন, প্রতিটা ফোনে বারবার ফোন আসতেছে, অনর্গল ফোন। হ্যাঁ, তারপরে কি হলো? পরবর্তীতে ওই মুন্নার 2-3টা ফোন, প্রতিটা ফোনে বারবার ফোন আসতেছে, অনর্গল ফোন। এটা দেখে আমি অবাক। তারপরে তার পোশাক আশাক, তার আচার আচরণ দেখে আমি অবাক যে এত টাকা সে পায় কোথায়। পরবর্তীতে তার সাথে কথা বললাম, সে আমাকে ভেঙে বললো যে তোমার এখানে 10,000 টাকা খরচ হবে, তোমাকে একটা লাইন আমি দিতে পারি। এটা হলো এই আমি যেভাবে কথা বলতেছি তুমি কথা বলো, কিসের জন্য, কিভাবে কথা বলবো, কার সাথে কথা বলবো। পরে বলতেছে যে তোমাকে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দেবো, বিজ্ঞাপন দেখে মানুষ ফোন দেবে, চাকরির জন্য আসবে, তুমি কথা বলবে। পরে আমি ইন্টারেস্টেড হই, কারণ আমার অভাব। তখন আর অভাবের কারণে আমি বুঝতে পারি না যেটা খুব একটা মারাত্মক। আর তখন আমার ধারণা হয় না যে আমি এইভাবে একদিন আসছিলাম, কারণ তখন আমার খুবই অভাব ছিল। পরবর্তীতে তার কথাতে আমি 10,000 টাকা অ্যারেঞ্জ করার চিন্তা ভাবনা করতেছি। ওই ফুপু দিল আমাকে 2,500 টাকা, আমার বাড়ি থেকে দিল 3,000 টাকা, 5,500 টাকা। এভাবে আমার বন্ধু বান্ধবের কাছ থেকে 500 করে নিয়ে আমার 10,000 টাকা, 10,800 টাকা রেডি করছি। পরবর্তীতে সে আমার কাছে 10,000 টাকা নিল, নিয়ে আমাকে 5টা সিম দিল। 5টা সিম, হ্যাঁ 5টা সিম কার্ড। তো 5টা সিম কার্ড দিল, এবং সে বললো যে আমি অ্যাড দিয়ে দেবো। ঠিক আছে, প্রথমে সে আমাকে বিজ্ঞাপন, ভূতগুলা বা কোন জায়গায় বিজ্ঞাপন দিতে হয় সেটা আমাকে চিনায় না, কারণ ওই জগতে সবকিছু দেখায় না, দূরে থেকে কাজ করায়। পরবর্তীতে সে আমাকে অ্যাড দিয়ে দেয়। প্রথম অ্যাডের কপি আমার কাছে আছে, দেখাবো চলে। আচ্ছা, কি বিষয়ে বিজ্ঞাপনটা দিয়েছিল সেটা আমরা একটু দেখতে চাই, এবং প্রথম অ্যাডের কপিটা আমরা একটু দেখতে চাই। হ্যাঁ, 13 ডিসেম্বর এই যে
আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখি। এই দাগ দেওয়া আছে। ওকে, যেটা বলছে ও যে কত ডিসেম্বর, এটা 13 ডিসেম্বর, 13 ডিসেম্বর 2011 সালে দ্বিতীয় পেজের দ্বিতীয়, হ্যাঁ ক্লাসিফাইড বিজ্ঞাপন, এবং দ্বিতীয় পেজের এখানে একটা নিয়োগে বলা আছে যে দেখবেন যে হারিয়েছে নামের যেই ছোট্ট একটা ঘর করে যে বিজ্ঞাপনটা দেয়, ঠিক তার ওপরের বিজ্ঞাপনটা এরকম যে চিকিৎসা ফ্রি, ঈদ বোনাস সুবিধা সহ বিভিন্ন স্পটের কাজে সহযোগিতার জন্য 10 জন স্পট বয়, 4 জন পিএস জরুরি। ঠিক আছে, 5ম, 8ম এবং 10ম চলবে, মানে হচ্ছে শ্রেণী, তাই তো? 18 থেকে 25 বছর। কর্তৃপক্ষ ফোন নাম্বারটা দেওয়া আছে এখানে। ফোন নাম্বারটা কি এখন অ্যাক্টিভ আছে আপনার? না, এগুলো নাম্বার অ্যাক্টিভ থাকে না। এবং এখানে দেওয়া ছিল চিকিৎসা ফ্রি, ঈদ বোনাস সুবিধা সহ বিভিন্ন স্পটের কাজে সহযোগিতার জন্য 10 জন স্পট বয়, 4 জন পিএস জরুরি। বুঝতেই পাচ্ছেন যে কোন লেভেলের ছেলেমেয়েরা এখানে গিয়ে কাজ করবে, এবং যারা রেডিও শোনেন, অগণিত শ্রোতা এখানে রয়েছেন। আমার বিশ্বাস যে আজকে আপনাদেরকে আমরা কত বড় ফাঁদের মুখোমুখি করতে যাচ্ছি, বিশেষ করে আপনাদের জন্য, কারণ আপনাদের কাছে 5,000 টাকা 10,000 টাকা কিন্তু অনেক বেশি টাকা, অনেক কষ্ট করে এগুলো রোজগার করতে হয়। এবং তারা যখন ফাঁদে পড়েন, কিভাবে পড়েন এবং কিভাবে ধীরে ধীরে এই ফাঁদগুলো বিস্তার লাভ করে আমরা একটু জানি। আচ্ছা, বিজ্ঞাপনটা দেওয়ার পর আপনি কি করলেন? বিজ্ঞাপনটা দেওয়ার আগে একটু কথা আছে। সেটা হলো, বিজ্ঞাপনটা দেওয়ার আগে সে আমাকে কয়েকদিন তার বিজ্ঞাপন চলাকালীন আমাকে শিখাইতেছে। সে আবার নায়ক নীরব, বাংলা লিঙ্কের যে নীরব আছে, নীরবের অ্যাড চালাতো। বর্তমানে সে নীরবের অ্যাড চালায়। নীরবের অ্যাড চালাতো মানে এটা বুঝলাম না। নীরবের অ্যাড গুলা তো নীরব বলে দাবি করে সে অ্যাড গুলা চালাইতো। ও, মানে সে নিজেকে নীরব দাবি করতো? হ্যাঁ, নিজেকে নীরব দাবি করতো। মানে সে নিজেকে অভিনেতা নীরব হিসেবে দাবি করে মানুষজনের সাথে কথা বলতো। হ্যাঁ, আচ্ছা। তো পরবর্তীতে আমি কয়েকদিন আমিও নীরব ফ্রেজে কথা বলছি। সে কথা শিখানোর জন্য আমাকে বলাইছে। আচ্ছা, বলার পরে আমি যখন একটু পারফেক্ট হয়ে গেছি, কথাগুলো চালু হয়ে গেছে, পরবর্তীতে সে আমাকে অ্যাড দিয়ে দিল। এই অ্যাডটা, প্রথম অ্যাডটা 13 ডিসেম্বর যে অ্যাডটা, এই অ্যাডে দেওয়ার পরে আমার দেখি পরের দিন আমার প্রচুর ফোন, প্রায় 400 থেকে 500-র উপরে ফোন আছে। আচ্ছা, ফোন আসার পরে আমার প্রথমে লোক আসলো 2টা। আচ্ছা, প্রথম দিনের পরের দিন 2টা লোক আসলো। একটা লোক ভর্তি আমার জয়েনিং করলো 1300 টাকা দিয়ে। প্রথম লোকটা 1300 টাকা দিয়ে জয়েনিং করছে। পরের লোকটা জয়েনিং করছে আপনার 2250 টাকা। এখানে আরেকটা বিষয় আছে যে এখানে একটা লোক মাথা পিছু যদি আমরা একটা লোক দেই সিকিউরিটি কোম্পানিকে, এখানে আমাদের 1000 টাকায় 700 টাকা দেয় তারা। আচ্ছা, আর বাদ বাকিটা কোম্পানি নিয়ে নেয়। আমাদের তাদের কাছে যেতেও হয় না, বা তারা আমাদের টাকা। তার মানে আপনারা কাজ দেন না, আপনারা তো কাজ দিচ্ছেন, তাই না? এখানে মূলত যে বিষয়ে কথা বলে নিয়ে আসি, যেমন আমি চলচ্চিত্র বিষয়ে কথা বলছি, এরকম বিষয়ে কথা বলে আমি নিয়ে আসছি, কিন্তু এখানে চলচ্চিত্র বিষয়ে কোনো কাজ হয় না। এখানে শুধুমাত্র সিকিউরিটি গার্ডের চাকরি দেওয়া হয়। তার মানে এক ধরনের কাজ আপনারা তারপরেও দিচ্ছেন তাদের? হ্যাঁ, তারপরেও দিচ্ছি এক ধরনের কাজ, কিন্তু এই কাজটা তো সবাই করতে পারবে না। যেমন আপনার একজন ছেলে আসলো চলচ্চিত্র অঙ্গনে কাজ করার জন্য, সে অনেক কষ্ট করে অনেক আশা নিয়ে আসছে, আসার পরে দেখা যাচ্ছে সিকিউরিটি কোম্পানি, সে পরের দিন চলে যায়। তো যাক, আমি বিজ্ঞাপন চালাইতেছি, ভালো চলতেছে, 2-1 করে লোক আসতেছে, ডেইলি 4-5 জন করে লোক আসতেছে। এরপরে আমাকে একটা বুদ্ধি শেখানো হলো, সেটা হলো যে কুরিয়ার সার্ভিসে এবং পোস্ট অফিসে। আচ্ছা, তখন পোস্ট অফিসে এটা চালু হয়েছে, টাকা লেনদেনের ব্যাপারটা। তো পোস্ট অফিসে, কুরিয়ার সার্ভিসে এটা আমাকে শেখানো হলো যে এভাবে কিভাবে টাকা খাওয়া যায়, কিভাবে চাহিদা করা যায় মানুষের। আর যেটা হলো ফার্স্ট মুখ্য বিষয়, সেটা হলো আমাকে তার ক্যারেক্টার দেওয়া হলো ফেরদৌস, চিত্রনায়ক ফেরদৌসের ক্যারেক্টারটা দেওয়া হলো। ঠিক বুঝলাম না, মানে আপনি লোকজনের সাথে চিত্রনায়ক ফেরদৌস সেজে কথা বলবেন? হ্যাঁ। এই ক্যারেক্টারটা আপনাকে কে দিল? এই যে মুন্না, যে নীরব সেজে কথা বলতো। আচ্ছা, ওর কি রিয়েল নাম হচ্ছে মুন্না? হ্যাঁ, এবং ওর কাছ থেকে আপনি 10,000 টাকা দিয়ে এই আইডিয়া, এই বুদ্ধিগুলো নিচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তারপর তো চিত্রনায়ক ফেরদৌসের ক্যারেক্টার দিয়ে আমাকে কথা বলা হইতো। তো কথা বললে এখন আমাকে যখন ওই পোস্ট অফিসে বা যে খাওয়ার চেষ্টা, টাকা মানুষ থেকে হাতিয়ে নেওয়ার প্ল্যানটা শিখাইলো, সেটা হলো যে চলচ্চিত্র জগৎ অভিনয় করার বিষয়ে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো যে বিভিন্ন মিউজিক ভিডিও বা বিভিন্ন অ্যালবামে কাজ করার জন্য, বা 3 নম্বর কথা হলো বিভিন্ন আপনি অ্যাডে, টিভিতে যে অ্যাড গুলো হয়, অ্যাডে কাজ করার জন্য, বা 4র্থ নম্বর কথা হলো আমাদের এখানে কাজ করতে আসলে টাকা দিতে হয়, সদস্য হইতে হয়, এগুলা আদার্স অনেক বিষয় আছে। তো আমাদের কাজটা ছিল আসলে জাস্ট মগজ ধুলাই করা মানুষের। একটা মানুষকে সে ফোন দেওয়ার পরে তার মগজটা ধুলাই করতে হবে, যে কোনো প্রক্রিয়া হোক। মগজ ধুলাই করার পরে সে আমার প্রতি আকৃষ্ট হয়ে যায়, আকৃষ্ট হওয়ার পরে সে আমি যেভাবে বলি সেভাবে টাকাটা পাঠায়। আচ্ছা, আচ্ছা। এটা হলো তার কোনো চাকরি বা কোনো উদ্দেশ্য নাই, সে তার টাকাটা খাওয়া আমার উদ্দেশ্য। পরবর্তীতে টাকাটা খেয়ে তার সাথে আমার সম্পর্ক সেখানে শেষ হওয়ার পরে সে আমাকে ফোন দিলে আমি কয়েকবার ব্যস্ততা দেখাই, আমি ব্যস্ত, এখন কথা বলতে পারবো না, শুটিং আছে, এটা আছে, ওইটা আছে, এভাবে দেখায়। দেখানোর পরে ওই লোকে আবার পরবর্তী ফোন দিয়ে আমাকে 2-3 দিন পরে ফোন দিয়ে আবার গালাগালি করে,
কিন্তু তাদেরকে ততরূপ আমারও গালাগালি করতে হয়েছে, কারণ গালাগালি না করলে সে থামবে না। এভাবে করতে 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 আমি বেশ টাকা ইনকাম করছি, এমন দেখা যাচ্ছে মাসে আমার 5 লাখ 7 লাখ টাকা আমার ইনকাম হয়েছে। কিন্তু 5-7 লাখ, মানে বাংলাদেশে এত বোকা মানুষ বসবাস করে। সাধারণ মানুষ যারা আছেন তাদের জন্য তো নিশ্চয়ই ব্যাপারটা এরকম, নইলে আপনি কেনই বা এত বিজনেস করবেন। হ্যাঁ, ওকে, তো কিভাবে করতেন একটা ঘটনা একটু বর্ণনা দিবেন, একটা এক্সাম্পল একটু আমরা একটু জানতে চাই, মানে লোকজনের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাক, যেহেতু আপনি স্বীকার করছেনই আজকে। হ্যাঁ, একটা ক্লায়েন্টের ব্যাপারটা আপনি একটু বর্ণনা দেন যেটা আপনার মনে আছে পুরোপুরি আদ্যপান্ত। কত টাকা, একটু বেশি করে টাকা খেয়েছিলেন বা এরকম কিছু একটা? বেশি করে টাকাটা খাইছি সেটা হলো আপনার এটা প্রথমের দিকে একটা ছেলে, সে ছেলেটা আমার খুবই ভক্ত, মানে ফেরদৌসের খুবই ভক্ত। সে আমাকে এমন বিশ্বাস করতো, আমি যখনই বলতাম আমাকে 50 টাকা 100 টাকা 200 টাকা 300 টাকা 500 টাকা পর্যন্ত লোডে দিত, ফ্লেক্সি লোডে সে টাকাটা দিত। এভাবে তার সাথে আমার সম্পর্ক 2 মাস 2.5 মাস হওয়ার পরে তখন আপনার 1 কাপ চা একটা ছবির শুটিং চলতেছিল। এই শুটিং এর সময় ফেরদৌসের যেহেতু নিজে প্রযোজনা করতেছে এটা নিজের ছবি, সেই ক্ষেত্রে আমি নিজে বলছি যে আমার নিজের প্রযোজনার ছবি বা আমি এটা করতেছি, তো সে তাকে একটা ক্যারেক্টার দেওয়ার কথা ছিল, কথা দিয়ে তার কাছ থেকে আমি টাকা নেই। ছেলেটার নামটা কি ছিল? ছেলেটার নাম আমার এখন মনে নাই, অনেক আগে তো কথা বলছি। আচ্ছা, ওই ছেলেটাকে আপনি বললেন যে এই ছবিটাতে তোমাকে একটা ক্যারেক্টার দিব। হ্যাঁ, আচ্ছা, মাঝে মাঝে ফ্লেক্সিলোডও নিতেন তার কাছ থেকে? হ্যাঁ, ফ্লেক্সিলোড তো সে চিন্তা করে দেখুন 2-2.5 বছর যাবত, না 2.5 মাসের ফ্লেক্সিলোডও সে দিয়েছে, 2.5 মাসের ফ্লেক্সিলোড সে দিয়েছে। প্রিয় শ্রোতা, আপনি চিন্তা করে দেখুন, নায়ক ফেরদৌসের ফ্লেক্সিলোডের টাকা নেই, সেটা নিচ্ছে সে সাধারণ মানুষের কাছ থেকে। ইজ ইট রিয়েলি পসিবল? মানুষের ব্যক্তিগত ভালো লাগা বা মানুষের ব্যক্তিগত বোকামি আসলে কত দূর পর্যন্ত হতে পারে? কি পরিমাণ টাকা ফ্লেক্সিলোড করতো? না, এটা আমি বলতাম না, আসলে উনি খুশি হয়ে আমাকে দিত। কিভাবেই বলতে, মানে ফ্লেক্সিলোডের টাকাটা সে জানতো কিভাবে? কিভাবে বলতে, আমাকে প্রথমে যেদিন আমার সাথে তার ফ্লেক্সিলোডের লেনদেনটা শুরু হয়, হ্যাঁ, সেটা হলো যে সে আমাকে বলে, ভাইয়া আমি আপনাকে খুশি হয়ে 500 টাকা গিফট করবো। সেই বলে? হ্যাঁ, সেই আমাকে বলতেছে, এত ভক্ত। আচ্ছা, তার সাথে আমার রিলেশন হয়েছে, তো সে বলতে 500 টাকা আমাকে গিফট করবো। আমি কেন? বলতেছে যে ফ্লেক্সিলোড দিয়ে দেবো, আপনি আমার সাথে কথা বলবেন, আপনি আমাকে ফোন দিবেন। আমরা কিন্তু আসলে সাধারণত কাউকে ফোন দিই না, বরঞ্চ ওরা আমাদের ফোন দেয়, ক্লায়েন্টরা পত্রিকা দেখার পরে ফোন দেয়। 500 টাকা দেওয়ার পরে তাকে আমি ফোন দিতাম, বিদায় সে আমাকে প্রতি সপ্তাহের ভিতর 2 দিন 3 দিন টাকা দিত, 100 200 300 100 নিচে টাকা দিত না। এবং নিশ্চয়ই সে আশেপাশে বন্ধু বান্ধবদের বলে বেড়াতো নায়ক ফেরদৌস। হ্যাঁ, বন্ধু বান্ধব বলতে সে বন্ধু বান্ধব তার বাবা মার সাথে আমাকে কথা বলাইছে, বন্ধু বান্ধবের সাথে কথা বলাইছে, এবং তার আত্মীয় স্বজনের তার বোন ছিল, সেই বোনের নাম আছে সুমি নামটাও মনে আছে, তার সাথে আমার অনেকদিন কথা হয়েছে, বা ওই সুমির সাথে কোনো ব্যাপার স্যাপার ছিল না? না, আমাদের তো আসলে ব্যাপার ওই প্রেম বা করার কোনো ব্যাপার ছিল না, টাকা নিতে পারলে। তার পরবর্তীতে অভিনয়ের রোলটা দিতেছি, অভিনয়ের রোলটা দেওয়ার পরে তাকে আমি একটা ক্যারেক্টার দেবো বলার পর বললাম যে ভাইয়া ক্যারেক্টার দেবো, আপনার তো এখানে কিছু খরচ আছে, মেকআপের খরচ আছে, একটা সদস্য হইতে হবে, চলচ্চিত্র এফডিসি থেকে একটা কাট করতে হবে। তো সে তখন বলতেছে যে ভাই কত টাকা লাগবে? আমি বলছি লাগবে তো 2-4-5 লাখ টাকা তো লাগবে, আপনি প্রিপারেশন নেন। সে আমাকে বললো যে ভাই আমি আস্তে আস্তে দেবো। কত টাকার কথা বলেছিলেন? আমি 2-4-5 লাখের কথা বলছিলাম। ও মাই গড, ওকে। তো সে বলতেছে আমি প্রিপারেশন নিচ্ছি, পরে বলতেছে আমি তো মধ্যবিত্ত করে সন্তান, আমার তো আসলে এভাবে নেওয়া নেই, আর আমি একটা ছোট গ্রামে একটা চাকরি করি, মার্কেটিং এ ছেলেটা চাকরি করতো, মার্কেটিং এ আকিস কোম্পানিতে। তো পরবর্তী সে কিছু ক্যাশ তার চাকরি থেকে জমানো ছিল, আমাকে প্রথমে সে 28,000 টাকা দিচ্ছে। 28,000 টাকা কিভাবে দিল? 28,000 টাকাটা দিচ্ছে আমাকে এসএ পরিবহনে। এরকম মানুষও দুনিয়াতে? হ্যাঁ, এরকম বিশ্বাস তার আমার প্রতি হয়ে গেছিল, বা সে আমাকে এত বড় বিশ্বাস করছে। আর বিশ্বাসটা করবে না কেন? সে দেখছে যে আমি টিভিতে লাইভ হচ্ছে ফেরদৌসের, সেই লাইভটা আমি উল্লেখ করে তাকে আমি প্রমাণ দিয়ে দিয়েছি যে আমি ওখানে কথা বলতেছি। সেটা আমি দেখছি বা দেখার পরে বলতেছি, বা একটা পেপার কাটিং বের হয়েছে, যেমন এই যে কাটিং গুলা বের হইলে সাথে সাথে আমরা বলে দিই যে এই কাটিং গুলো আমরা কেটে আমরা পড়ার পরে বলে দিই যে না এই কাটিংটা বের হয়েছে, তুমি পেপারটা পড়ো। সে বুঝতেই পারে না যে আমি ফেরদৌস না। ওকে, মানে যে কোনো পেপারের কোনো নিউজ আসলে আপনারা এদেরকে বলেন যে আমার এই পেপারে নিউজ আসছে, এবং এই লোকগুলোর কাছে তো পেপার পড়ে না, বা এই লোকগুলোর কাছে তো পেপার যায় না, সুতরাং এরা এক ধরনের অন্ধবিশ্বাস হয়ে যায় যে পেপারে যেহেতু আসছে উনি যেহেতু জানে তার মানে নি ফেরদৌস। হ্যাঁ, তো যাই হোক, এর পরবর্তীতে তারপর পরবর্তীতে যে বিষয়টা হলো, তার 28,000 টাকা দিল। 28,000 টাকা দেওয়ার পরে আমি বলতেছি ঠিক আছে তোমার রেজিস্ট্রেশন হয়ে গেছে। কিছুদিন পরে আমাকে 10,000 টাকা দিল, সেটাও আছে পরিবহনের মাধ্যমে। তারপর আবার আমি একজন লোক পাঠাইলাম, তার নাম আরিফ, তাকে আমি পাঠাইলাম, তার বাড়ি ছিল আপনার সাতক্ষীরাতে। তো তাকে আমি পাঠাইলাম হলো আপনার নবীনগরে। তো নবীনগরে আরিফ নামে ছেলেটাকে আমার পিএস বলে পাঠাইলাম।
আচ্ছা, পাঠাইলাম একটা প্রাইভেট কার আমি ভাড়া করি, প্রাইভেট কারটা দিয়ে তাকে পাঠাই। সে ফোন দিয়ে বলতেছে সে নবীনগরে আমার সাথে দেখা করার জন্য আসছিল, কিন্তু আমি তো ফেস হইলে সে আমাকে টাকা দিবে না, একটা কৌশল অবলম্বন করি। সেখানে তাকে আমি প্রাইভেট কারে পাঠাই, তার বডি ফিটনেস ভালো ছিল তো সেজন্য আমি তাকে পাঠাই। পাঠানোর পরে ওইখানে থেকে আরো 70,000 টাকা সে আমাকে দিয়ে যায় ওই দিন ওই পিএস এর কাছে। আমি বলছি যে আমি একটা টেলিফোন নাম্বার থেকে কথা বলি, তখন টেলিফোন নাম্বার থেকে কথা বলে বললাম যে আমি তো শুটিং এর কাজে বাহিরে আছি, তো আপনি আমার পিএস এর সাথে যোগাযোগ করেন বা পিএস এর সাথে কথা বলে এই যে ইনভেস্টটা করবেন ইনভেস্টটা দিয়ে যান। তো এইভাবে প্রক্রিয়া করে তার কাছ থেকে আমি 1,28,000 টাকা খাইছি টোটাল। 1,28,000 টাকা? হ্যাঁ, 1,28,000 টাকা তার কাছ থেকে মোটা আমি খাওয়া হয়েছে পর্যায়ক্রমে। একবারে সে আমাকে দেয় নাই, একবারে দিয়েছিল মোটা অঙ্কে 70,000 টাকা। তো এভাবে খাওয়ার পরে পরবর্তীতে আমি আর খাইতে পারি না, কারণ সে আমার সাথে বারবার দেখা করবে বলতেছে, কিন্তু তখন আমার খাওয়াটা বন্ধ, তখন আমি চিনতে বন্ধ করে দিই। এভাবে তার সাথে তার কাহিনী যায়। এভাবে আরো 2, 4, 5,000, 10,000, 15,000 এভাবে অনেক টাকায় খাইছি। যেটা আমি বা যেটা মানুষের কাছ থেকে নিছি এটা অনেক বলা যায় না। আর এমনিতে তো প্রতিদিন 2-4 জন লোক আসতোই চাকরি করার জন্য, ওইখান থেকে আবার টাকা পাইতাম। এমন দেখা যেত 5,000 টাকাতে ভর্তি হয়েছে, 5,000 টাকাতে জয়েন করছে, এমন দেখা যেত 4,000 টাকাতে জয়েন করছে, এমন দেখা যেত 3,000 টাকাতে জয়েন করছে, এমন করছে 2,000 টাকাতে জয়েন করছে। যে যাকে বা 500 টাকা তো আমরা জয়েন করাইতাম, 500 টাকা লোক নিয়ে আসতাম। 500 টাকা যদি আসতো তাহলে আমি 300 টাকা পাইতাম। আচ্ছা, আর একটা বিজ্ঞাপন দিতে আমার 300, 400, 500 টাকা খরচ হইতো বা 1,000 টাকা খরচ হইতো একটা বিজ্ঞাপন দিতে। এখানে আমার টার্গেট ছিল যে একটা বিজ্ঞাপনে 1,000 টাকা আমি খরচ করে বিজ্ঞাপন দিচ্ছি, আমার টার্গেট ছিল এখান থেকে আমার 10,000 টাকা ইনকাম করতে হবে। এভাবে পরবর্তীতে এক সময় বিজ্ঞাপন বন্ধ হয়ে যায়। আচ্ছা, মানে এই ক্লাসিফাই এখন পর্যন্ত বন্ধ। ক্লাসিফাইড বিজ্ঞাপন বন্ধ? হ্যাঁ বন্ধ, মানে এই খালি ঠিকানা ছাড়া নাম্বার যে নাম্বারে যে বিজ্ঞাপন গুলো যায় এই বিজ্ঞাপন গুলো বন্ধ। আচ্ছা, বন্ধ হওয়ার পরে আমাদের ব্যবসাটা একটু থমে যায়। তো যাই হোক, এখানে বিজ্ঞাপন বন্ধ করে দেওয়ার পরে আমরা বিভিন্ন অন্যান্য পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছি। তো বিজ্ঞাপন দেওয়ার পরে চলতেছে, আর এক সময় ফেরদৌস বিশের বিজ্ঞাপনটা অফ করে দিই। আচ্ছা, কারণ যেহেতু আমার ফেরদৌসের প্রচারটা অনেক হয়ে গেছে, অনেকজনের কাছ থেকে খাইছি, পরে নাম্বারটা অফ করে ফেরদৌসের অফ করে দিই। তখন আমি আবার চালাই আপনার ইমনের যে সুপারস্টার ইমন, তার বিজ্ঞাপন আমি চালাই। মানে তার নামে কথা বলতেন? হ্যাঁ, ইমনের নামে কথা বলতেন? আমি ইমন সেজে কথা বলতাম। আচ্ছা, ইমন সেজে কথা বলতাম এবং ইমনের একটা অ্যাড আমার আছে এখানে। জি, একটু দেখতে পারি আমরা? হ্যাঁ, ওকে। এটাও ক্লাসিফাইড বিজ্ঞাপন এবং এটা কয় তারিখে ছিল? এটা হচ্ছে 1 জানুয়ারি 2012। আপনারা চাইলে এগুলো দেখতে পারেন। আমরা এই ব্যাপার উচ্চ বেতনে ব্রাকেটে 5ম, 8ম, 10ম চলবে, 18 থেকে 24 বছর হতে হবে, সরাসরি নায়ক। নায়কের নামটা এখানে বলা হয়নি, সেল নাম্বারটা দিয়ে দেওয়া হয়েছে। সরাসরি নায়ক, এই যে জিনিসটা ছাপলেন আপনারা, এবং সরাসরি নায়ক বলে ভাবে যে জিনিসটা গেল, এটা পত্রিকা থেকে টেস্ট করে দেখতো না? এটা পত্রিকা থেকে টেস্ট করতো না। ক্লাসিফাইড বিজ্ঞাপনটা যে বিজ্ঞাপন ভূতে আমরা দিতাম, বিজ্ঞাপন ভূত থেকে সরাসরি এটা কপিরাইট করে, এই যেভাবে কপিরাইট করে যে বিজ্ঞাপনটা আমি হাতে লেখা, আমার হাতে লেখা আছে, অন্য একটা বিজ্ঞাপন দেখে একটু আপনি যেভাবে দিতেন রসিদটা আমাদের কাছে। হ্যাঁ, এই যে রসিদ, তো ওই বিজ্ঞাপনের রসিদটা ওইটা ওইভাবে দিতাম। দিয়ে আসলে ওরা সরাসরি তদন্ত না করে ক্লাসিফাই ওয়ান্টেড বা করে ওই নাম্বার উপর ভিত্তি করে তারা দিয়ে দিত। এখানে বলেছে যে আকর্ষণীয় বেতনে স্থায়ীভাবে নিজ থানা জেলায় টাওয়ারে ডিউটির জন্য 5 জন এরিয়া ম্যানেজার, 10 পাওয়ার সাপ্লাইম্যান, 20 জন সুপারভাইজার, 39 জন গার্ড, থাকা খাওয়া মোবাইল ফ্রি। বিস্তারিত জানার জন্য এই নম্বরে যোগাযোগ করুন। এগুলো কখনোই পত্রিকাতে ছাপানোর আগে টেস্ট করে দেখা হয় না, এবং আপনারা দেখা হতো না বলবো আমি, তাই তো? হ্যাঁ, মাই গড, মানে কত লোক এভাবে প্রতারিত হচ্ছে। আচ্ছা, তারপর কি হলো এই বিজ্ঞাপনটা দেওয়ার পর? তারপর আপনার এভাবে বিজ্ঞাপনগুলো দেই। পরবর্তীতে যে আপনার ইমনের বিজ্ঞাপন চালাই বেশ কয়েকবার। পরে একবার শুটিং এর একটা চাপ হলো, বিভিন্ন আমাদের সাভারে একটা অফিস ছিল, ওই সাভার অফিসে একটা শুটিং এর তদন্ত কমিটি যাওয়ার পরে শুটিং থেকে এখানে পরিচালক বা বিভিন্ন তদন্ত কমিটি গেছে, যাওয়ার পরে এখানে একটা হামলা করার পরে শুটিং একটা বন্ধ হয়ে যায় আমাদের। আচ্ছা, শুটিং এর বিজ্ঞাপনগুলো বন্ধ হয়ে গেলে আমরা শুটিংটা বাদ দিয়ে দিই। তখন আবার এই যে আপনার টাওয়ারের বিজ্ঞাপনগুলো দিতাম, যে বিজ্ঞাপনটা একটু আগে আপনি পড়ে শোনালেন, যে ওই বিজ্ঞাপনটা দিতাম। তারপর কিভাবে আমরা টাওয়ারে কাজ দেবো বলে টাকা খাইতাম। আমার প্রথমে এই টাকা বলা ছিল 5,150 টাকা। একটা লোক আসলে তার কাছ থেকে আমি 5,150 টাকা খাই। আচ্ছা, আসলে আর এমনিতে ওই যে কাস্টমার কেয়ারে নিব বলে অনেক মেয়ে বা ছেলের কাছ থেকে আমি টাকা খাইছি, 20,000, 30,000, 40,000, 50,000 এভাবে টাকা খাইছি। যেটা টাকাটা নিতাম এটা হলো আপনার উৎস হলে একটা যে আপনার ওই কুরিয়ার সার্ভিস, না হলে আপনার পোস্ট অফিস, না হলে আপনার এসে পরিবহন, এই তিনটার মাধ্যম ছাড়া আমরা টাকা নিতাম। তিনটা মাধ্যম। ব্যাংকে কখন লেনদেন করতাম, কারণ ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেলে আমরা ধরা খাবো, একটা ছিল। পরবর্তীতে এভাবে চলতে এই টাওয়ারের একটু হয়, টাওয়ার বন্ধ হয়ে যায়। তারপর আমি আবার ওষুধ কোম্পানি চালাই। আমি যে ওষুধ কোম্পানির চালাইতাম সেটা হলো আপনার ইনসেপ্টা,
ইনসেপ্টা কোম্পানির নাম বিক্রি করে আমি চলতাম। আপনি যে কোম্পানিগুলোর নাম বলছেন বা যে নায়ক নায়িকাগুলোর নাম বলছেন সেগুলো সম্পূর্ণই তো আপনার নিজের বানানো, এখানে তো আলটিমেটলি তাদের কোনো ধরনের কোনো ভূমিকা নেই, তাই তো? না, এখানে তাদের কোনো ভূমিকাই নেই। এখানে যা বলতেছি, যা করছি, যা করেছি, যেটুকু বলছি সম্পূর্ণ আমার নিজের ভূমিকা। প্রিয় শ্রোতা, একটা বিষয় লক্ষ্য রাখবেন, এখানে ওরা যে নামগুলো ব্যবহার করছে, কখনো ফেরদৌসের নাম ব্যবহার করছে, কখনো নায়ক ইমনের নাম ব্যবহার করছে, এবং যেসব নামগুলো ওরা ব্যবহার করছে সেই সব লোকজনের ধরা ছোঁয়ার মধ্যেও এরা নেই এবং এরা আশেপাশেও নেই এবং ওরা কোথায় থাকে কিচ্ছু জানে না তাদের সম্পর্কে, এবং এইগুলো বিশ্বাস করে করে যারা আসছেন তারা নিয়মিত তাদের কাছ থেকে প্রতারিত হচ্ছেন এবং এটা বাংলাদেশে দেদারসে এখনো চলছে এবং ও তাদের মধ্যে একজন যে আজকে এখানে এসে স্বীকার করছে। সুতরাং এটা বিশাল উপকার হচ্ছে আজকে যারা জিবিএসবি শুনছেন। আপনি যেটা বলছিলেন যে পত্রিকাতে আপনি ছাপাতেন এবং সেই ব্যাপারগুলো এখন এটা বন্ধ করে দিয়েছে, তাই তো? হ্যাঁ, তারপর আপনার টাওয়ারের বিজ্ঞাপন চালাইতেছি। টাওয়ারের বিজ্ঞাপন চালাইতে টাওয়ারের বিজ্ঞাপনটা এক সময় ওই বললাম 5,000-6,000 টাকা নিচ্ছে। আমি একমাত্র এই মিডিয়া জগতে, ওই জগৎটাই সর্বোচ্চ টাকা বাজেট আমি বলতাম, অন্যরা 1,000-2,000 টাকা বলতো, কিন্তু আমার নজরটা উপরের দিকে চলে গেছিল। কারণ ছিল একটাই যে আমার ঋণ, ওই ব্যবসা করার সময় যে আনুষঙ্গিক কিছু ঋণদানা ছিল, আমার চিন্তাধারা ছিল ঋণদানাগুলো আমি দিব। পরবর্তীতে সর্বোচ্চ বাজেট বলে তাদেরকে নিয়ে আসতাম, কথা বলতাম। এমনও দেখা গেছে আমি নিজে ফেস হয়ে অনেকের কাছ থেকে টাকা নিছি। যেমন মোবাইলের 4 নাম্বারটা আমারটা আরেকজনের সাথে ড্রাইভেট করা দেওয়া ছিল। হ্যাঁ, ড্রাইভার যখন করা দেওয়া ছিল তখন সে যখন আমার নাম্বার ফোন দিছে, আমার পকেটে বাঁচতেছে, কিন্তু ড্রাইভেট আরেকজন কথা বলতেছে, আমি সাইজা, কিন্তু ওর কাছে টাকা নিতেছি আমি উনার পিএস বা উনার ম্যানেজার পরিচয় দিতেছি। এভাবে টাকা নিছি আমি অনেক। তো যাই হোক, এভাবে কাজ করার পর তারপরে ওষুধ কোম্পানির বিজ্ঞাপন চালাইছি এবং বিভিন্ন ভাবে কোম্পানির কথা বলতেন আপনারা, সেসব কোম্পানিরা আপনাদেরকে ধরার চেষ্টা করতো না? না, এগুলো কোম্পানি আসলে ক্লাসিফাই বিজ্ঞাপনটা আসলে বেশি একটা দেখে না, নজরে পড়ে না। এটা নজরে পড়ে শুধু সাধারণ মানুষের, আমাদের মতো গরিব যারা আছে এই সাধারণ মানুষের নজরে পড়ে চাকরির জন্য। আসলে আমাদের বাংলাদেশে অনেক বেকার, তো বেকার থাকার কারণে এগুলা বিজ্ঞাপন দেখে মানুষ আসে, এখনো মনে করেন যে ডেইলি হাজার হাজার লোক প্রতারিত হচ্ছে। আমি যেটা বর্তমান রানিং সিচুয়েশনে বলতেছি, আগে তো বেশি, আগে মনে করেন একটা বিজ্ঞাপন দিলে আমরা 20টা-50টা করে লোক পাইতাম, আর এখন একটা বিজ্ঞাপন দিলেও 10-12টা-15টা করে লোক আসে, এখনো আসে। আগে সে তুলনামূলক কম, সচেতন হয়েছে মানুষ অনেক। তারপরে আবার এখানে শোরুম, জুতার শোরুম, স্যান্ডেল, যে এফএক্স, গ্যালারি এফএক্স, বাটা, বিভিন্ন বড় বড় শোরুমের নাম বলে লোক নিয়ে আসতাম। বাসাবাড়ি, শিল্পপতি সাহেবের বাসাবাড়ির কথা বলে লোক নিয়ে আসতাম। তারপর বিমানবালা ম্যাডাম, যে সে বিমানে বাংলাদেশ এয়ারলাইন্সে বা ইউনাইটেড এয়ারলাইন্স বা বিভিন্ন এয়ারলাইন্সে কাজ করতেছে, এরকম একজন মহাব্যক্তিত্বের নাম বলে ভুয়া একটা পরিচয় দিয়ে তাদেরকে বলতাম যে এখানে কাজ করবো, আমার পিএস, আমার সহকারী, আমার বডিগার্ড, এভাবে কাজ করে তাদের কাছ থেকে টাকা খাইতাম আমরা। তো এই পর্যায়ে চলতে 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 আসলে এখানে যে আমি ইনকাম করছি, প্রচুর টাকা ইনকাম করছি, কিন্তু একটা কথা হলো আমি যে একটা টাকা রাখতে পারিনি। আমি যে আগে যে শূন্য অবস্থায় ছিলাম, এখান থেকে যখন বের হই তখন আমি শূন্য অবস্থায় ছিলাম। এর পরবর্তীতে সবে ওষুধের আর বিমান বা টাওয়ারে একটা দশ আসে। ব্যবসার যে সব ব্যবসায় কিন্তু একটা দশ আছে। হ্যাঁ, দশ বলতে একটা লসের দিক। আচ্ছা, আমাকে একটু আপনি যেটা একটু আগে বলছিলেন যে এই যে টাকাগুলো আপনি রোজগার করতেন, সেই রোজগার করার পরে আপনি সেগুলা তেমন একটা কিছু আপনার মানে হাতে থাকেনি, সেগুলো আপনার কাছ থেকে চলে গিয়েছে। কি পরিমাণ টাকা আপনি এটা দিয়ে আপনি জোগাড় করেছিলেন? জোগাড় করেছিলাম এখানে মূলত কথা আমি 1,78,000 টাকা ঋণ দিছি। 1,78,000 টাকা ঋণ দিয়েছেন মানে বুঝলাম না। মানুষের কাছে ধার করেছিলাম ওই ব্যবসা করার সময়, যখন এটা আপনি পরিশোধ করেছি, ঋণ দিয়েছি। হ্যাঁ, আচ্ছা। তো পরবর্তীতে আর বাদ বাকি টাকার হিসাব নিকাশ আমি জানি না। এখানে আমি প্রায় 15-20 লাখ টাকার মতো ইনকাম করছি। যেহেতু মাসে আপনার দেখা যাচ্ছে 2 লাখ, 2.5 লাখ, 1 লাখ, 1.5 লাখ, আমি 1 লাখের নিচে কোনো মাস আর কি নামতো না, 1 লাখের নিচে আসতো না। এবং এটা করে এই টাকা দিয়ে আপনি কি করতেন? এই টাকা মনে করেন ওই যে বিজ্ঞাপন খরচ আছে, তারপরে ওই যে মোবাইলে খরচ আছে, অনেক খরচ। আমি এই টাকা রাখতে পারি না, আমি বলতে গেলে। আপনার কোনো বদভ্যাস ছিল এই টাকা দিয়ে? না, আমার কোনো বদভ্যাস ছিল না। ওকে, প্রিয় শ্রোতা, আমরা তারপর কি হলো? হ্যাঁ, তারপর ওই বিজ্ঞাপন আপনার 10 যে লসের দিকে বললাম, লস আসছে। পরবর্তী আবার আমি চলে যাই শুটিং এ। এই লোকগুলোর সাথে কি আপনার কখনো দেখা হতো বা তাদের সাথে কখনো দেখা করতেন? দেখা হয়তো, ওই যে বললাম না, মোবাইল ড্রাইভেট করে, মানে ফিজিক্যালি তার সাথে দেখা হতো আপনাদের, যে কোনো ভাবেই হোক না কেন, সেটাও এক ধরনের প্রতারণা। দেখতাম আমরা আড়ালেই তো বসে আছি, বা যে রুমে ভর্তি হইতেছে ওর অপর রুমে বা আশেপাশে আমরা আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তার পরবর্তীতে আমি আবার শুটিং এ ফিরে আসি।
শুটিং এ আবার ওই ফেরদৌসের পরিচয় দিয়ে আমি বিজ্ঞাপন দেওয়া শুরু করি। বিজ্ঞাপন দিতে দিতে ফেরদৌসের নাম কি লেখা থাকতো বিজ্ঞাপনে? হ্যাঁ, অনেক পত্রিকায় ফেরদৌসের নাম এখানে লেখা আছে, এখানে কয়েকটা পত্রিকায় লেখা আছে ফেরদৌসের নাম না, অন্যান্য পরিচালক এখন বর্তমানে যারা চালাইতেছে আচ্ছা এখানে লেখা আছে, আপনি দেখলে বুঝতে পারবেন, চিত্রনায়ক, পরিচালক গুলো লেখা আছে। আমি একটু দেখতে চাই ক্লাসিফাইড বিজ্ঞাপনের কি অবস্থা দেখুন বাংলাদেশে। এটা প্রিয় শ্রোতা, এটা আমি একটু জাস্ট এই সপ্তাহেরই পত্রিকা আমি যেটা হাতে পেয়েছি সেটা হচ্ছে 27 আগস্ট 2013, যেটা হচ্ছে যে এই ক্লাসিফাইড বিজ্ঞাপনগুলো দেখুন 2 নাম্বার পেজেই আছে। এখানে নিয়োগে লেখা আছে, দেখুন, চলচ্চিত্রের এই সময়ের জননন্দিত সুপারহিট পরিচালকের আন্ডারে থেকে ডিজিটাল ছবি নির্মাণের কাজে সুপারস্টার এবং সুপার কুইনদের পাশে থেকে সহযোগিতার জন্য একজন পিএস, 4 জন শুটিং এর ছেলে মেয়ে প্রয়োজন, থাকা খাওয়া ফ্রি, উচ্চ বেতন, সরাসরি যোগাযোগ করুন এই নাম্বারে। আমরা এই যে নাম্বারগুলো পেয়েছি, আমরা অনুষ্ঠানের কোন একটি ফাঁকে এদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব এরা কিভাবে কথা বলে। আপনাদেরকে একটু স্যাম্পলটা দেখানোর চেষ্টা করব এবং এরা কেউ জানবে না যে আমরা এখান থেকে ফোন করেছি। আরো 2-1টা বিজ্ঞাপন আপনাদেরকে একটু দেখাতে চাই একই ধরনের। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড অনুমোদিত বর্তমান সময়ের আলোচিত সুপারস্টার, চিত্রনায়ক ও সুপার কুইন, চিত্রনায়িকা অভিনীত সিনেমার শুটিং এর সহযোগিতার জন্য একই জিনিস, মানে টেক্সটগুলো কোথায় যেন একেবারে সেভ করা আছে, এই একই জিনিসগুলো ব্যবহার করতে হবে। আসলে জীবনে কখনো ভাবি নাই যে এভাবে বলবো, আজকে যে বিবেকের তাড়নায় আমি আসছি এখানে বলার জন্য, এইটার কখনো ভাবি নাই। তো যাই হোক, পরবর্তীতে আমি ফেরদৌসের এড চালাইতেছি, এড চলতে চলতে ভালো ইনকাম আসতেছে, কিন্তু একটা জিনিস ইনকাম এখানে রাখা যায় নাই, আমি রাখতে পারিনি, এখনো বলতেছি। তো একদিন হঠাৎ করে আমাকে ফেরদৌস সাহেব নিজে টেলিফোন নাম্বার থেকে ফোন দিল। ফেরদৌস নিজে? হ্যাঁ, ফেরদৌস সাহেব নিজে টেলিফোন নাম্বার থেকে ফোন দিল। ফোন দেওয়ার পরে আমাকে বলতেছে, হ্যালো, আমি আপনার এই বিজ্ঞাপনটা দেখেছি। বলতেছে যে আমি বিজ্ঞাপনটা দেখছি, দেখার পরে আপনার ভালো লাগলো, আমি একজন আগ্রহী, চাকরি করবো, শুটিং এর জন্য আমার খুবই আগ্রহী। মানে ফেরদৌস নিজের পরিচয় দেয়নি? না, আমার পরিচয় দেয়নি। ওকে। পরে আমি বলতেছি যে আপনি কে, বা তখন আমার আসলে আমরা মানুষের আবার বুঝি যে কে চাকরির জন্য ফোন করছে আর কে চাকরির জন্য ফোন করেনি, এইটা আমাদের সেন্স বুঝতে এটা আসে, বুঝি। এই কথাটা বলার পরে সে এমন একটা মুড নিল, আমি বুঝতে পারলাম না। বুঝতে না পারাতে যেভাবে বললাম যে আসলে আমাদের এখানে চাকরি করতে পারবেন, আমি চিত্রনায়ক ফেরদৌস বলছি, আমি এই ছবির কাজ করতেছি। এভাবে আমার পাশে থেকে আমার মোবাইল ফোন, আমার ডায়েরি, শুটিং চলাকালীন সময় আমাকে সহযোগিতা করবেন, এগুলো আপনার হাতে থাকবে। কখন কে ফোন করলো ডায়েরিতে লিখে রাখবেন, কোন সময় কোন শিডিউল আছে, কোন পরিচালকের সঙ্গে আমার শুটিং আছে সেটা আপনাকে লিখে রাখতে, ওখানে কোন জায়গায় প্রোগ্রাম আছে সেগুলো আপনার বাস্তবায়িত আপনাকে আমাকে সহযোগিতা করতে হবে। এভাবে যখন বলার পরে বললো যে ঠিক আছে স্যার, আমি পারবো, সবকিছুই পারবো। পরবর্তীতে উনি আমাকে জিজ্ঞেস করলেন যে স্যার তাহলে আমি আসবো কোথায়। পরে আমি বললাম যে আপনি আসবেন, সরাসরি চলে আসবেন আপনি ফ্যান্টাসি কিংডম। তো কি কি নিয়ে আসতে হবে বললাম যে আপনি 3 কপি পাসপোর্ট সাইজ ছবি, 2 কপি স্ট্যাম্প সাইজ ছবি, চেয়ারম্যান সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা সনদ, ভোটার আইডি কার্ডের ফটোকপি, আর আমাদের এখানে এফডিসির একটা চলচ্চিত্র আইডি কার্ড করতে হবে, যেটা দিয়ে আপনি বিভিন্ন শুটিং স্পট, বিভিন্ন চলচ্চিত্র বা এফডিসিতে আপনি চলাফেরা করবেন। এটার জন্য আইডি কার্ডের জন্য আপনার টোটাল 2250 টাকা খরচ হবে, এটা আপনাকে সাথে নিয়ে আসতে হবে। তো বললো যে হ্যাঁ স্যার আমি নিয়ে আসবো, তা আসবো, আমি কবে আসবো? আমি বললাম যে তাহলে আপনি আগামীকালকে চলে আসেন, বা আজকে যদি রেডি থাকেন আজকে চলে আসেন। পরে বলতেছে যে স্যার আপনাকে কি পাওয়া যাবে? সে আবার আমাকে প্রশ্ন করছে। আমি বলছি হ্যাঁ, আমাকে সবসময় পাওয়া যাবে, সমস্যা নেই। তো যখন শুটিং এ ব্যস্ত থেকে আমার লোকজন আছে, এই কথা যখন বলছি তখন সে বলতেছে আসলে আপনি ঠিক করে বলেন তো আপনি কে। সে আবার কথার কণ্ঠটা আবার ভয়েসটা আবার একটু চেঞ্জ করছে, বলতেছে বলেন তো আপনি কে। তখন আমি একটু থমকে গেছি। থমকে যাওয়ার পরে সে বলতেছে যে আমাকে কি আপনি চিনতে পারছেন বা আমি কে? সে উপকরণ থেকে পরিচয় দিয়েছে যে আমি চিত্রনায়ক ফেরদৌস বলতেছি। তখন তো আমার কোনো মুখের ভাষা নেই। পরবর্তীতে আমি তাকে সালাম দেই। সালাম দেওয়ার পরে সে বলতেছে আসলে আপনি যে কাজটা করতেছেন খুবই অন্যায়, এই কাজটা আসলে আমাদের একটা সুনাম নষ্ট হচ্ছে। আমাদের ছবি যে আপনারা দেখতেছেন, যে ছেলেটা এখানে আমার নাম শুনে আসবে, প্রতারিত হয়ে যাবে, সে হয়তো আমার ছবিটা দেখবেন আমাকে ঘৃণা করবে। সে হয়তো ভাববে যে এটা ফেরদৌস নিজেই করেছে, এবং অনেক কথা সে আমাকে বলেছে। আমি যেহেতু ফেরদৌস ভাই আমার বলছে আগে যে ফেরদৌস ভাই আমার লাইকের একজন বা পছন্দের একজন নায়ক। আপনার সাথে কি কখনো ফেরদৌসের দেখা হয়েছে, বা এ ব্যাপারে ফেরদৌসের সাথে কখনো মুখোমুখি হয়েছেন আপনি? ফেরদৌসের সাথে দেখা হয়েছে শুটিং স্পটে। সে কি জানতো যে আপনি সেই ছেলেটা? না, সে ওইখানে আসলে আমি যখন এখন বর্তমানে চলচ্চিত্র জগতের সাথে ইনভলভ আছি, তো এখানে সে ওইভাবে আমাকে জানতো না যে আমি, আর এটা পরিচয় দিলে একটা মানুষের ব্যাপার স্যাপার আছে, সে আমাকে ভালোই জানতো। ওকে, প্রিয় শ্রোতা, আমরা এই মুহূর্তে ফেরদৌসকে ফোনে কানেক্ট করার চেষ্টা করছি। আমরা ফেরদৌসের মুখোমুখি ওকে করাতে চাই, এবং যে ফেরদৌস ওকে ফোন দিয়েছিল একবার ঘটনার অথেন্টিসিটি যাচাই করবার জন্য, আমরা আসলে ওকে একটু মুখোমুখি করাতে চাই, দেখতে চাই যে আসলেই ফেরদৌস ওকে রিকগনাইজ করতে পারে কিনা, ওর সাথে ফেরদৌসের কথা হয়েছে কিনা। ফোনে ফেরদৌসকে কানেক্ট করার চেষ্টা করছে আর যে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। আমরা ফেরদৌসের সাথে কথোপকথন করব এই মুহূর্তেই।
ওকে, ফোনে কানেক্ট হয়ে গিয়েছে, আমরা যাচ্ছি ফোনে। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। চিত্রনায়ক ফেরদৌস বলছেন? জি বলছি। এবিসি রেডিও থেকে আমি আরজি কিবরিয়া বলছি। জি জি বলেন। আচ্ছা, আমরা একটা অনুষ্ঠান থেকে ফোন করেছি। অনুষ্ঠানটার নাম হচ্ছে যাহা বলিব সত্য বলিব। তো এখানে এসে মানুষ তার জীবনের অপরাধ এবং ভুলগুলো স্বীকার করে। এখানে আজকে যে গেস্ট আছেন তার ভুলের সাথে, তার অপরাধের সাথে আপনার নামটা চলে এসছে। ইন এ সেন্স, সে একসময় নায়ক ফেরদৌস, সে যে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিত প্রতারণা সাজিয়ে, এবং চলচ্চিত্রের এই অঙ্গনটা নিয়ে সে বলেছে কখনো অন্য নায়কের নাম সে ব্যবহার করত, চিত্র পরিচালকের নাম ব্যবহার করত, এবং ব্যাপারটা হতো এরকম যে সে পত্রিকাতে বিজ্ঞাপন দিত, ক্লাসিফাইড বিজ্ঞাপন, এবং সেখানে লেখা থাকতো যে চিত্রনায়কের সহকারী হিসেবে কাজ করার জন্য সরাসরি যোগাযোগ করুন, নায়ক হাইফেন দিয়ে নাম্বার, একটা বিশেষ নাম্বার। তো সেই নাম্বারে যখন ক্লায়েন্টরা ফোন দিত, সে চিত্রনায়ক ফেরদৌস সেজে তাদের সাথে কথা বলতো। একটা বিশেষ অঙ্কের টাকা খাওয়ার পরে দেখা যেত যে সেই সিমটা সে বন্ধ করে দিচ্ছে। তো আপনার জীবনে কি কখনো এরকম আপনি পেয়েছেন, বা আপনার আশেপাশের কারো কাছ থেকে কি আপনি এরকম শুনেছেন যে আপনার নাম ভেঙে এরকম ভাবে এরকম কিছু কোনো কিছু করা হয়? আমি এরকম এই ফেসবুকে শুনেছিলাম যে ফেসবুকে অনেকের সাথে অনেকে এরকম প্রতারণা করে আমার নাম দিয়ে, আবার টেলিফোনে কথা বলে, বাট বিজ্ঞাপন দিয়ে এরকম করে কি করেছে এটা অ্যাকচুয়ালি আমার জানা ছিল না। এবং এই ঘটনাটা যেটা ঘটেছে, অনিক নামের যে ছেলেটি আজকে এই অপরাধগুলো স্বীকার করেছে, সে বলেছে যে এই ঘটনাটা করার পরে একসময় নায়ক ফেরদৌস আমাকে ফোন দেয়, এবং ফোন দিয়ে প্রথমে ক্লায়েন্ট সাজার পরে তারপরে গিয়ে তার পরিচয়টা দেয়, এবং পরিচয়টি দিয়ে আমাকে অনেক ভালো ভালো উপদেশ দেয় যাতে আমি এই ধরনের কাজ না করি। আমি ঠিক জানি না আপনার জীবনদশায় আপনি কখনো করেছিলেন কিনা, বা অন্য কেউ এটা করেছে কিনা। এটা হয়তো প্রতারকের সঙ্গে হয়তো প্রতারণা করেছে, তার মানে প্রতারকের উপর, মানে চোরের উপর বাটপাড়ি করেছে কেউ একজন, চোরের উপর বাটপাড়ি। এবং আমার মনে হচ্ছে যে পরে যে করেছে ডেফিনেটলি সে ভালো কিছু আমার ওয়েলেশ্বর হিসেবেই করেছে। এক্স্যাক্টলি, এবং আমি সেটাই বলতে চাই। যাই হোক, এই মুহূর্তে সেই ছেলেটি আমার পাশে রয়েছে, এবং আপনি তো এই ব্যাপারটা সম্পর্কে অবগত। তো আপনার কি বলার আছে আপনার লিসনারদেরকে বা আপনার ভিউয়ার্সদেরকে এই ব্যাপারটা নিয়ে? আমার যেটা বলার, যে ও যেহেতু নিজের অপরাধ স্বীকার করেছে, হ্যাঁ, কিন্তু যদিও এই অপরাধের সঙ্গে জড়িত থাকার কারণে হয়তো অনেকের ক্ষতি হয়েছে, তাদের জন্য আই এম রিয়েলি ফিলিং ব্যাড। বাট ভালো লাগছে এই জন্য যে অ্যাটলিস্ট ও বুঝতে পেরেছে ও ভুলটা। অনেক আপনার সাথে সরাসরি কথা বলবে, বলুন। অনেক আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, কেমন আছো অনেক? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। ভালো আছেন? আচ্ছা, তোমার সঙ্গে এর আগে আমার কখনো কথা হয়নি। ইনফ্যাক্ট তোমাকে যে ফোন করেছিল সে হয়তো আমি তোমাকে ফোনও করিনি। আমাকে আসলে ফোন করেছিল, আপনার পরিচয়টা দিয়েছিল, বা তার সাথে আপনার কন্ঠে অনেক কিছু মিল আছে আমি শুনেছি। তো যাই হোক, উনি আমাকে অনেক উপদেশ দিয়েছে ভালো হওয়ার জন্য। উনি যে কাজটা করেছে সেটা খারাপ, মানুষের প্রতারণা করা, যে কোনো ধরনের প্রতারণাই খারাপ। আর সবচেয়ে বেশি খারাপ হচ্ছে আরেকজনের নাম ইউজ করে যখন প্রতারণা করা হয়। হ্যাঁ, তো এই ধরনের পাপ করার জন্য আমি আপনার কাছে, প্লাস এই আমাকে যারা শুনছে তাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। বা আপনি আমাকে যদি ক্ষমা করেন তাহলে সবাই আমাকে ক্ষমা করে দিবে। আপনি কি ভাই আমাকে ক্ষমা করতে পারবেন? আপনার নামটা বেচে বা আপনার নামটা শুনিয়ে আমি এই ধরনের একটা পাপের কাজ করছি। না, তুমি যেহেতু পাপ স্বীকার করে দিচ্ছ সবার সামনে, তো আমার মনে হয় অবশ্যই আমি ক্ষমা করে দিলাম তোমাকে। কিন্তু আমি চাইবো অদূর ভবিষ্যতে এরকম খারাপ কোনো কাজ না করে ভালো কাজ করবে। তুমি যেহেতু কিছু মানুষের ক্ষতি করেছো, এমন কোনো কাজ করবে যাতে করে মানুষের উপকার হয়। তবেই আমার মন থেকে তোমার জন্য ক্ষমা চলে আসবে, ঠিক আছে? জি, ফেরদৌস ভাই, আমরা আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, আপনি ওকে ক্ষমা করে দিয়েছেন। এবং একই সাথে আপনার ভিউয়ার্স যারা আপনার নাম শুনে এইভাবে বিভিন্ন ফোন দিয়ে আপনাকে খোঁজে, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে সচেতনতার জন্য? আসলে মুশকিলটা হচ্ছে যে আমাদের অনেক ভক্ত যারা আমাদেরকে ভালোবাসে, তারা আসলে বুঝে না যে সর্বক্ষণ তো আমার পক্ষে ফোন অ্যাটেন্ড করা সম্ভব না, বা ফেসবুক, ইন্টারনেট এসব ব্রাউজ করা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে অনেকেই এই সুযোগটা নিয়ে নেয়। আমার কথা থেকে যে আপনারা একেবারে অথেন্টিক যদি না মনে করবে, মানে এভাবে কারোর সঙ্গে যোগাযোগ করা এবং তাদের এই ফাঁদে পা দেওয়াটা একেবারেই বোকামো হবে। এটা কখনোই করবেন না। বিকজ আমি আজকে এই অনুষ্ঠানে আমি ক্লিয়ারলি বলতে চাই, আমার নিজস্ব কোনো ফেসবুক নেই, আমার মোবাইল নাম্বার ছাড়া আমি আর কিছু ইউজ করি না বেসিক্যালি। সো যারা এরকম আমার নামে কখনো করে থাকে আপনারা একেবারেই বিশ্বাস করবেন না। আর যদি আপনারা জেনুইনলি কিছু জানতে চান তাহলে এবিসি রেডিওর মাধ্যমে বা প্রথম আলো বা কোনো নিউজ পেপারের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। অবশ্যই আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। মাঝখানে আপনাকে নিয়ে একটা রিউমারও আমরা দেখেছিলাম ফেসবুকে, পত্রপত্রিকাতেও এরকমের থাকে না কিছু পত্রপত্রিকাতে যাদের নিজেদের অথেন্টিসিটি নিয়ে সমস্যা আছে। সানি লিওনির সাথে সম্ভবত কিছু একটা ব্যাপার নিয়ে ফেসবুকে আপনাকে নিয়ে কথাবার্তা হয়েছিল। এই ব্যাপারে তো আপনার ক্লিয়ার কাট একটা কথাই ছিল যে বোধহয় এটা নিয়ে একটা রিউমার বা কিছু একজন এখন মানুষ ভাবতেই পারে। এখন আমাকে যদি
যদি কেউ ওরকম পর্ন স্টারে ভাবে বা আমাকে কেউ যদি পর্ন মুভিতেও ভাবতেই পারে, মানুষের ভাবনা তো আকাশচুম্বী হতে পারে। আমি করবো কিনা সেটা হচ্ছে আলাদা ব্যাপার। অথেন্টিসিটিটা কতটুকু আমাদেরকে বলবেন, মানে সত্যতা কতটুকু? জিরো, আমি এটা করছি না, এটা হয়নি। অপরচুনিটি যদি কখনো ক্রিয়েট হয়, যদি সুযোগ থাকে? তার সুযোগ তো ছিল, এটা আমার একটা অফার এসেছিল ইনফ্যাক্ট। ওকে, বাট আমি ওটা মানা করি। অনেক অনেক ধন্যবাদ ফেরদৌস, যা বলিব সত্য বলিবকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। প্রিয় শ্রোতা, আমরা তো শুনলাম ফেরদৌসের কাছ থেকে কি বললো ফেরদৌস, আপনারা তো সবই শুনলেন ফোনে। হ্যাঁ, আমরা ফিরে আসতে চাই আপনার কাছে। তার পরবর্তীতে কথা হলো ফেরদৌস ভাই আমাকে অনেক জ্ঞান ধারণা অনেক সেটা তো আমরা শুনলামই, হ্যাঁ দিল। যাওয়ার পরে আমার আসলে মন থেকে হয়ে গেল যে আসলে আমি আসলে তখন আমার কি সেন্স বুটটা ফিরে আসছে, ইতিবাচক বা কথাগুলো শুনে আমার মনের ভিতরে একটা আঘাত করছে বা একটা হয়েছে যে না আসলে কাজটা খুব খারাপ করতেছি। একটা ছেলে আশা করে অনেক আশা করে ঢাকাতে আসতেছে চাকরি নেওয়ার জন্য গ্রাম থেকে, সে ঢাকা শহরে কিছু চিনে না, সে আইসা এখানে প্রতারিত হয়ে লাস্ট পর্যন্ত যাওয়ার সময় তার গাড়ি ভাড়া পর্যন্ত থাকে না। সে কিভাবে, এমনও দেখা গেছে এমনও ছেলে আছে যে তাকে ওর কাছ থেকে ভিক্ষা করে বা চেয়ে টাকা পয়সা নিয়ে যেতে হয়। তো এই জন্য অনেক আমি রাতে চিন্তা করতে করতে এক সময় চিন্তা করলাম যে আমি এই কাজটা ছেড়ে দেবো, কিন্তু তারপর আমি ছেড়ে দিতে পারি না। কারণ হলো এখন অন্যান্য একটা চাকরি করতে যাবো 10,000 20,000 টাকার একটা চাকরি আমার চয়েস হয় না। কারণ কি, যে আমি যেভাবে টাকা উড়াই, আমি যে জায়গায় একটা নেভি সিগারেট খাইতাম সেই জায়গায় আমি বেনসন সিগারেট খাই, বা গাড়িতে যেতাম সিএনজিতে যেতাম। আমরা একটু এখানে বলতে চাই, সংবিধিবদ্ধ সতর্কীকরণ। আপনারা সবাই জানেন যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ওর গল্পের প্রাসঙ্গিকতায় বা ও জাস্ট ওকে বোঝানোর জন্য এই বাক্যগুলো ব্যবহার করছে। যারা এখানে ধূমপানের কথা শুনছেন তাদেরকে একটু বলতে চাই, ধূমপান সম্পূর্ণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং ধূমপানের কোনো উপকার নেই। যারা ধূমপান করেন তারা তো নিজের ক্ষতি করেনি, চারপাশের মানুষের ক্ষতি করেন। এবং ওকেও আমরা রিকোয়েস্ট করবো, প্লিজ আপনি ধূমপান ছেড়ে দেবেন। চেষ্টা করবেন আপনার জীবনে বদভ্যাস যেটা আছে এবং যেগুলো আপনি স্বীকার করছেন, আপনি তো স্বীকার করেই নিচ্ছেন এগুলো বদভ্যাস, আপনি এগুলো করেন না এখন আমরা জানি, কিন্তু আপনি একই সাথে এটাও চেষ্টা করবেন যেন ধূমপানটা আপনি ছেড়ে দেন। হ্যাঁ, তারপর আমি আবার ওই বিমানবালা অ্যাড চালাইলাম। বিমানবালা অ্যাডটা আমার ভূমিকা ছিল যে আকাশ খন্দকার আকাশ নামে পরিচিত দিয়ে আমি করতাম বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউনাইটেড এয়ারলাইন্স এবং আমার আমেরিকান একটা এয়ারলাইন্স এর হিসেবে পরিচয় দিয়ে আমি কথা বলতাম। ওকে, আমার ওয়াইফ বিমানবালা, উনি বাংলাদেশ এয়ারলাইন্সে বা ইউনাইটেড এয়ারলাইন্স বা আমেরিকান একটা এয়ারলাইন্সে জব করে। উনার জন্য পিএস প্রয়োজন। আমি একজন শিল্পপতি, আমার ঢাকা তো বাড়ি গাড়ি অনেক কিছুই আছে, এগুলো বলে লোক নিয়ে আসতাম বা বিজ্ঞপ্তি দিতাম। তো যাই হোক, এখানে এই বিজ্ঞপ্তি দেওয়ার পরে এখান থেকে লোক আসতো, আসার পরে অনেকেই টাকা পয়সা দিয়ে ভর্তি হতো। এখানে আবার ডিমান্ড আমার ছিল 2,000 3,000 5,000 এ পর্যন্ত। ওই ডিমান্ড একটাই, নিম্ন থেকে সর্বোচ্চ, যেটা যার কাছ থেকে যেভাবে খেতে পারতাম। কারো সামর্থ্য আছে 500 টাকা, ওই 500 টাকা খেতাম। চিন্তা করতাম না যে ওই ছেলেটার কাছে 500 টাকা আছে, 500 টাকা যদি আমাকে দেয় পরবর্তীতে আর চলার কোনো গতি থাকবে না, এই সেন্সটুকু আমার ভিতরে ছিল না। আচ্ছা, আমি এতই অমানুষ হয়ে গেছিলাম যে ওই 500 টাকার বিনিময়ে সে আমার কাছে চাকরি করতে আসছে, তাকে আমি চাকরি দিতে পারি নাই, বা সিকিউরিটি চাকরি দিয়েছি, তার পছন্দ হয় নাই। পরবর্তীতে ফোন করে কখনো এদের সাথে কথা হতো যে অনেক কান্নাকাটি করছে, রিকোয়েস্ট করছে? হ্যাঁ, অনেকেই আমার কাছে কান্নাকাটি করছে। কি বলতো? কান্নাকাটি করে বলতো যে ভাইয়া আমি বাড়িতে যাইতে পারতেছি না, আমার মা কান্নাকাটি করতেছে, যে কান্নাকাটির জন্য আমার মা আমাকে এত কষ্ট করে ঢাকাতে পাঠাইছে। আপনার সাথে কথা বলছে আমার মা, কথা বলার পরে পাঠাইছে আপনার উপর। আমার বড় ভাই হিসেবে আমি আসছিলাম, কিন্তু আমি চাকরি পাইনি। বাড়িতে যাওয়ার পরে অনেকে দেখা গেছে যে 2-3 দিন ঢাকাতে রাস্তায় রাস্তায় থেকে বাড়িতে গেছে। এবং অনেক কাহিনী হয়েছে এখানে, যেটা হৃদয় বিদায়ক। আমি নিজেও খুবই কষ্ট, এখন আমার কষ্টটা ফিল করতেছি। আমার এগুলো ভাবতে গেলে কান্না এসে যায়। আগে কান্না আসতো না, বা আগে এই সেন্স বুটটুকু ছিল না, কারণ তখন তো ছিলাম আমি অমানুষ, নিজে বলি। তো পরবর্তীতে এভাবে অনেকের কাছ থেকে তখন আবার বিকাশের আসলো। বিকাশটা আসার পরে আমাদের একটা সুযোগ হয়ে যায় যে আমরা ওই লোক আনার চেয়ে এলাকায় যে কথা বলে, তখন বিকাশে টাকাটা খাওয়া শুরু করি। 1,000 2,000 3,000 4,000 5,000, যার কাছে যে ব্যাপারে 20,000। আমার সর্বোচ্চ রেকর্ড আছে, আমি 25,000 টাকা একসাথে বিকাশ খাইছি। কিন্তু কাজ করলে কি হবে, কাজে কোনো অগ্রসর পাইতেছি না বা আয়োন্নতি দেখতেছি না। তারপর আমি মনে মনে একদিন ভাবি যে আসলে আমি কাজটা ছেড়ে দেবো। আসলে এমনি অভাব অনটন আমার ছাড়ে না। তারপরে এখানে কাজ করতেছি, কাজ করে তোমার কোনো দিক পাচ্ছি না, যে এখান থেকে দিক পেয়ে আমি অনেক বড় হইতে পারতেছি, এই দিকটা নিয়ে ধরে থাকি। শুধু মানুষের অভিশাপ নেওয়া। অনেক মা আশা করে পাঠায়, সেই মাটা যখন আশাটা ভঙ্গ হয়ে যায়, তখন মন থেকে যে অভিশাপ দিবে, সেই অভিশাপ তো আমার সারা জীবন আল্লাহর আরশ পর্যন্ত চলে যাবে। আপনি এই যে যারা এই টাকাগুলো দিত, তারা তো অত্যন্ত সহজ সরল মানুষ এবং একেবারে দরিদ্র পরিবারের মানুষ। ম্যাক্সিমামই তো এরকম, তাই না? যাদের কাছে নায়ক ফেরদৌসের কাছে থাকা মানে হচ্ছে যে পুরো দুনিয়া কাছে থাকা, বা শাকিব খানের কাছে থাকা মানে পুরো দুনিয়াটা কাছে থাকা। সব গরিব মানুষ যারা এই হয়তো দিন এনে দিন খেয়ে কোন রকম পরিশ্রম করে, মানে
মাথার ঘাম পায়ে ফেলে এই 50-60 টাকা সারাদিন যারা রোজগার করে সেই সব মানুষজন তারাই তো মূলত আপনাদের কাছে আসতো। হ্যাঁ, ম্যাক্সিমামই তো এরকম, তাই না? হ্যাঁ। তারপর এখানে এইভাবে চলতেছে। তারপর আমার সবচেয়ে একটা বিদায়ক ঘটনা হলো যে চট্টগ্রামের একটা ছেলে, তার নাম হালিম, একটা নামটা সঠিক একটু খেয়াল নাই, অনেক আগে সে আমার কাছে আসছে। সে আমাকে আগে বিকাশে 2000 টাকা দিয়েছিল, বিকাশে। তার বাবাটা মারা গেছে, তার মা এখানে ওখানে কাজ করে, বাড়িতে কাজ করে তাকে লেখাপড়া করে ইন্টারমিডিয়েট পাস করে। করণপুরে সে চাকরির জন্য আসে, তখন একটা বিমানবালা ম্যাডামের পিএস হিসেবে সে আমার এখানে আসে। আমাকে আঙ্কেল ডাকতো। আমি আসলে বিমানবালা ম্যাডামের অ্যাডগুলোতে চালাইতাম, তখন ভাই ভাই এর, তখন আমার মুখ ছিল মুরব্বী। আমরা আসলে যে কোনো অভিনয় শিল্পীরা যেরকম অভিনয় করে, এরকম অভিনয় করে আমরা মুরব্বী সাজতাম, অনেক সময় বুড়ো সাজতাম। এই যে সময় যে সিচুয়েশন তৈরি হইতো বা যেটা মনে করতাম যেটা সাজলে হয়তো আমি ভালো করতে পারবো। তো পরবর্তীতে ওই ছেলেটা আসার পরে ওর মা আমার সাথে অনেকদিন, প্রায় 4-5 দিন কথা বলছে। ওর মা এবার বলছে যে ভাইজান, আমি আপনাকে আপনার ছেলের মতো বলে আমি পাঠাইতেছি, আপনি আপনার ছেলের মতো রাখবেন। তো এভাবে ছেলে আসার পরে এখানে আপনার 2550 টাকাতে ভর্তি হয় ঢাকাতে আসার পরে। তো পরবর্তীতে ভর্তি হওয়ার পরে তাকে আমি বলি যে তুমি কুড়িল বিশ্ব রুটে চলে আসো। কুড়িল বিশ্ব রুটে আমার একটা ট্রেনিং সেন্টার ছিল, ওই ট্রেনিং সেন্টারে তুমি চলে আসো। তো ট্রেনিং সেন্টারে আমি আসি, তা আমার এই ট্রেনিং সেন্টার। তা আসার পরে আমাকে যখন পাই না, আবার ফোন দিছে। ফোন দেওয়ার পরে বলতেছে যে আঙ্কেল, আমি তো সারা রাত জার্নি করে আসছি। তখন বাজে 12টা। আমাকে যখন ফোন দিছে তখন বলতেছে যে আমি তো এখনো কিছু খাইনি, তো আমাকে এখানে খাবার ব্যবস্থা হচ্ছে না। আর মেসের একটা সিস্টেম ছিল যে সকালের 8টা-9টার ভিতরে সকালে খাবার শেষ হয়ে যায়, আর দুপুরে একটা খাবারটা হলো 2টা পর্যন্ত থাকে, আর রাত্রে খাবারটা সন্ধ্যার সময়, এরকম একটা সিস্টেম। তো এই বিদায় ওরা আর এখানে নতুন যারা আসে তাদেরকে কোনো খোঁজ খবর নেওয়া হয় না, এটা সিকিউরিটি কোম্পানির নিয়ম। এটা আমাদের হাতে ছিল না, যদি আমরা এত ট্যাকেল দিতে পারি নাই। আমি তাকে মিশে একটা আশ্বাস দিতাম যে তখন দুপুর তো হয়ে গেছে, দুপুরে খেয়ে নিও, দুপুরের জন্য আমি বলে দিছি। আমি বিজনেসের কাজে বাহিরে আছি, ঢাকার বাহিরে আছি, বা আমি তোমাকে আইসে নিয়ে যাবো গাড়ি দিয়ে, এটা বলতাম। তো এটা যখন বলতাম সে আশ্বস্ত থাকতো। এভাবে সে 3 দিন, তাকে 3 দিন এই কথা কিন্তু বলছি ট্রেনিং এর। তো পরবর্তী 3 দিন ট্রেনিং এর কথা বলার পরে সে 3 দিন ট্রেনিং করছে। করার পর 3 দিন পর আমাকে ফোন দিছে। তো আমি বললাম যে আমার সমস্যা, আমি তো এখন আসতে পারতেছি না, আমি একটু 2-1 দিন আরো লেট হবে, আমি চট্টগ্রামে আছি, তুমি আর 2-1 দিন থাকো। আমার আঙ্কেল, আমার কাছে কোনো টাকা নাই, আমি চলতে পারতেছি না, আমার যে পকেট খরচ আছে সেটাও না, বা আমি বাড়িতে একটা ফোন দেবো, মাকে ফোন দেবো, তাও ফোন দিতে পারতেছি না। তো পরবর্তী বলতেছে যে আমার মা আমার জন্য খুবই টেনশন করতেছে, আমার মা চাইলে চলে যেতে বলছে, কান্নাকাটি করতেছে। তো আমি বলতেছি তুমি চলে যাবা কেন? পরে বললাম যে তাহলে তুমি এক কাজ করো, ওই ম্যানেজার সাহেবকে বলো তোমাকে ছুটি দিবে 5 দিনের জন্য। আমার কথা বললো, আসলে আমাদের কথা বললে ওরা পাঠাই দেয়, বুঝে যে এদেরকে পাঠাই দিতে বলছে, পাঠাই দিই, ওরা তারা আসবে না, এভাবে পাঠাই দিতে বলছে, পাঠাই দিছে। পাঠাই দেওয়ার পরে ছেলেটা 4-5 দিন পরে আমাকে একটা ফোন দিছে। যদি চলে যায় তখন আর আমরা ফোনটা রিসিভ করি না, ওটা ব্ল্যাক লিস্টে ফেলাই, না হলে বারবার কেটে দিই। পরবর্তীতে বারবার কেটে দিচ্ছি, পরে একটা SMS দিছে, যে SMS-টা এরকম যে আঙ্কেল, আমার মা সহ আমি সহ আজকে না খেয়ে আস শুধু আপনার কারণে। আমার মা অনেক কষ্ট করে আমাকে 3000 টাকা রেডি করে দিয়েছিল, এই টাকাটা নিয়ে আমি ঢাকাতে গিয়েছি, যাওয়ার পর আপনার এখানে চাকরি তো হলোই না। পরবর্তী আমার মা যে আমাদের বাজার খরচের যে টাকাটা ছিল সেই টাকাটা আমাকে বিকাশের মাধ্যমে পাঠাইলে আমি সেই টাকা দিয়ে গাড়ি ভাড়া খরচ করে আমি আবার চট্টগ্রামে চলে আসি। আপনি যদি পারেন, আপনার হৃদয় যদি এতটুকুই হয়, তাহলে আপনি টাকাটা আমাকে ব্যাগ দিবেন, বা আপনি আমার সাথে যদি ব্যাগ না দেন, আপনি আমার সাথে একটু কথা বলুন, বা আমার মার সাথে একটু কথা বলবেন। 4-5 দিন পর আবার ছেলেটা অনেকবার ফোন দিচ্ছে। তখন থেকে আমি নিজে থেকে চিন্তা ভাবনা করলাম যে ছেলেটা বারবার ফোন দিচ্ছে, কেন ফোন দিচ্ছে, কি জন্য ফোন দিচ্ছে। তো তখন একবার রিসিভ করলাম। রিসিভ করার পরে সে আমাকে ফোন দিয়ে বলতেছে যে আঙ্কেল, আমি এভাবে আপনার কাছে তো গেলাম, তো আপনার তো দেখা পাইলাম না। তো আমি বললাম তাকে যে আমি তো চট্টগ্রামে ছিলাম, আমার থাকা অবধি তো তুমি আমার সাথে দেখা করো, আমার জন্য ওয়েট তো তুমি করোনি। তো পরবর্তীতে সে বলতেছে যে ওয়েট করব, আপনার যে সিচুয়েশন থাকতে দিচ্ছেন সেই সিচুয়েশনটা বা ট্রেনিং সেন্টারটা তেমন একটা ভালো না, নোংরার, বা কোন একটা ভদ্র কোনো ফ্যামিলির ছেলে বা যে রিক্সা চালায় সেও এসে থাকতে পারবে না, এরকম একটা সিচুয়েশন থাকার জায়গা। এখানে এই জন্য আমি থাকতে পারি নাই। তো এখন আমি চলে আসছি। তো আপনি তো জানেন যে আমি গরিব, এত গরিব যে আমার মা আমাকে কাজ করে লেখাপড়া শিখাইছে এবং আমাকে ধার করে বিভিন্ন ভাবে টাকা অ্যারেঞ্জ করে আপনার কাছে পাঠাইছে। সেই টাকাটাও চলে গেছে আমার বাবা মা সংসারে যে খাবার টাকা ছিল, সেই টাকাটা দিয়ে আমি পরবর্তীতে গাড়ি ভাড়া দিয়ে চট্টগ্রাম চলে আসি। তো এটা কি আঙ্কেল আপনার করা ঠিক হয়েছে? পরে আমি তাকে বললাম যে আসলে ঠিক বেঠিক সেটা আমি জানি না, আসলে আমাদের তাকে আমি আমার ব্যাপারটা খুলে বললাম যে বাবা
আসলে আপনি আমার বয়সে বড় হবেন কিনা ছোট হবেন সেটা আমি জানি না, আমার বয়স একটা বেশি না, তো আমি এই কাজটা করি। আমি একটু পেটের তাগিদে, মানুষ যে কোনো খারাপ কাজ করুক সেটা হলো পেটের তাগিদেই করে। তো সে অনেকক্ষণ কথা বলার পরে সে আমাকে বলল যে এই বিষয়টা বললো যে 2 দিন না খেয়েছিলাম। তো শুনে আমার খুবই খারাপ লাগলো। খারাপ লাগার পর এটা একটা থিং যে আমি এই কাজটা আসলে মূলত ছেড়ে দেবো। এক এক কারণে বিভিন্ন। এটা আপনার কাজ শুরু করার কতদিন পরের উপলব্ধি? এটা আপনার কাজ শুরু করার পরে অনেক, প্রায় 1 বছর উপরে, 1.5 বছরের মতো চলে গেছে। মানে বেশ কিছুদিন আগের ঘটনা না, এটা এই 3 মাস 3.5 মাসের মতো। 3.5 মাস আগের ঘটনা। হ্যাঁ, ওকে। তো এইভাবে আমরা যে কাজগুলো করতেছিলাম, শুটিং থেকে শুটিং এ কাজ ভালো না চলার পরে আমি চলে আসি আবার ওই বাংলাদেশ এয়ারলাইন্সে। তো শুধু বাংলাদেশ এয়ারলাইন্সে আমি কাজ করি। আমার নাম আগেও বলছি যে খন্দকার আকাশ। দেখুন, এই যে বাংলাদেশ এয়ারলাইন্স আপনি বলছেন, শুটিং বলছেন, এগুলো আসলে বাংলাদেশ এয়ারলাইন্সও না, শুটিংও না, আপনি আসলে নামগুলো ব্যবহার করতেন। হ্যাঁ, নামগুলা। আর এই জগতে একটা জিনিস কি, আমি প্রথম এয়ারলাইন্সের এটা করি, মানে এই মহলে আপনি প্রথম এয়ারলাইন্সের ব্যাপারটা দিলেন। হ্যাঁ, বিদায় আমার অ্যাডগুলো লেটেস্ট অ্যাড বের হচ্ছে। তো যাই হোক, এয়ারলাইন্সের অ্যাড দিলাম। আপনার অ্যাডটা এভাবে দেওয়া ছিল, আমি অ্যাডটা একটু বলতেছি যে লেখা ছিল জরুরি নিয়োগ, বাংলাদেশ এয়ারলাইন্সে কর্মরত বিমানবালা ম্যাডামকে এয়ারপোর্ট থেকে আনা নেয়া এবং তাকে সার্বিক সহযোগিতার জন্য সৎ নামাজি দায়িত্ববান 1 PS 2 সহকারী এবং তার মেয়েকে কলেজ থেকে আনা নেওয়ার জন্য 1 PS প্রয়োজন, সরাসরি মালিক। তো মালিক হিসেবে যখন আমার সাথে কথা বলতো, ম্যাডামের হাজবেন্ড হিসেবে বলতাম যে আমার ওয়াইফ উনি বিমানবালা। তো এইভাবেই চলতে থাকার পরে আমি মন থেকেই করছি। তো আজ থেকে 2.5 মাস আগে আর কি আমি মন থেকে চিন্তা করি যে আমি এই কাজটা একেবারে ছেড়ে দেবো, কারণ এই কাজ থেকে আমি তো কোনো তেমন একটা উপলব্ধি বা কোনো একটা লাভ পাচ্ছি না, কারণ আমি ওই ঢাকাতে থাকা খাওয়া বা অন্য কোনো দিকও পাচ্ছি না এই লাইনটা থেকে। তার মানে আপনি কি লাভ পেলে এই কাজটাতে থাকতেন? না, লাভ পেলে থাকবো এটা বলতে না, যখন আমার বিবেকে আসছে তখন আমার কাজের ধরনও চেঞ্জ হয়ে গেছে। বিবেকে আমার আঘাত থামছে যে এই কাজ, ওই যে ছেলেটা চট্টগ্রাম থেকে কথাটা বলছিল, যে ছেলেটা কথা বলছিল, অপর থেকে তার মায়ের কথা শুনে, তার মায়ের কান্না শুনে আমার ভিতরে অনেক একটা কষ্ট পাইছি। তো আমি অনেক রাত্রে ঘুমাইতে পারি নাই, হঠাৎ করে আমি জায়গায় উঠতাম বা অনেক রাত্রে দেখা যায় তো এমনি ভাবতেছি বা ঘুমের ঘরে দেখতেছি যে আমাকে কে জানি ই করতেছে, বা এগুলো আসলে মন থেকে পাপ করলে মনের একটা আসে, আবেগে সবসময় ভয় তাড়া করে বেড়ায়। তো যাই হোক, পরবর্তীতে এভাবে কাজ করছি। করার পরে আমার আরেকটা ঘটনা হলো আপনার ব্রাহ্মণবাড়ি একটা মেয়েটার নাম হলো মারুফা। তো সে আমার সাথে কথা বলছিল, তাকে এয়ারলাইন্সে কোঅর্ডিনেটর একটা পদ, এই পদটাতে তাকে আমি চাকরি দিব বলেছিলাম। আপনি জানলেন কিভাবে এখানে এই পদটা? আসলে এগুলা উদ্ধার করা অনেক ক্রিটিক্যালি ব্যাপার, এগুলো ব্রেন্ডের খেলা। তো আসলে এগুলো আমরা সব চলচ্চিত্র জগৎ যেগুলো বিষয় নিয়ে আমরা ঘাটাঘাটি করতাম, এগুলো বিষয় আগে আমরা জেনে বুঝে তারপরে ঘাটাঘাটি করতাম, না জানলে আপনার এগুলো বিষয়ে কাজ করা যায় না। তো যাই হোক, মেয়েটা আমাকে আঙ্কেল বলে ডাকতো, অনেকদিন কথা বলছে। তো সর্বপ্রথম সে আমাকে এয়ারলাইন্সের আইডি কার্ড করার জন্য সে আমাকে 2050 টাকা দিয়েছিল। তো এটা দিয়েছিল আপনার পোস্ট অফিসে, আমি এয়ারপোর্ট পোস্ট অফিস থেকে তুলি টাকাটা। এরপরে ভালো সম্পর্ক হয়, কথা বলি। প্রথমে আসলে সে পিএস হিসেবে, পরবর্তী তাকে আমি কিন্তু কোঅর্ডিনেটরে নিব, প্রলোভন দেখিয়ে, লুক দেখিয়ে। কিছুতেই আপনি নেননি, বলেছেন আপনাকে পিএস হিসেবে নিব, পরবর্তীতে আপনি সম্পর্ক ভালো হয়েছে বলছেন না আপনাকে এটার জন্য না, আপনাকে কোঅর্ডিনেটর হিসেবে নিব। হ্যাঁ, বুঝতে পেরেছি। তারপরে বললো যে আঙ্কেল এটার জন্য কি করতে হবে, এটার জন্য আমাদের সিও স্যার আছে। আমি তো সিও না, আমি তো এখানে অথরিটি বিভাগে কাজ করি। তো আমার ওয়াইফ এয়ারলাইন্সে কাজ করে, তো আমরা 2 জন যদি একটু সুপারিশ করি তোমার চাকরিটা হয়ে যাবে, কোঅর্ডিনেটরের 0 পদ আছে। তো বলছে আঙ্কেল এটা কিভাবে করবে। আমি প্রথমে বললাম যে সিও তো ঘুষ খায় না বা টাকা পয়সা নেয় না, তো সিও কে তাহলে ওই তোমার গিফট দিতে হবে। তো তার বাসায় আমি যাব, তো তুমি যদি ই করো, আমি তোমার হয়ে আমি একটা গিফট যদি দিই তাহলে ভালো হবে। কি গিফট দেওয়া যায়? পরে বললাম যে সে তো মুরব্বী মানুষ বা হুজুর টাইপ, হস্টস করছে, তো তাকে পাঞ্জাবি পায়জামা এগুলা দেওয়া যায়, তারপরে বই, তারপরে একটা সেলফোন, এগুলো কিনে দেওয়া যায়। তো আঙ্কেল তাহলে বাজেট কত হবে? আমি বললাম যে বাজেট ধরে নাও 5,000 টাকা। সে আমাকে 5,000 টাকা সেদিনই পাঠিয়ে দিল। এটা পাঠালো বিকাশে। 5,000 টাকা পাঠানোর পরে তার সাথে আরো কথা বললাম। সে পরের দিন সকালে কথা বললাম, যে সে বললো যে আঙ্কেল আপনি কি সিও স্যারের সাথে? আমি বলছি হ্যাঁ কনফার্ম, তোমার চাকরি হবে। এখন এটা তোমার বাংলাদেশ এয়ারলাইন্স এর থেকে মন্ত্রণালয়ে যাবে, মন্ত্রণালয় থেকে পাশ হয়ে তোমার এটা হয়ে যাবে। পরবর্তীতে মেয়েটার সাথে কথা বলতেছি আবার আমার মাথায় একটা প্ল্যান আসলো, যে আসলে এই কাজ যারা করে প্রতিটা সবসময় প্ল্যান মাথায় কাজ করানো লাগে, তারা হলে কাজ করা যায় না। তো প্ল্যানটা আসলো যে আমি করি, মেয়েটার কাছ থেকে, মেয়েটার মনে হয় টাকা আছে, আরো টাকা খাওয়া যাবে।
প্রত্যেকটি পত্রিকার নাম এখানে এসছে। কোন পত্রিকাকে আমরা খাটো করতে চাই না, কোন পত্রিকাকে আমরা অ্যাকিউজ করতে চাই না, এবং সে কারণেই প্রত্যেকটি পত্রিকার নামকে আমরা এখান থেকে বাদ দিয়ে দিয়েছি। আমরা ক্লাসিফাইড বিজ্ঞাপন বলতে যেটা বুঝিয়েছি আপনি খুব সহজেই দেখতে পারবেন। দেশের শীর্ষস্থানীয় দৈনিকগুলো খোঁজ করলেও আপনি অনেক সময় পেয়ে যেতে পারেন। দেখবেন যে 2 থেকে 3 নাম্বার পাতাতে একেবারে পাত্রপাত্রী চাই থেকে শুরু করে পুরো পাতা জুড়ে যে বিজ্ঞাপনগুলো থাকে, সেখানে ও যে ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করছে, যে চলচ্চিত্রের সহকারী কিংবা এয়ারলাইনের জন্য এইসব বিভিন্নভাবে কাজের কথা বলে আলটিমেটলি তাদের কাছ থেকে যে টাকা হাতানোর ব্যাপার, আপনি ক্লাসিফাইড বিজ্ঞাপনগুলোতে চোখ রাখলেই বুঝতে পারবেন। তবে প্রশ্ন হচ্ছে এগুলোর মধ্যে সবকিছুই এরকম ধাপ্পাবাজি কিংবা আমরা যেটাই বলি না কেন নকল কিনা। এই প্রশ্নের উত্তর আমরা আজকে যে অতিথি রয়েছে তার আমরা আসলে সহজে বুঝতে পারি যারা এই কাজ করি, যে একটা লোক তাকে কিভাবে মগজ ধুলাই করলে তার কাছ থেকে কিভাবে টাকা আদায় করা যাবে। জি, তো কিভাবে তার কাছে টাকা আছে কিনা সেটাও আমরা বুঝি। তার কথাবার্তা, তার ধ্যান ধারণা, তার আচার ব্যবহার। কয়েকদিন কথা বললে, যেমন আপনার সাথে আমি যদি 2 দিন কথা বলি, পরবর্তীতে আমরা বুঝতে পারবো যে আপনার কাছে কত টাকা আছে, কিভাবে কি আছে, বা আপনি নিতে পারবো। এটা আপনার ভিতরে ঢুকে আপনার কাছ থেকে আমরা কৌশলের বিনিময়ে আপনার কথাগুলো বের করে নিয়ে আসি। তো যাই হোক, ওই মেয়েটার কাছে জিজ্ঞেস করলাম। মেয়েটা বললো যে আমি চাকরির জন্য তো অনেক জায়গায় চেষ্টা করতেছি, সরকারি চাকরির জন্য। তারপরে যে কোঅর্ডিনেটর যে পত্র, এটা সরকারি, সম্পূর্ণ সরকারি। তো আমি বললাম তাকে সরকারি, বললাম যে তোমাকে 1 বছর মাস্টার হলে চাকরি করতে হবে, এরপর তুমি সরকারি হবা, আমি করিয়ে দেবো। আমি সিও স্যারকে বললে বা বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে বিভিন্ন জায়গায় যাওয়ার পরে আমি তোমাকে যেমনি হোক আমি তোমাকে সরকারি করে দেবো, কারণ তার কাছে আমার টাকা খেতে হবে। এভাবে 2-3 দিন চলে গেল, তার সাথে কথা হইতেছে। হওয়ার পরে একদিন সকালে আমার প্ল্যান আসলো যে তার কাছ থেকে টাকা তো আরো খাবো, কি বলা যায় তাকে। তো হঠাৎ করে প্ল্যান করে ফোন দিলাম তাকে। ফোন দেওয়ার পরে বললাম যে মা ভালো আছো। আমি ওকে আঙ্কেল ডাকতো, মা বলে ডাকতাম। আপনি ফোনে যদি তার সাথে কথা বলেন, তার নাম্বারটা আমি নিয়ে আসছি। তো কথা বলে আপনি বুঝতে পারবেন, বা জিজ্ঞেস করলে বুঝতে পারবেন। ও কি এখন পর্যন্ত আপনার এই ফাঁদ, যে ফাঁদটা আপনি পেতেছিলেন, সেটা সম্পর্কে কি জানে নাকি জানে না? ও পরবর্তীতে যখন আমার মোবাইল নাম্বারটা বন্ধ হয়ে যায়, যে নাম্বার কথা বলছিল, বা তার সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়, তখন সে হয়তো বা বুঝতে পারছে যে এটা চক্র। তার মানে এরপরে আপনি তার সাথে যোগাযোগ করেন? না, এ পর্যন্ত তার সাথে যোগাযোগ হয় নাই। আচ্ছা, ঠিক আছে, আমরা পুরো গল্পটা শুনি। আমরা আপনার কাছ থেকে শোনার পর তাৎক্ষণিকভাবে ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। আপনি আপনার সেল নাম্বারটি আমাদের টিম মেম্বারদের কাছে দিয়ে দিন, আরজে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। ওকে, প্রিয় শ্রোতা, আমরা নাম্বারটি পেয়ে গেছি, তারা যোগাযোগ করবার চেষ্টা করছে। আমরা তাকে ফোনে কানেক্ট করবো একটু পরই। এই ফাঁকে আমরা চলুন পুরো ব্যাপারটাই যাই। হ্যাঁ, কি করলেন তারপর? তারপর আপনার মেয়েটাকে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে মেয়েটা বললো কি খবর আঙ্কেল। আমি বললাম যে মা খবর তো ভালো, তো এখন এখানে সিও সব তো আসলে ঘুষ খায় না। তো এখন আমাদের ওই মন্ত্রণালয়ে বা তোমার বিমানের যে বলাকা ভবন আছে, তো বলাকা ভবনে একজন উদ্বোধন কর্মকর্তা, নাম প্রকাশ করা যাবে না, তো উনি তো মনে করো যে এই বিষয়টা নিয়ে ওনারও তো একটা হাত আছে, তো উনি তো কিছু টাকা চাচ্ছে। তো পরে বলেছে আঙ্কেল কত টাকা। পরে বললাম যে উনি তো 2 লাখ টাকা চাইছে। পরে বললো যে আঙ্কেল এত টাকা তুমি একসাথে এখন দিতে পারবো না। পরে বললাম যে মা শোনো, তুমি আমাকে আঙ্কেল ডাকছো, তোমাকে মেয়ের চোখে দিকে আমার মেয়ে আছে, আমার মেয়ের মতো তোমাকে আমি ভাবি। আদার্স অন্য কোনো ওয়েতে বা অন্য কোনো সিচুয়েশন তোমাকে আমি ভাবি না। বিদায় তুমি যতটুকু পারবা ততটুকুই আমাকে দিবা, আর যতটুকু শর্ট থাকে সেটা আমি দেবো, যেহেতু তুমি আমাকে আঙ্কেল ডাকছো। এভাবে বলার পরে সে বলতেছে যে আঙ্কেল আমি আপনাকে আধা ঘন্টা পরে জানাইতেছি। তো তার ফ্যামিলির সাথে কথা বলে সবকিছু করে পরবর্তীতে যে আমাকে ফোন দিল বিকালে। আমাকে বলতেছে যে আমার আব্বু তো কি বলছে যে আমার এখন বর্তমানে 25,000 টাকা আপনাকে দিতে পারবো। আমি বললাম যে হ্যাঁ 25,000 টাকা দাও, 25,000 টাকা, আর 1 লাখ টাকা আমি দেখি 1,25,000, 1.5 লাখ টাকা আমি দিতেছি, আর বাদ বাকি ম্যানেজ করবো। পরবর্তী আঙ্কেল আমি তোর পরে দেবো আপনাকে, আমাদের একটা জমি বিক্রি করতে হবে, জমিতে বিক্রি করে দিতে হবে। পরে ঠিক আছে। পরবর্তীতে ওই মেয়েটা আমাকে 25,000 টাকা 2 দিন পরে পাঠায় দেয় বিকাশের মাধ্যমে। যে নাম্বারে বিজ্ঞাপন দেওয়া হয়েছে সেই নাম্বারে বিকাশ করা ছিল, এটা আমাদের সহজ একটা অধ্যায় ছিল। তো সেই নাম্বারে আমরা পেয়ে যাই। তার সাথে আমার যোগাযোগ আছে। 3-4 দিন পরে তাকে আবার আমি মেডিকেলে ভর্তি অভিনয় করে যে আমি মেডিকেলে ভর্তি, আমার তো এমার্জেন্সি কিছু টাকা লাগবে, তুমি কি মা আমাকে 5,000 টাকা দিতে পারবা? পরে বলবো যে হ্যাঁ দিতে পারবো। পরে ওই আবার বিকেলে ওই আবার 5,000 টাকা দিল। এই হলো আমার শেষ খাওয়া তার সাথে। মোটে তার কাছে আমি 35,000 না 36,000 টাকা খাইছিলাম। এটাই আমার লাস্ট কাজ, মোট অঙ্কের। এরপরে টুকটাক কাজ করছি, এরপর আমি কাজ বাদ দিয়ে দিই। এখন এটা আপনার কয় তারিখে হয়েছে সেটা তারিখটা উল্লেখ করা আছে এখানে, 2/5/13-তে। 2/5/13, তার মানে মে মাসের 2 তারিখে, আপনি বছরের মে মাসের 2 তারিখে আপনি লাস্ট তার সাথে কথা বলেছেন, এবং তারপরে আপনি আপনার সেল নাম্বারটা বন্ধ করে দিয়েছেন বা না? তাহলে তাহলে এটা সে এই তারিখে বিজ্ঞাপন দেখে আমার সাথে কথা বলেছিল। আচ্ছা। এবং এরপর থেকে তার সাথে আমার সম্পর্ক হয়। এরপর থেকে তার কাছ থেকে 10-12 দিনের ভিতরে আমি 35,000 টাকা 36,000 টাকা তার কাছ থেকে খাইনি।
ওকে, তারপরে আপনি যে নাম্বারটা দিয়ে সাথে কথা বলেছিলেন সে নাম্বারটা বন্ধ করে দিয়েছেন কবে? বন্ধ করে দিই যেদিন তার সাথে বন্ধ করি 20-22 তারিখে আর কি বন্ধ করে দেন। তারপর থেকে আপনি নাম্বারটা ওপেন করেননি, তাই না, ওই নাম্বার থেকে আর ওপেন হবে। ওই সিমগুলো আমরা ভেঙে ফেলি। আপনাকে কি নামে চিনতো? খন্দকার আকাশ। খন্দকার আকাশ। আপনি সিমটা কি বললেন, সিমটা ভেঙে ফেলতেন? হ্যাঁ, ভেঙে, ওগুলা সবাই ভেঙে ফেলে। মানে একটা সিম দিয়ে একটা ক্লায়েন্ট? হ্যাঁ। ওকে, সবাই ভেঙে ফেলে। ওকে, প্রিয় শ্রোতা, আমরা এই মুহূর্তে মারুফা নাম ছিল না ভদ্র মহিলার? হ্যাঁ, মারুফা নাম ছিল। মারুফার সাথে ফোনে কানেক্ট করবার চেষ্টা করছি। ফোনে কানেকশন হয়ে গিয়েছে, চলুন আমরা মারুফার সঙ্গে কথা বলি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি মারুফা বলছেন? হ্যাঁ, আমি আপনার আঙ্কেল বলছিলাম, ঢাকা থেকে। আমার সাথে যে কথা বলেছিলেন বা এই বিজ্ঞাপন দেখে যে ফোন দিয়েছিলেন বা আমাকে যে টাকাগুলো বিকাশের মাধ্যমে পাঠাইছেন, সেই আঙ্কেল বলছিলাম, চিনতে পারছেন? ও খন্দকার আকাশ, বাংলাদেশ এয়ারলাইন্সের যে। রাখেন, আপনার খবর আছে তো, জানান। ফোন কাটবেন না। আপনি এরকম একটা বেমানি করলেন কেন? না মা, আসলে বেমানিটা করছি আপনার সাথে। শুনেন, আমাকে মা দেয়টা, আমাকে এত কিছু দেয়টা, আমার কাছে টাকা নিয়ে আমার কাছে কোনো যোগাযোগ নাই, নাম্বারটা অফ করে দিলেন। মানুষের সাথে মানুষ এরকম বেমানি কোন সময় করে না, ঠিক আছে? আমি তো আপনাকে সবকিছু বলছিলাম, তাই না? হ্যাঁ, বলেছিলেন, কিন্তু আসলে আমাদের মানুষের মগজ ধুলাই করে নেওয়াটাই আমাদের উদ্দেশ্য ছিল। তাই আমার কাছ থেকে এই কাজটা আপনি করছেন এই জন্য, তাই না? হ্যাঁ। আপনি আমাকে বলতে পারতেন যে আমি এয়ারলাইন্সে কাজ করি না, আমি শুধু মানুষের কাছ থেকে টাকা খাই। তো এটা বললে তো আপনি তখন টাকাটা দিতেন না। তাহলে এখন আপনি আমাকে টাকা দেন। টাকাটা দিব। আমি টাকা দেন, ফর্ম ফিল আপ করতে পারছি না, আপনি কি আমাকে টাকা দিবেন? আমার সাধ্য যতটুকু হেল্প লাগে, আপনি আমার সাথে বর্তমানে নাম্বার আছে, নাম্বার আপনি যোগাযোগ করবেন। যদি যতটুকু আপনার হেল্প করার আমি করবো, এটা আমি কথা দিচ্ছি। কথা? আপনি তো প্রথম কথা দিয়েছিলেন, ঠিক না? এখন কি মনে করা যায় আবার আমার সাথে যোগাযোগ করতেছেন? সমস্যা নেই, কিন্তু আমি যা করছিলাম আল্লাহকে বিশ্বাস রাখি, আপনাকে বিশ্বাস রাখা করছিলাম। আমি জানি যে মারুফা, আপনি আমাকে এমন ভাবে বিশ্বাস করেছিলেন যে আপনার নিজের বাবাকে ততটুকু বিশ্বাস আপনি করতে পারেন না। অবশ্যই তাই। এখন দেখেন, আমি আপনাকে অনেক বিস্তারিত অনেক কিছু বলছিলাম, আমি টাকাটা কিভাবে দিচ্ছি, কিভাবে কষ্ট করে দিচ্ছি আপনি জানেন, ঠিক আছে না? এখন আমার ফর্ম ফিল আপ শুরু হয়েছে, এখন আমি টাকার জন্য ফর্ম ফিল আপ করতে পারছি না, বুঝতে পারলেন? এই হলো আমার জীবনের কাহিনী। যদি ফর্ম ফিল আপ না করতে পারি তাহলে আমার পরীক্ষা দেওয়া শেষ। মারুফা, আমার নাম কিবরিয়া, আরজি কিবরিয়া, এবিসি রেডিও থেকে। আমি কথার মাঝখানে ঢুকে পড়লাম আপনাদের। আপনি এতক্ষণ যার সঙ্গে কথা বললেন ওনার নাম হচ্ছে অনিক। উনি আমাদের একটা অনুষ্ঠান হয় রেডিওতে, যাহা বলিব সত্য বলিব। এই অনুষ্ঠানে এসে নিজের জীবনের ভুলগুলো, অপরাধগুলো স্বীকার করেছেন এবং আপনার সঙ্গে যে অপরাধটা উনি করেছেন সেটার প্রমাণ স্বরূপ আমরা বলেছিলাম যে আপনার সঙ্গে কথা বলতে, এবং আমরা কথা বলার মাঝখানে ঢুকে গিয়েছি এবং আমরা প্রমাণ পেয়েছি যে সত্যি সত্যি আপনার সাথে এরকম একটা, যেটা বলি না কেন, অপরাধের নাকি কোনো মাপ নেই, সেই অপরাধটা উনি করেছে, ঠিক আছে? এখন আমার যে সামনে ফর্ম ফিল আপ, এই ফর্ম ফিল আপের টাকাটা আমি দিতে পারতেছি না। ও তো জীবনের ভুলগুলো এসে স্বীকার করেছি। আপনি টাকাগুলো যে ওকে দিলেন, সেই টাকাগুলো আপনি কিভাবে ম্যানেজ করেছেন? কিভাবে? কানের দুল বিক্রি করে, ঘর চেন বিক্রি করে। তারপর চেন এবং কানের দুল, এই চেন আর কানের দুলটা কি আপনার ছিল? না, আমার মার ছিল। আপনার মার চেন এবং কানের দুল? আমার মার সাথে এবং আমার বাবার সাথে কথা বলছিল উনি, জিজ্ঞাসা করেন। হ্যাঁ, ও সব সত্য স্বীকার করেছে এখানে। হ্যাঁ, কথা বলার পরে তারপর আমার মা বলছিল যে দেখ না তোমার কথা, তুই বড় মেয়ে কি করবো এখন, হ্যাঁ এইগুলো বিক্রি করে তারপর দিয়ে টাকা, ঠিক আছে? তো আপনার বাবা কি করেন? কৃষি কাজ করে। আপনার কয় ভাই বোন? আমরা 2 বোন। আপনি কি বড়? হ্যাঁ, আমি বড়। তার মানে আপনার ফ্যামিলিতে আপনি ছাড়া রোজগার করার মতো পরবর্তীতে আর কেউ নেই। পরে এই যে ঘটনাটা আপনার সাথে ঘটলো, এরপরে কি আপনি আরো পত্রিকার বিজ্ঞাপনের মাধ্যমে আরো যোগাযোগ করেছিলেন? না, আর কার সাথে। উনি তো আপনার সাথে প্রতারণা করেছে, এটা তো স্বীকার করেছে। হ্যাঁ। আপনি কি পারবেন ওকে মাফ করতে? কেন মাফ করবো? ওনার অবশ্যই আমি মাফ করতে পারবো না। সরি, আমি যদি মরিও তাহলে আল্লাহ কাছে অবশ্যই ওনার দায়ী থাকতে পারে, আর উনি আমাকে শুনে ঘুরতে দেবো মরার পরে। আমি অনেকে একবার শেষ একটা সুযোগ দিব 2 মিনিটের জন্য। অনেক, আপনি যদি মাফ চাওয়ার থাকে আপনি সরাসরি তার কাছে মাফ চাইতে পারেন। ও তো বলেছে মাফ করবে না। লেটস সি। হ্যাঁ মারুফা, আসলে মানুষ যেকোনো প্লিজ সাইলেন্ট, মানুষ এরকম কিছু ভুল করে, ঠিক আছে, যা মাফ করার মতো না। একটা কথা শুনো, সেটা হলো যে আসলে মানুষ যে কোনো কাজ করুক, যে কোনো ভালো কাজ করুক আর খারাপ কাজ করুক, খারাপ কাজটা মানুষ সহজে বেছে নেয় না। আমি আপনার জীবনে শোনা, তুমি যদি পারো আমাকে আমার যে কৃতকর্মকে ঘৃণা করে আমাকে মাফ করে দিও, আমার ব্যক্তিগত বর্তমান চলার পথকে করার জন্য আমাকে মাফ করে দেওয়ার চেষ্টা করো।
এটা তোমার কাছে আমার কিভাবে কিভাবে ক্ষমা করবো বলেন? এখন আমি যে আমার জীবন ধারণে চলতেছি, এটা তো জীবন ধারণ। আমি যে কারণে পরীক্ষা দিতে পারতেছি না, আপনাকে টাকা দিয়ে আমি পরীক্ষা দিতে পারতেছি না, এটা কি আমার জীবন বলেন? না, এটা হয়তো বা তুমি আমার সাথে যোগাযোগ রাখলে তোমাকে আমি বিভিন্ন ভাবে বা যতটুকু হেল্প করার আমি করব, আমার যতটুকু সাধ্য আছে, এটা তোমাকে আমি কথা দিচ্ছি। ওই জগৎ থেকে আমি সরে আসছি, ওই জগতের পাপ থেকে আমি আজকে তোমার সাথে, তোমাকে আমার লাস্ট, তুমি আমার লাস্ট কথা, তোমার সাথে আমার লাস্ট প্রতারণা করা, আর করার কোনো কারোর সাথে আমি প্রতারণা করিনি। তুমি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে, এটা আমার অনুরোধ রইল তোমার প্রতি। ঠিক আছে, মানুষ ভুল করে ক্ষমা, ঠিক আছে। আচ্ছা মারুফা, ঠিক আছে, আপনার ওপিনিয়নের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবিসি রেডিওর পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। ওকে, মারুফার সাথে কথোপকথন আমরা শুনলাম। আচ্ছা, এটাই তো আপনার লাস্ট প্রজেক্ট ছিল, রাইট? হ্যাঁ, এটা লাস্ট প্রজেক্ট ছিল আমার। এরপরে আর আপনি করেননি? এরপরে টুকটাক কাজ করেছি, এটা ওইটা। টুকটাক কাজ আপনি কেন করেছেন? মানে করেছি আমি, আপনি প্ল্যানটা কবে নিলেন যে আপনি আর জীবনে কখনো এটা করবেন না? আপনি আদৌ নিয়েছেন সেটা? প্ল্যানটা আমি আগে থেকে, অনেক আগে থেকে নিচ্ছি, কিন্তু নিতেছি আমি পেরে উঠছেন না। পেরে উঠতেছি না, কারণ একটা ভালো কাজ না পাইলে, আমি তোকে একটা কথা বলেছিলাম, সেটা হলো যে আমার হাতটা হয়েছে বড়, এই জগতে অনেক টাকা ইনকাম করতে করতে হাতটা হয়ে গেছে বড়, খরচের হাত বাইরে গেছে, বেড়ে যাওয়ার কারণে একটা ছোট চাকরি বা একটা ছোট ধরনের কাজ করব, এটা আত্মসম্মান বা বোধ বাদে, এই কারণে করতে পারি না। তো অনেক চাকরি খুঁজছি, অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় যাওয়ার পরে যখন চাকরি পাই না, এই জন্য আমার ছাড়তে একটু দেরি হয়েছে। তো আমি এখন বর্তমানে যে কাজটা করতেছি, এটা স্টুডিওতে, এই কাজটা পাওয়ার পরে আমি কাজটা ছেড়ে দিই, বা এই কাজটা আমি পাই। কি কাজ করেন আপনি এখন? এখন কাজ করতেছি, যেটা আমি ছোট একটা পরিচিত, আমার একটা ছোট পরিচয় আছে, যে মিউজিক ভিডিও করেন আপনি? মিউজিক ভিডিও পরিচালনা করেন। হ্যাঁ। এই জগৎটা কেমন জগৎ? এই জগৎটাকে আমি সুন্দর, হালাল, সুষ্ঠু জগৎ হিসেবে আমি গড়ে তুলতে চাই, যেহেতু আমার এটা স্বপ্ন ছিল যে চলচ্চিত্র। কতদিন যাবত শুরু করেছেন আপনি এটা? আমি আগে ছিলাম, অনেক আগে এক সময় ছিলাম, যেটা আপনাদের বলা হয় নাই। তারপরেও এখান থেকে চলে যাওয়ার পরে আবার এখানে আমি শিল্পী মিলন খানের আন্ডারে আমি এখানে আসছি। মিলন খানের সাথে আসার পরে এখানে কাজ করতেছি মিউজিক ভিডিও, বা এখন কিছুদিন আগে নাচ ছবি কাজ করতেছি। আজকে একটা ছবির মহরত হবে, সেটা হলো আপনার ইটিস পিটিস প্রেম, মাজহারুল ইসলাম মানিক পরিচালিত। আপনি যদি আরো ডিটেল বলেন, লোকজন আপনাকে কিন্তু চিনে যাবে এবং সেক্ষেত্রে আপনার জন্য হিতে বিপরীত হতে পারে। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে, ঠিক আছে, আপনি এখন হালাল পেশাতে আছেন, আপনি হালাল পয়সা রোজগার করছেন, ভালো আছেন, এবং আপনি ভবিষ্যতে যাবেন না এই জায়গাটায়, সেটা মনে করেই আপনি আজকে এখানে এসেছেন, কারণ আপনার সব ডকুমেন্টস সবকিছু আজকে আমাদের এখানে থাকবে। সুতরাং আপনি তো এক ধরনের ওয়াদা করেই এখানে এসেছেন যে আপনি আর জীবনে কখনো। এখানে আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হলো এখান থেকে কিন্তু আমাকে আমার আবার এই লাইনটা ছেড়ে আসতে আমার কিন্তু অনেক চাপের মুখে পড়তে হচ্ছে। কিরকম বলতে, আমার যে নাম্বারগুলো বর্তমানে আছে, এই নাম্বারগুলো ওই জগতের লোকরা জানে বা আমাকে চিনে, তো ওরা মোবাইলে হুমকি দেয়, এটা করবে সেটা করবে, বা এই জগৎ থেকে আসলে খারাপ জগৎ থেকে বের হইতে সহজে ঢোকা যায় না, বা সহজে বেরও হওয়া যায় না। ওরা বের হইতে চাইলে বলতেছে যে তুমি বের হয়ে যাবা, তোমাকে মেরে ফেলবো, তুমি বের হয়ে যাবা, তোমার এইটা করবো, তুমি বের হয়ে যাবা, তোমার বাসা চিনি, তোমার ওয়াইফের সাথে এই কাজটা কি করবো। আপনি বিবাহিত? হ্যাঁ, আমি বিবাহিত। কবে নাগাদ বিয়ে করেছেন? আমি বিয়ে করেছি 1 ডিসেম্বর 2011। 1 ডিসেম্বর 2011-তে আপনি বিবাহ করেছেন। আপনার স্ত্রী আপনার কাজকর্ম সম্পর্কে জানতো? আমার স্ত্রী, আমি একটা কথা বলি, আমার স্ত্রী কিন্তু আমার পত্রিকার বিজ্ঞাপন দেখে তার সাথে আমার রিলেশন, এই কথাটা আমার বলা হয় না। তো আমার স্ত্রী জানতো যে আমি ফেরদৌস। হ্যাঁ, আমি জানতো যে আমার স্ত্রী জানতো আমি। Let me clear. This is the very crucial part. Okay, আপনি পার্টটা কেন বাদ দিয়েছেন? প্রথমে আপনি এটা ক্লিয়ার করেন আগে। কোনটা? ফেরদৌস এবং আপনি যাকে বিয়ে করলেন, এই পার্টটা আপনি কেন বাদ দিলেন? এটা আসলে বাদ দিয়েছি, মানে আপনি কি ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছেন নাকি আপনার মন থেকে বাদ পড়ে গিয়েছে? না, আসলে এটা মনে ওই সময় খেয়ালটা ছিল না। আপনি প্রশ্ন করেন নাই বা খেয়ালটা ছিল। আমি তো কোনো কিছুই প্রশ্ন করছি না আপনাকে বলতে দিচ্ছি। চলুন, আপনি কেন বলেন নাই, আপনি সেটার চেয়ে বড় কথা হচ্ছে আপনি যেহেতু ধরা পড়েই গিয়েছেন, আপনি পুরো ব্যাপারটা আমাদের কাছে পরিষ্কার করুন। হ্যাঁ, তো যাই হোক, এর পরবর্তীতে আমার স্ত্রী জানতো যে নায়ক ফেরদৌস, সে ওইভাবে আমাকে মিস কল দিছিল একটা। মিস কল দেওয়ার পরে তার সাথে আমার পরিচয়, পরে ফোন দিতাম, ফোন রিসিভ করতো না। তারপরে হঠাৎ কয়েকদিন পর পরিচয় হয়ে যায়। পরিচয় হয়ে যাওয়ার পরে তারপরে আমি তাকে কি বলেন? ফেরদৌস বলেন? না, আমি ফেরদৌস বলিনি। আমি আসলে মেয়েদের সাথে বেশিরভাগ কথা বললে আমি ফেরদৌস বলতাম না। অনেক সময় যাদের মনে করেন ভালো লাগতো বা যাদের কাছ থেকে টাকা খাওয়ার ইচ্ছা থাকতো, আসলে আমরা এভাবে কিন্তু মোবাইলে প্রেম করে, এই যে অ্যাড দেখে কথা বলে মোবাইলে প্রেম করে ভুলিয়ে ভালিয়ে অনেক টাকা খায়। যেমন আমাদের সাথে আছে অনেকেই অনেক টাকাই খায়। যাই হোক, আপনি কি করলেন তারপরে সেটা বলেন। তার পরবর্তীতে আমি
ওই আমার ওয়াইফের সাথে বললাম যে আমি তো আসলে চিত্রনায়ক ফেরদৌস না, বা আমি ইয়ে না, আমি চলচ্চিত্রের লোকই, ঠিক আছে। তাকে এতটুকু মিথ্যা কথা বলা হয়েছে যে আমি চলচ্চিত্রের লোকই, আমি নতুন একটা কাজ করতেছি, আমার নাম অমুক, আমি অনেক নাম বললাম, মানে আমার মেন নামটা আর কি বলছি। তো পরবর্তীতে আমার ওয়াইফ বললো যে ঠিক আছে। আমার ওয়াইফ আমার দেখে না, আমিও দেখি নাই, তার আমাদের সাথে প্রেম রিলেশন হলো। তো 17 দিন আমাদের সাথে মোবাইলে কথা হয়েছে। তারপরে তার সাথে আমার দেখা হয় নাই। পরে সে আমাকে বললো যে আপনি যদি আমাকে ভালোবাসেন তাহলে আমাকে ইমিডিয়েটলি বিয়ে করতে হবে। আমার আসলে বিয়ে করার কোনো ছিল না। তারপর মেয়েটা ছিল একটা সমস্যার ভিতরে, একটা সিচুয়েশনে বাবা মায়ের অবাধ্য একটা সমস্যার কারণে সে ডিসিশনটা নেয়। তার বাড়ি হলো যশোর মনিরামপুরে, আমার শ্বশুর বাড়ি। তো আমাকে বলতেছে যে আপনি ডিসিশন নেন। আমি বলছি যে আধা ঘন্টার পর তোমার জানিয়ে দিচ্ছি। তো জানানোর পরে এটা হলো আপনার 27 নভেম্বর 11 সালে 27 নভেম্বর। তো 3 দিনের ভিতরে এখন একটা রুম পাওয়া, আমি থাকি ব্যাচেলর। তারপর থাকতাম ওই অফিসে, যে অফিসে কাজ করতাম সিকিউরিটি কোম্পানি, ওই অফিসগুলোতে থাকতাম, নিজে বাসা নিয়ে থাকতাম না। পরবর্তীতে আমি ডিসিশন নিলাম যে হ্যাঁ বিয়ে করবো। আবার এই জগতের একটা জিনিস আমি আপনাকে না বললে হয় না, যেটা হলো এই জগতের লোকদের কাছে আমি যখন আমার এই ব্যাপারটা নেই, প্রেমের ব্যাপারটা নিয়ে আমি বিষয়টা নিয়ে তুলছি, আমি তাদের সাথে কথা বলছি, তারা আমাকে বলছে কি জানেন, যে তুমি একে স্ত্রী বানাইয়া ঢাকাতে নিয়ে একটা রুম ভাড়া নাও, স্ত্রী পরিচয়ে থাকো, এরকম মেয়েকে বিয়ে করতে না, এরা তোমাকে সুখ দিবে না, বা এটা করবে না ওটা করবে না, এইভাবে বলছে। এরকম মেয়ে বলতে কি বুঝিয়েছে? যে মানে এরকম ফোনের মাধ্যমে কথা বলছে, দূরের পাল্লার মেয়ে, বা এটা তো প্রেম বলে না। ওকে, আপনি তো বিয়ে করেছেন প্রায় 1.5 বছর পার হয়ে গেল। হ্যাঁ, 18 মাস পার হয়ে গেছে। 18 মাস পার হয়ে গেছে। হ্যাঁ, এই 18 মাসে সে মানুষ হিসেবে আপনার কাছে কেমন? এই 18 মাস হিসেবে মানুষ হিসেবে আমার ওয়াইফ অত্যন্ত ভালো। আমার ওয়াইফ কে পেয়ে আমি অনেক সুখী। তো 18 মাসে উনি আমার এই কাজটা পছন্দ করে না। আর মূলত কথা, দাঁড়ান, পছন্দ করেন না মূলত কথা আমি যাব, তবে তার আগে বলেন, আপনি বিয়ে করার অনেক বড় সময় ধরেও, বিয়ে করার পরেও আপনি এই কাজটা করেছেন, রাইট? হ্যাঁ। সে কি জেনে শুনে আপনাকে বিয়ে করেছে? সে জানতো না আমি যে কাজটা করি। সে জানতো যে আমি চলচ্চিত্র জগতে কাজ করি, মিডিয়া জগতে কাজ করি। তো সেটা তো বিজ্ঞাপনেই প্রথমে প্রমাণ হয়ে যায় যে আপনি ভুয়ামি করেছেন, মিথ্যা কথা বলেছেন, তাহলে সে জানবে না কেন? না, বিজ্ঞাপনে এভাবে তাকে খুলে বলা হয় না। বলা হয়েছে যে আমি চলচ্চিত্র জগতে, আমি ফেরদৌস না, আমি চলচ্চিত্র জগতে ছোটখাটো কাজ করতেছি, ওকে, এটা বলা হয়েছে। কিন্তু সরাসরি বলা হয় নাই যে আমি চিটার বাটপার। ওকে, চিটার বাটপার যখন সে জানলো ব্যাপারটা, তখন কি করলো? বিয়ে করার পরে কিভাবে জানলো? সে প্রথম কিভাবে জেনেছে? কি প্রতিক্রিয়া ছিল তার? নাকি বিয়ের আগে জেনেছে? যেদিন আমি বিয়ে করি সেদিন ছিল শুক্রবার। জি। শুক্রবার, এবং আমার বিয়েটা হয় যশোরে। বিয়ে হওয়ার পর আমরা ওই শুক্রবার রাত্রে চলে আসি এখানে, শনিবারে পৌঁছি সকালে ঢাকাতে। শনিবার পৌঁছার পরে তার সাথে আমার ইয়েটাই, সে বাসায় থাকে, আমি সারাদিন চলে আসি বাসা থেকে বের হয়ে অফিসে চলে আসি, কথা বলার পরে যখন রাত্রে যায়, এই রাত্রিতে আমার ওয়াইফ টের পায় যে আমি করি। তখন আমি একবার বলতেছি আমি চিত্রনায়ক ফেরদৌস, আবার বলতেছি আমি ইমন। এগুলো বিষয় যখন বারবার ফোন আসে, তখন আমার ওয়াইফ শিক্ষিত প্লাস উনি একজন বুদ্ধিমতী, এই জন্য সে আমাকে প্রশ্নটা করে যে তোমার এত ফোন আসে কেন, বা তুমি এভাবে মানুষের সাথে বিভিন্ন ভাবে বিভিন্ন মোটিভেশন তুমি কথা বলতেছো কেন। তো তখন আমি তাকে খুলে বলি যে এইভাবে এই কাজ করি। প্রথম থেকে তার সাই ছিল না, বা সে আমাকে সব সময় এখনো পর্যন্ত মনে করেন ওই কাজে না যাওয়ার জন্য বলতেছে যে আমি না খেয়ে থাকবো, আমার আমি 2 দিন না খেয়ে থাকতে পারি রাজি, 3 বেলার জায়গায় 1 বেলা খেয়ে থাকবো, তারপর আমি তোমাকে ওই কাজ করাতে দেবো না, বা ওই খারাপ কাজটা আমি করতে দেবো না। এরকম। আপনার স্ত্রী এটা জানার পরে আপনার কাছ থেকে দূরে সরে যায়নি, তাই তো? না, আমার স্ত্রী আমাকে ভালো করার চেষ্টা করছে, ভালো হয়েছি। আমার স্ত্রীরও হাত আছে ভালো হওয়ার পিছনে, আমার স্ত্রীর অনেকখানি আছে। ওকে, প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে, আপনার স্ত্রীর নাম কি? আমার স্ত্রীর নাম নীলুফা ইয়াসমিন ঝুমু। ঝুমুর সাথে আমরা ফোনে কথা বলতে চাই, এটা কি সম্ভব? ঝুমুর সাথে কথা বলবেন? হ্যাঁ, অবশ্যই সম্ভব। ওকে, প্রিয় শ্রোতা, আমরা এই মুহূর্তে ঝুমুকে ফোনে কানেক্ট করার চেষ্টা করছি। আমরা ঝুমুর কাছ থেকে জানবো ও যেগুলো বললো সেটা কতখানি সত্য, এবং ঝুমুর এ ব্যাপারে কি করবার আছে। ওয়ালাইকুম আসসালাম। ঝুমু বলছেন? হ্যাঁ, আমি ঝুমু বলছি। আমি আজি কিবরিয়া বলছি, এবিসি রেডিওর যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠান থেকে। এই অনুষ্ঠানটিতে এসে আপনার স্বামী, সে আজকে তার জীবনের ভুলগুলো, অপরাধগুলো স্বীকার করেছে। এই অনুষ্ঠানে এসে মানুষ তার জীবনের ভুল আর অপরাধগুলো স্বীকার করেন, সুতরাং তিনিও এসে স্বীকার করেছেন। তো তার আর ভুল এবং অপরাধ দুটো সম্পর্কে আপনার ধারণা আছে। উনি একসময় মানুষকে ঠকিয়ে, প্রতারণা করে, পত্রিকাতে বিজ্ঞাপন দিয়ে তাদের কাছ থেকে টাকা হাসিল করতেন, তাই তো? আপনি জানেন তো ব্যাপারটা? হ্যাঁ, জানি। আচ্ছা, এই যে ব্যাপারটা, এটা কি আপনি বিয়ের আগে জেনেছেন না বিয়ের পরে জেনেছেন? বিয়ের পরে জানছি। আচ্ছা, বিয়ের পরে জানার পরে ঠিক করার চেষ্টা করেছেন? কখনো তাকে ঠিক করার চেষ্টা করেছেন? হ্যাঁ, আমি বলার পরে তো এই কাজ ছেড়েছি। ওকে, কিভাবে আপনি এই কাজ থেকে সারানোর জন্য? আমি বলছি যে এই কাজ করার কি দরকার, হারাম টাকা খাওয়ার কোনো দরকার নেই, কারণ আমরা দুইজনেই যেটুকুই
শিক্ষিত আছি, চাকরি করে দুজনে একসাথে চললেই হবে। পরে কিছুদিন আগেই মানে বুঝছে আচ্ছা, যে আসলে এরকম। আপনাদের কোনো সন্তান আছে? আমাদের কোনো সন্তান নেই। আমি আসলে মূল কারণ এই কারণে আমি সন্তানটা এখনো নিচ্ছি না, পুরোপুরি ভালো না। ঝুমু, ওকে কিছু বলার আছে? এই যে লাখো মানুষ আজকে আমাদেরকে শুনছে, এই লাখো মানুষকে সাক্ষী রেখে আপনি আপনার স্বামীকে কিছু বলতে চান? স্বামীকে বলতে চাই যে ও ভবিষ্যতের জন্য এরকম কাজ থেকে যখন ফিরে আসছে এরকম কাজের সাথে আর কখনো না জড়ায়। আচ্ছা, আপনার স্বামী আজকে সে লাখো মানুষকে সাক্ষী রেখে আপনার কাছে ওয়াদা করবে আজকে যে সে জীবনে কোনোদিন এই ধরনের পাপ কাজ আর কখনো করবে না। আপনি কি ওয়াদাটা করবেন? হ্যাঁ, অবশ্যই আমি ওয়াদাটা করব। হ্যাঁ জুমু, শুনতেছো? হ্যাঁ বলো। হ্যাঁ, আমি তোমার কাছে এবং আমার যারা আমার এই কথাগুলো শুনছে বা শুনতেছে সবাইকে আমি বলি উদ্দেশ্য করে যে আমি যে কাজ করেছি এটা ক্ষমা করে দেয়। তাই আমি সবার কাছে ওয়াদা করতেছি, তোমার কাছে ওয়াদা করতেছি, আমি এই ধরনের কোনো কাজ করবো না বা খারাপ কাজের বা তোমাকে একটা পয়সা নিয়ে এসে তোমাকে খাওয়াবো না। আমি যদি প্রয়োজনে আমি দিনমজুর হিসেবে কাজ করব। আপনার কিছু বলার আছে ঝুমুর? আমি আর কি বলবো। আপনাকে আমরা লাখো শ্রোতার পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই যে একটা মানুষের ভুল জেনে, অপরাধ জেনে আপনি তাকে ছেড়ে চলে যাননি, তার কাছে থেকে তাকে প্রতিনিয়ত সংশোধন করার চেষ্টা করছেন। আরেকটা ধন্যবাদ আমি একবার মাথা নত করে ধন্যবাদ দিতে চাই যে আপনি প্ল্যান যেটা করেছেন যে তুমি সংশোধন না হওয়া পর্যন্ত কোনো সন্তান আমি নিব না। আমার মনে হয় এটাই ছিল সবচেয়ে বড় এবং ভালো সিদ্ধান্ত। আপনাকে অনেক ধন্যবাদ। জি, মানে সন্তান নেওয়ার জন্য অনেক চাপ দেয়, কেন তারা তো এই ব্যাপারটা জানে না, আমি তো জানি। জি, ঠিক আছে, আমরা ভালোভাবে চলতে পারতেছি না বা তার ওই এখনো ভালোভাবে সংশোধন হয়নি, তাহলে আমি একটা বাচ্চা নিলে জি, পরে ও তো আস্তে আস্তে বড় হইলে তো বাবার এই কথাটা জানতে পারবে, তাই না? বাবার যদি এরকম ধরনের থাকে তাই সন্তান যে ভালো হবে তার কি গ্যারান্টি আছে? এক্স্যাক্টলি। ঝুমু, অনেক অনেক ধন্যবাদ এবিসি রেডিওকে, যাহা বলিব সত্য বলিবকে সময় দেওয়ার জন্য। অনেক ভালো থাকবেন আপনি। ধন্যবাদ। ওকে, আপনি বলছিলেন যে এই জগতের মানুষরা চায় না আপনি ভালো হন, তাই তো? হ্যাঁ, আপনি এদের কাছ থেকে এদের এই যে কমিউনিটিটা, এদের সাথে আপনি পরিচিত? মানে প্রত্যেকের সাথে মোটামুটি আপনি পরিচিত? এদের সাথে সবার সাথে, যারা উপর লেভেল থেকে নিচু লেভেল সবার সাথে পরিচিত। এবং আমি এমন একজন হয়ে গেছিলাম যে সিনিয়র লেভেল, আমি কিন্তু ওই জগতের একজন সিনিয়র লেভেল এবং ক্ষমতা ধর একজন লোক। কারা কারা এই ধরনের কাজ করে আমাদেরকে একটু আইডিয়া দেবেন? কারা কারা আমি প্রথমে বলছি যে যারা কাজ করে তারা একটু শিক্ষিত না। আচ্ছা, আর এখানে ভালো আপনার চেহারা ছবি সবই ভালো, অথবা আমার চেহারাটা তেমন ভালো না, সেটা আমি নিজে বলি। তো এখানে অনেক ধরনের লোক আছে যারা একজন কর্ম করলে বা একটা ব্যবসা করলে তারা ভালো করতে পারবে। দেহ সুস্থ দেহ নিয়ে তারা এই কাজ করতেছে, অলসতা করতেছে। এটা তো এক ধরনের অলসতা। পুলিশে ধরা পড়েন আপনারা কখনো? পুলিশে আমি নিজেও ধরা পড়েছি, কিন্তু পুলিশে ধরা পড়লে কি লাভ? পুলিশে ধরবে 2 মিনিটের ভিতরে ওই 34 চালান হয়, চালান হলে বা চালান না হলে আগেই ছেড়ে দেয়, টাকা খায়। প্রশাসন এখানে দুর্বল না। পুরো বাংলাদেশের পুলিশ এবং পুরো প্রশাসনকে আপনার ব্লেম দিলে চলবে না, তাহলে পুরো বাংলাদেশটাই অচল হয়ে যেত আইন শৃঙ্খলা বাহিনী যদি কাজ না করতো। আপনি আপনার মতো করে বলেছেন, সেটার জন্য আপনাকে ধন্যবাদ। আমি একটু আসতে চাই যে আপনি ধরা পড়েছিলেন এবং আপনি ছাড়া পেয়েছেন, কিভাবে ধরলো, কিভাবে ছাড়লো, কোন ঘটনায় ধরলো, একটু বলুন আমাকে। আমার আসলে এই ফোনে কথা বলার বিষয়টা কোনোটা ধরতো না। আমি নিজেও একটা মিডিয়া অফিস নিয়েছিলাম, এটা হলো সাভার গেন্ডাতে যে অফিসটা নিয়েছিলাম, সেই অফিসে আমি নিজে বসতাম, নিজে রিক্রুট করতাম, নিজে বিভিন্ন মিডিয়ার লোক দিত। তো এটা একভাবে একটা চক্রক্রমে আমাদের মিডিয়াদের ভিতরে আমাদের তো শত্রু আছে, একজন আরেকজনের শত্রু। তো এরকম শত্রু অনেকের আমি অফিস দিয়েছি, এটা মানুষের চোখে বাজলো না, তাদের চোখে বাঁধলো। বাঁধার পরে এটা জানুয়ারির কথা, এই বছর জানুয়ারির কথা। তো পরবর্তীতে তারা প্ল্যান করে একটা লোক ক্লায়েন্ট পাঠায় আমাকে পুলিশ দিয়ে ধরায়, ও হাতে নাতে ধরাইছে অফিসে। তারপরে অফিসে সে দারোগার সাথে আমি কথা বলে দিতে পারবো, সমস্যা নাই, তার নাম্বার আমার কাছে আছে। সে আমাকে আমার সসম্মানে নিয়ে গেলো। আমি তাকে সত্য কথা বলছি, কিভাবে আসছে, কি করছি না করছি, আমি কখনো মিথ্যা কথা বলিনি। তারপরে আমার এক ভাই ছিল রফিক, সে এখন বর্তমানে বগুড়াতে আছে, তার বাড়ি আবার গোপালগঞ্জে। সে ব্যাপারটা যখন জানছে, জানার পরে আবার সেও কিন্তু এই জগতের সাথে লিপ্ত আছে, এই জগৎটার সাথে। হ্যাঁ, কিভাবে লিপ্ত আছে? সে নিজেও এই কাজ করে, তার বয়স অনেক বয়স, সে করে, তার ছেলে করে, তার ছেলের বউ করে, তার ওয়াইফ করে, তার ফ্যামিলি সবাই। তো এভাবে কাজ করার পরে যখন জানছে উপর মহলগুলো, আমাদের উপর মহলগুলো যখন জানছে, তখন আমাকে বের করার ব্যবস্থা করছে। ওইখানে প্রায় কিছু টাকা দিয়ে বের করে নিয়েছে। কত টাকা দিচ্ছেন আপনি? আমি দিয়েছি এখানে 5,000, 3,000, 8,000 টাকা। ওকে, আপনার আর কিছু বলার আছে? এখানে আমার বলার আছে বলতে আমি এটাই বলতে চাই যে
এখানে আমাদের যে বাংলাদেশের সিচুয়েশন, বাংলাদেশে যে বেকারত্ব বেশি বেড়ে গেছে, এই কারণে আমাদের বাংলাদেশের মানুষ বেশি প্রতারণার মুখে পড়তেছে বা মানুষ প্রতারণা করতে সাহস পাচ্ছে। এখন আমি চাইবো এটাই যে এই প্রতারণার যেন আমরা রোধ করতে পারি। আমরা বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে, আমি এর আগেও কয়েকটা পত্রিকায় লেখালেখি করার ব্যবস্থা করছি বা সামনে করব। যাই হোক, এখানে যারা আমি যেটা বুঝতে পারছি আপনার একটা ইচ্ছা আছে মানুষকে জানানোর জন্য, হ্যাঁ, এবং সেই জায়গাটায় আপনি আজকে এমন একটি প্ল্যাটফর্মে এসেছেন, লাখো মানুষ ব্যাপারটা জেনে গিয়েছে। আমি আপনার প্রত্যেকটি জিনিস খুব যাচাই করে দেখেছি এবং সেখানে আপনি যেগুলো বলেছেন সেগুলোর সত্য প্রমাণ মিলেছে। কত শতাংশ মিথ্যা বলেছেন, কত শতাংশ সত্য বলেছেন, সেটা যারা শুনেছে তারা তাদের কাছ থেকে জাজমেন্ট করবে। কিন্তু যেহেতু আপনি আপনার অপরাধগুলো স্বীকার করেছেন, কেউ যেচে এখানে সেলিব্রিটি হতে আসে না, অপরাধ যেহেতু স্বীকার করেছেন, ভুল যেহেতু স্বীকার করেছেন, সেই জায়গাটা থেকে আমরা এগ্রি করছি যে আপনি আপনার ভুলের ধরনগুলো বুঝিয়ে দিয়েছেন। আপনি একটু আগে আমাকে বলছিলেন যে আপনি বিজ্ঞাপন দেখলেই বুঝতে পারবেন যে এই বিজ্ঞাপনটা প্রতারিত বিজ্ঞাপন নাকি আসল না নকল বিজ্ঞাপন। এটা লোকজন কিভাবে বুঝবে? কি কি সেক্টর দিয়ে এখানে ইয়েগুলো বলা হয়? যে আপনি তো চলচ্চিত্র নিয়ে কাজ করেছেন, আপনি এয়ারলাইন্স নিয়ে কাজ করেছেন, কি কি টাইপসের বিজ্ঞাপনগুলো আমরা বুঝবো যে এগুলো 2 নম্বর বিজ্ঞাপন? না, এটা আসলে সব বোঝার কোনো বেশি কঠিন কোনো এখানে নাই। সহজ একটা উপায় হলো যে বিজ্ঞাপন লেখা দেখার পরে যে দেখা যায় লোভনীয় বিজ্ঞাপন, থাকা খাওয়া ফ্রি, উচ্চ বেতন, ঈদ বোনাস, এই বোনাস, উচ্চ বেতন, ঠিক আছে, আকর্ষণীয় বেতন, এসব বেতন থাকে। তারপরে মনে করেন যে বিভিন্ন লোভনীয় বিষয় থাকে বিজ্ঞাপন। তারপরে বিজ্ঞাপনের কোনো ঠিকানা থাকে না, খালি নাম্বার থাকে। ওকে, তো এগুলা বিষয় দেখার পরে যখন আপনি দেখবেন, ফোন দেওয়ার পরে কথা বলবেন, বলার পরে যখন আপনার কাছে টাকা অফার করবে, এই ধরনের কোনো বিজ্ঞাপন না দেওয়ার জন্য আমি আহ্বান করবো। ওকে, তাহলে এটাই হচ্ছে আপনার পাবলিকের কাছে দেবার মতো মেসেজ, তাই? ওকে, এই অনুষ্ঠানে এসছেন যেহেতু, আপনি লাখো শ্রোতাকে সামনে রেখে আপনার একটা ওয়াদা করতে হবে। সেটা হলো, আপনি অনুষ্ঠানে বারবার বলছিলেন যে আপনি অনেক বেশি খরচ করেন, আপনার হাত বড় হয়ে গেছে এবং যে কারণে আপনার ছোট কাজে আপনি মানিয়ে নিতে পারছিলেন না, হুইচ ইজ অ্যাবসলিউটলি ট্রু, আমরা বিশ্বাস করি। কিন্তু সেটার সাথে মানিয়ে নিতে পারছেন না বলেই যে আপনাকে অপরাধের কাজ করতে হবে, এটা আমরা কোনোভাবেই মানতে পারবো না এবং মানা যাবে না। আপনি শুধুমাত্র আপনি যেহেতু এখনো জোয়ান, আপনার শরীরে শক্তি আছে, আপনি পরিশ্রম করে, সেটা যে কোনো ধরনের কাজ হোক না কেন, পরিশ্রম করে সৎ উপায়ে যতটুকু রোজগার করতে পারবেন ততটুকু রোজগার করে হালাল উপায়ে বেঁচে থাকবেন। আজকের এই অনুষ্ঠানে আপনাকে কথা দিয়ে যেতে হবে এবং আপনি যদি সেই কথাটা দেন তাহলে লাখো শ্রোতার পক্ষ থেকে আমরা আপনাকে মন থেকে মাফ করে দিতে পারবো। নইলে এই যে শ্রোতা যারা শুনছেন, যাদেরকে আপনি প্রতারিত করেছেন, তারা অনেকেই হয়তো আজকে শুনলেন, তারা কখনোই আপনাকে মাফ করবে না। এবং আপনি জানেন যে অভিশাপের শাস্তি কত ভয়াবহ হতে পারে, বিবেকের শাস্তি কত ভয়াবহ হতে পারে। আপনি কি সেই ওয়াদাটুকু করবেন? হ্যাঁ, অবশ্যই আমি এই ওয়াদা করবো। এই ওয়াদা করার জন্য আজকে আমার এই প্ল্যাটফর্মে আসা। আমি মন থেকে যেটা বলতেছি, আমি এই ধরনের কাজ বা এরকম কোনো কাজে আমি লিপ্ত না। আমি যদি প্রয়োজনে আমি না খেয়ে থাকতে রাজি, আমার কোনো দুনিয়াতে কোনো চাওয়ার নাই, কারণ আমার মরতে হবে। আমি বুঝি যে আমি এ ধরনের কোনো কাজ করব না, বা মানুষের যে কোনো কষ্ট পায়, মানুষের মন ভাঙা আর একটা মসজিদ ভাঙা সমান কথা। যেটা যে ধরনের কথাতে মানুষের মন ভাঙে, এ ধরনের কথা বা এর ধরনের কাজ আমি কখনোই করবো না। এটা আমি আজকে এবিসির জিএসবি তে এসে আমি ওয়াদা করতেছি, লাখো মানুষ এটা শুনতেছি। প্রিয় শ্রোতা, আমরা এ পর্যায়ে এক্সপার্ট প্যানেল, যিনি আমাদের সঙ্গে একেবারে শুরু থেকেই ছিলেন জেবিএসবির এক্সপার্ট প্যানেলের বিশেষজ্ঞ চলচ্চিত্র ব্যক্তিত্ব ইলিয়াস কাঞ্চন, তিনি পুরো গল্পটি তিনি শুনছেন। এই পর্যায়ে আমরা ফোনে লাইভ নিচ্ছি, আমরা তার মন্তব্য শুনব। হ্যাঁ, ইলিয়াস কাঞ্চন, মানুষের ভুল হয়, ভুল হওয়াটা স্বাভাবিক, কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি কেউ ভুল করে তখন সেটা পাপ হয়। জি, আর এই পাপটি উনি করেছেন, জেনে শুনে বুঝে পাপ করেছেন। কিন্তু তারপরেও আমি বলবো যে যেহেতু উনি রিয়েলাইজ করেছেন যে উনি পাপ করেছেন, তার জন্য আমি বলবো প্রথমে যিনি তাকে সৃষ্টি করেছেন সেই মহান সৃষ্টিকর্তার কাছে তাকে মাপ চাওয়া উচিত, এবং যাদেরকে ঠকিয়েছেন তারা যদি বেঁচে থাকে, আমার মতে তাদের কাছ থেকে মাপ চেয়ে নেওয়া উচিত কিংবা তার প্রতিদান দিয়ে দেওয়া উচিত। যদি না দেয় তাহলে কিন্তু তার আখেরাত কিন্তু তার জন্য খুবই বিপজ্জনক হবে। সেই সঙ্গে আমি বলবো যে যারা এই ধরনের কাজ করেন তাদের কাছে আমরা অনুরোধ করব যে উনি শুধু সরল সব সাধারণ মানুষগুলোকেই শুধু ঠকাচ্ছেন না, যে একজন সেলিব্রিটি কিংবা এই ধরনের সম্মানীয় যে ব্যক্তিগুলোর নাম ব্যবহার করা হয়, সেই ব্যক্তিদের সম্পর্কে যে মানুষগুলো ঠকেছে তাদের একটা শ্রদ্ধাবোধ থাকে, এবং সেই শ্রদ্ধাবোধের জায়গা, বিশ্বাসের জায়গাটার মধ্যে কিন্তু উনি আঘাত করেছেন। এরকম আমি নিজেও আমি জানি যে আমার নাম ব্যবহার করা হয়েছে, আমার এই ধরনের লোক লাগবে, কিন্তু পরবর্তী সময় সেই লোকটি ঠকে এসে আমার সঙ্গেও যোগাযোগ করেছে যে আপনি এরকম চাকরি দেওয়ার কথা বলেছিলেন, অথচ আমার কাছে টাকা নিয়েছে, আমার চাকরি
কই অমুক কই, এই ধরনের লোকের সন্ধান আমারও জানা আছে। তো যে কারণে আমি বলবো যে এটি মানে একটা মানে ভালোবাসার জায়গার মধ্যে আঘাত করা হয়, বিশ্বাসের জায়গার মধ্যে আঘাত করা হয়, এবং যে মানুষটি সম্মানীয় মানুষটি, সেই সম্মানীয় মানুষটিকেও অপমান করা হয়, অসম্মান করা হয়। তো যে কারণে যারা এই ধরনের কাজগুলো করেন তাদের প্রতি আমার অনুরোধ রইল যে কেউ যেন এই কাজ আর না করেন, এই ধরনের কাজ যেন না করেন। কারণ মানুষকে ঠকানোটা হলো সবচেয়ে বড় গুনাহের কাজ আমি মনে করি। আচ্ছা, আমরা একটু জানতে চাইবো যে এই যে পত্রিকাগুলোতে যে বিজ্ঞাপনগুলো আসে, পত্রিকারও তো এখানে একটা দায়িত্ব আছে। অবশ্যই অবশ্যই আমি বলবো যে, এবং আমি এটি আমি নিজেও অনেক সময় চিন্তা করেছি যে সমস্ত অনেক বড় বড় পত্রিকা তো আমি দেখেছি যে কিছু কিছু বিজ্ঞাপন তারা না জেনে, না যাচাই বাছাই না করে তারা এই ধরনের বিজ্ঞাপন মানে ছাপায়। বিশেষ করে আমি বলবো যে ওনার এটি না, যেমন আপনার কিছু ঔষধের ব্যাপারে কিন্তু অনেক বড় বড় পত্রিকাতে কিন্তু এই ধরনের বিজ্ঞাপন আসে, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু অনেক নামি দামি পত্রিকাতে ছাপা হয়। কিন্তু আমার মতে যে এইটিও কিন্তু এক ধরনের মানে প্রতারণা, কারণ ওই পত্রিকাটিকেও কিন্তু মানুষ বিশ্বাস করে। সেই বিশ্বাসের কারণেই কিন্তু যখন দেখে যে ওরকম পত্রিকা এই ধরনের বিজ্ঞাপন এসেছে, তখন কিন্তু মানুষগুলো বিশ্বাস করে ওই ঠকতে যায়। তো কাজে ওই ঠকার মানে জন্য সাহায্য সহযোগিতা করার দায়িত্বটা কিন্তু ওই পত্রিকায় কিন্তু এক্স্যাক্টলি, এবং এতে কিন্তু পত্রিকার ইমেজটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং একটা জিনিস জানতে চাইবো আপনার কাছ থেকে, সেটা হচ্ছে যে এই রকম বিজ্ঞাপন আসলেও চিত্র জগতের যারা নামি দামি তারকা আছে তারা দেন কিনা? কখনোই দেন না, কারণ আমাদের যখন লোক লাগে সত্যি কথা বলতে, আমাদের যেমন ড্রাইভার কিংবা পার্সোনাল সেক্রেটারি, এগুলো কখনো আমরা বিজ্ঞাপনের মধ্যে যাই না। আমরা এগুলো করি কি জানাশোনার মধ্যে যারা আছে, এটা আমরা কিন্তু ব্যক্তিগত ভাবেই কিন্তু আমরা এটা জোগাড় করি। আমরা কিন্তু কখনোই কিন্তু পত্রিকার মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে আমরা কখনো মানে লোক কিন্তু নিয়োগ করি। ওকে, সবশেষে আপনার কাছ থেকে জানতে চাইবো, ইলিয়াস কাঞ্চন, আপনি জানেন আপনি যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের এক্সপার্ট প্যানেলের একজন বিশেষজ্ঞ। তো এই অনুষ্ঠানে এসে মানুষ তার জীবনের অপরাধ এবং ভুলগুলো স্বীকার করে এবং লাখো মানুষের কাছে ক্ষমা চায়। এই যে এথিক্স বা এই যে থিমটা, এই থিমটাকে আপনি কিভাবে দেখেন? এটা অত্যন্ত সুন্দর একটা থিম আমি মনে করি, এবং অত্যন্ত ভালো একটি কাজ করতেন। কারণ মানুষ যখন তার ভুলকে স্বীকার করে তখন সে অনুতপ্ত হয়, অনুশোচনায় নিমজ্জিত হয়। তো অনুশোচনা কিন্তু পাপকে পুড়ে ফেলার জন্য যথেষ্ট। অনুশোচনা এক ধরনের আগুন, কিন্তু সেই অনুশোচনা যদি মানুষ যখন পাপ করে এবং অনুশোচনা করে না, তখনই কিন্তু সেটা বড় পাপ, এটা মহাপাপ হয়। আর যখন মানুষ পাপ করার পর অনুশোচনা করে, ভাবে যে আমি অন্যায় করেছি, আমার দ্বারা এই অন্যায় হয়ে গেছে, তখন কিন্তু সে এই কাজে, এই পাপে আর সে নিজেকে জড়িত করে না, এবং চেষ্টা করে রিপেন্ডেন্টের মাধ্যমে। এবং যদি এই যে কথাটি বলেছেন ছেলেটিকে যে উপদেশ দিয়েছে, যদি মানুষগুলি বেঁচে থাকে তাদের কাছে যে যদি ক্ষমা চাওয়ার পসিবল হয়, তাহলে যেন ক্ষমা চেয়ে নেয়। এইটি যদি করতে পারে তাহলে কিন্তু তার পাপ থেকে কিন্তু সে মুক্তি হতে পারে। তো কাজে আপনি আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার মানে অত্যন্ত ভালো লেগেছে যে আপনারা এই ধরনের একটা অনুষ্ঠান, কারণ আমি টেলিভিশন দেখি, রেডিওতে আরো অনেক প্রোগ্রাম শুনি, কিন্তু এই ধরনের একটি অনুষ্ঠান যে হতে পারে এটা কিন্তু আমার মানে ধারণার বাইরে একটি, এটা অত্যন্ত মানে সুন্দর। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য যাহা বলিব সত্য বলিবার পক্ষ থেকে। প্রিয় শ্রোতা, আমরা একটি ছবি এবং ঘটনার যেসব প্রমাণ আমরা পেয়েছি সেই সব প্রমাণ আপনাদেরকে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ফেসবুকে এসে দেখতে পারেন এটা কিভাবে হয়, কি ধরনের বিজ্ঞাপনকে আমরা ক্লাসিফাইড বিজ্ঞাপন বলেছি। কোন কোন পত্রিকা করে সেই কথাগুলো আমরা বলতে চাই না, কারণ পত্রিকা এটা জেনে শুনে করে, আমরা সেটা বলিনি। কোন গণমাধ্যম জেনে শুনে অপরাধ করছে এটা বলা খুবই মুশকিল। এটাতে হয়তো বা তারা নিজেরাও যারা প্রমাণ পেয়েছেন এরকম অনেক পত্রিকা এটা বন্ধ করে দিয়েছেন আমরা জানি। সুতরাং কোন পত্রিকাকে আমরা ব্লেম দিব না, কোন পত্রিকা বা কোন গণমাধ্যমকে আমরা কখনোই এই 300 টাকার জন্য বা 400 টাকার জন্য বা এই 10-5,000 টাকার জন্য তারা এত বড় ধরনের অপরাধ কোনোভাবেই কাঁধে নেবেন না, এটা আপনাদের বিশ্বাস থাকা উচিত। এবং এটা মনের অজান্তেই হোক বা যে কোনো ভাবেই হোক না কেন, লম্বা সময় ধরে এটা চলছিল এবং সেই চলার মাঝখানে একটা বিপদগামিতা ঢুকে পড়েছে। এবং ও যেটা স্বীকার করেছে এখানে, যে যারা এখানে আসেন তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছেন এই পত্রিকা রিচ করতে পারেন না, বা পত্রিকার ছোটখাটো প্রত্যেকটা জিনিসকে খুব গুরুত্ব দিয়ে ভাবেন, এই সকল মানুষগুলোই আসেন। আমরা শুধু যে মেসেজটা দিতে চেয়েছি, আপনি সেই যদি মেসেজটা নেন তাহলে সেই মেসেজটার মধ্য থেকে আপনি যে জিনিসটা নেবার চেষ্টা করবেন সেটা হচ্ছে যে কোনো পত্রিকাই হোক না কেন এটা ক্লাসিফাইড বিজ্ঞাপন। এবং সেই ক্লাসিফাইড বিজ্ঞাপনগুলোতে দেখবেন আপনি একেবারে টুলেট থেকে শুরু করে একেবারে ছোট ছোট পাত্রপাত্রী থেকে শুরু করে সব ধরনের ছোট ছোট বিজ্ঞাপন পুরো পাতা জুড়ে থাকে। ওইখানে রেন্টে কার থেকে শুরু করে, কার থেকে শুরু করে, তারপরে আপনার
পিওন নিয়োগ দেখাতে শুরু করে, ছোট ছোট করে থাকে, কোনো হাজার হাজার বিজ্ঞাপন থাকে। এই হাজার হাজার বিজ্ঞাপনের মাঝে বাইরে পাঠাতে চায়, এবং এই হাজার হাজার বিজ্ঞাপনের মাঝে যেগুলো দেখবেন, ও যেটা বলেছে যে ফোন নাম্বার, শুধুমাত্র ফোন নাম্বার দেয়, কিংবা খুব চটকদার বিজ্ঞাপন থাকে, এবং বলবে যে এটা করে দিব, ওটা করে দিব, বিভিন্ন রকমের প্রলোভন থাকে। এই প্রলোভনগুলো, এবং একই সাথে যদি নাম্বারে আপনি ফোনও করেন, তাহলে যে কোনো ভাবেই চাক না কেন, যদি টাকার কথা বলে এবং তাকে দেখে শুনে অফিসে না গিয়ে যাচাই করে কি কাজ দিবে আপনাকে সেটার স্যাম্পল না দেখে যদি আপনি টাকা দেন, তাহলে আপনি মনে করবেন আপনি জেনে শুনে আপনার টাকাগুলো নষ্ট করলেন এবং আপনি ধরা খেয়েছেন। এটাই হচ্ছে আজকের যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের মেসেজ এবং মোটো। আমরা অনুষ্ঠানটা শেষ করছি না, আমাদের এই পর্বটা শেষ হচ্ছে, আমরা একটু পরে বাকি পর্বগুলো